তো আমরা এতক্ষণ আমরা একটু জেনেটিক্সটা ওভারভিউ করি। সো আমরা ক্লিনিক্যাল জেনেটিক্স যখনই শুরু করি তখন ক্লিনিক্যাল জেনেটিক্স আমি একটু ওভারভিউ করি। দেখেন, ক্লিনিক্যাল জেনেটিক্সকে আমরা প্রত্যেকটা জিনিস মনে রাখবেন যা যা বলেছি, যে ক্লিনিক্যাল জেনেটিক্স থেকে পরীক্ষার আগে যদি আপনাকে 5 মিনিটও টাইম দেওয়া হয়, আপনি এই জেনেটিক্স এর ক্লাসিফিকেশনটা ডিটেলস 5 মিনিটে চোখ বুলে যাবেন, তাহলে একটা কোশ্চেন না, শুধু 3 থেকে 4টা কোশ্চেন আপনি কমন পাবেন। সো জেনেটিক্স এর ক্লাসিফিকেশন, জেনেটিক্সকে আমরা 4টা ভাগে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল জিন ডিসঅর্ডার, একটা হচ্ছে সিঙ্গেল জিন ডিসঅর্ডার উইথ নন ক্লাসিক ইনহেরিটেন্সি, থার্ড নাম্বার হচ্ছে সাইটোজেনিক ডিসঅর্ডার, ফোর্থ নাম্বার হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল অর পলিজেনিক ডিসঅর্ডার্স। সো সিঙ্গেল জিন ডিসঅর্ডার হচ্ছে, আবার আমি একটু রিপিট করলাম, অটোসোমাল ডমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক ডমিনেন্ট, এক্স লিঙ্ক রিসেসিভ। দিস আর দ্য সিঙ্গেল জিন ডিসঅর্ডার্স। এখানে মেন্ডেলিয়ান ল ফলো হয়। সিঙ্গেল জিন ডিসঅর্ডার উইথ নন ক্লাসিক ইনহেরিটেন্সি, ট্রিপলেট রিপিট ডিসঅর্ডার, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, জেনেমিক ইমপ্রিন্টিং ডিসঅর্ডার, এই তিনটাকে বলা হচ্ছে সিঙ্গেল জিন ডিসঅর্ডার উইথ নন ক্লাসিক ইনহেরিটেন্সি। সাইটোজেনিক ডিসঅর্ডার গুলো হচ্ছে অটোসোমাল এন্ড সেক্স ক্রোমোসোমাল ডিসঅর্ডার লাইক ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, পাতাও সিনড্রোম, ক্লিনফিল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, ডাইজর সিনড্রোম, এগুলো চলে যাবে সাইটোজেনিক ডিসঅর্ডারের মধ্যে। এবং মাল্টিফ্যাক্টোরিয়াল এবং পলিজেনিক ইনহেরিটেন্সি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে বলেছি যে সিঙ্গল জিন ইনভলভ না হয়ে মাল্টিপল জিন ইনভলভমেন্ট হয়, এবং এই মাল্টিপল জিন ইনভলভমেন্ট হওয়ার কারণে কি কি জিনিস, কি কি সিস্টেমে, কোন কোন সিস্টেমে কোন কোন ডিজিজ হতে পারে। সো পরীক্ষা এটা প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে যে ফলোইং আর দ্য পলিজেনিক ডিসঅর্ডার, বা আপনি অনেক সময় এসবিএ তে আসলো এক্সক্লুড করতে পারবেন যে হুইচ অফ দ্য ফলোইং ইজ সিঙ্গেল জিন ডিসঅর্ডার উইথ নন ক্লাসিক ইনহেরিটেন্সি। দেখা গেল এই পলিজেনিক ডিসঅর্ডারের 3টা এক্সাম্পল দিয়ে দিল, ওইখান থেকে সিঙ্গেল জিন ডিসঅর্ডার থেকে একটা দিল, আর আপনি নন ক্লাসিক ইনহেরিটেন্সি থেকে একটা দিল। সো দিস আর দ্য মাল্টিফ্যাক্টোরিয়াল অর পলিজেনিক ডিসঅর্ডার। যেমন আমরা যদি নার্ভাস সিস্টেম থেকে খেয়াল করি, নিউরাল টিউব ডিফেক্ট, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, ক্লাব ফুট, epilepsy, Alzheimer's disease, multiple sclerosis. These are the nervous system multifactorial disorders. Congenital দুটো কন্ডিশন, congenital heart disease, congenital dislocation of the hip, GIT এর মধ্যে এই 4টা কন্ডিশন, Hirschsprung disease, pyloric stenosis, peptic ulcer disease, colorectal carcinoma. Colorectal carcinoma মধ্যে মনে রাখবেন HNPCC, hereditary non-polyposis colorectal carcinoma is associated with polygenic disorders, polygenic inheritance. Rheumatoid arthritis এর মধ্যে 4টা, RA, SLE, gout and osteoporosis, এবং 3টি important risk factor, diabetes, hypertension, ischemic heart disease, they also polygenic disorders. Another example, psychiatric দুটো condition, depression and schizophrenia, আর 3টা হচ্ছে মা, breast carcinoma, glaucoma, asthma. So these are the multifactorial polygenic disorder. I think আজকে যেভাবে জেনেটিক্স এর ক্লাসিফিকেশনটা মাথায় ঢুকাই দিলাম, আপনার কখনোই ভুল হবে না, এবং এখান থেকে অবশ্যই পরীক্ষায় আসবে। আমরা সামনে একটু পরে যখন সামনে আগাবো তখন অটোসোমাল ডমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক ডমিনেন্ট, এক্স লিঙ্ক রিসেসিভের ক্রাইটেরিয়া দেখবো, এক্সাম্পল দেখবো, যেখান থেকে মাস্ট কোশ্চেন আসবেই এন্ড আসবে। ক্লিয়ার? আচ্ছা, নাও লেটস গো টু দ্য ডেভিডসন। আমরা এখন ডেভিডসনে চলে যাই। আমরা প্রথম পেজে আমরা শুরুই করেছি এভাবে যে ডিএনএ এবং আরএনএ এর বেসিক স্ট্রাকচার এন্ড देयर ডিফারেন্স। সো ডিএনএ আমরা সবাই জানি 4টা বেস, অ্যাডেনিন, সাইটোসিন, থাইমিন এন্ড গুয়ানিন। থাকে না কোনটা? ইউরাসিল থাকে না। মনে রাখবো কিভাবে? ঢাকা ইউনিভার্সিটি দিয়ে মনে রাখবো কিভাবে? ঢাকা ইউনিভার্সিটি। সো ঢাকা ইউনিভার্সিটিতে মানে ডি ফর ডিএনএ, ইউ ফর ইউরাসিল নাই। আরএনএ তে কোনটা থাকে না? মনে রাখবো রমনা, থানা। রমনা মিন্স আরএনএ, থানা মিন্স থাইমিন নাই। ক্লিয়ার? তাহলে আরএনএ তে থাইমিন নাই। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডিএনএ এন্ড আরএনএ। এই প্যারাটা আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমরা একদম ছোটবেলায় পড়ে আসছি যে আমাদের বডিতে, আমরা জানি আমরা হিউম্যান ডিপ্লয়েড অর্গানিজমস, আমাদের বডিতে 23 জোড়া ক্রোমোজোম আছে, 22 জোড়া হচ্ছে অটোজোম এন্ড 1 পেয়ার হচ্ছে সেক্স ক্রোমোজোম। 1 পেয়ার হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোমের ক্যারিওটাইপের উপরই আমাদের অনেক কিছু ডিপেন্ড করে, যেমন XY হলে দিস ইজ মেল, XX হলে দিস ইজ ফিমেল। ওকে, নাও লেটস সি ফ্রম ডিএনএ টু প্রোটিন, কিভাবে ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয়। কিছু বেসিক স্টেপস আছে, তার আগে আমরা জেনে নিই যে হিউম্যান জিনোম কন্টেইনস 20,000 জিনস, এবং বেসিক স্টেপস অফ প্রোটিন প্রোডাকশন, ট্রান্সক্রিপশন, স্প্লাইসিং, ট্রান্সলেশন এন্ড প্রোটিন মডিফিকেশন। আমরা বলেছি ট্রান্সক্রিপশন মিন্স ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়া, এন্ড স্প্লাইসিং, এটা আপনাদেরকে ছবিও দেখালাম। স্প্লাইসিং মিন্স এই যে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া যে আরএনএটা তৈরি হলো এটাকে বলে ন্যাসেন্ট ট্রান্সক্রিপ্ট, সদ্যজাত ট্রান্সক্রিপ্ট। এই ন্যাসেন্ট ট্রান্সক্রিপ্টের আমরা যে ছবিটা দেখলাম, যে ন্যাসেন্ট ট্রান্সক্রিপ্টের 2টা পোর্শন থাকে, এক্সন এন্ড ইন্ট্রন। এই ইন্ট্রনটা প্রোটিন তৈরিতে কোনো ভূমিকা পালন করে না, এক্সনটা মেইনলি প্রোটিন তৈরিতে
ভাইটাল রোল প্লে করে। সো এই ইন্ট্রনটাকে স্প্লাইসিওসোম নামক এনজাইমের মাধ্যমে কেটে ফেলাটাকে, সরিয়ে ফেলাকে বলা হয় স্প্লাইসিং। এর ফলে দেখেন এক্সন 1 এক্সন 2 রিজয়েন্ট হলো এবং এখান থেকে আলটিমেটলি এমআরএনএ প্রোটিন তৈরি হলো। ওকে, এই হচ্ছে আমাদের স্প্লাইসিং। অ্যানাদার প্রসেস ট্রান্সলেশন, আলটিমেটলি ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, অ্যান্ড ফাইনালি প্রোটিন মডিফিকেশনস। ওকে, সো এই হচ্ছে আমার 38 নম্বর পেজের মূল কথা ছিল। এখন এইখানে আবার একটা ওরা সুন্দরভাবে ডগমা দিয়েছে, দেখেন ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, এখানে 5' to 3' চেঞ্জেস, আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন, N terminal থেকে C terminal changes. So for peptide, this is N terminals to C terminals, and from DNA to RNA, this is 5' to 3'. So these are the chains and their orientation. Now let's see recapitulation. RNA, how RNA differs from DNA. There are three main ways. RNA is single stranded, DNA is double stranded, RNA has ribose, DNA has deoxyribose, RNA has uracil, and DNA has thymine. Okay, আচ্ছা, এখানে আমরা দুইটা লাইন ডিসক্রিট লাইন পড়েছি যে হিউম্যান জিনোম ইনকোডস মোর দেন 1200 ডিফারেন্ট ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস, এবং এগুলার কোনোটা যদি মিউটেশন হয়, ডিজিজ ম্যানিফেস্টেশন হয়। এখানে একটা আলফা থ্যালাসেমিয়ার এক্সাম্পল দেওয়া হয়েছে। এবং 40 নাম্বার পেজে আমরা স্প্লাইসিং, যেটা আপনাদেরকে ছবি দেখালাম, সেটাই এখানে একদম সুন্দরভাবে আমি যা বলেছি সুন্দরভাবে এখানে আছে। এবং এই যে এনজাইমটার মাধ্যমে ইন্ট্রনিক রিজিয়নটা, যেটা প্রোটিন তৈরিতে কাজে লাগে না, সরিয়ে ফেলা হয়, সেই এনজাইমটা নাম হচ্ছে স্প্লাইসিওসোম। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের মোটামুটি জেনেটিক্স এর একদম বেসিক্স অফ জেনেটিক্স, না হলে কিন্তু আপনি পারবেন না। নাও লেটস গো ট্রান্সলেশন এন্ড প্রোটিন প্রোডাকশন। সো এইখানে দেখেন স্প্লাইসিং এর পরের ঘটনা কি। স্প্লাইসিং এর পর দ্য সেগমেন্ট অফ এমআরএনএ containing the code that directs synthesis of protein product is called open reading frame. একটু বুঝে নিতে হবে, হ্যাঁ, না বুঝলে কিন্তু সমস্যা। তাহলে দেখেন স্প্লাইসিং করার পরে এমআরএনএ যে সেগমেন্টটা প্রোটিন তৈরিতে ডিরেকশন দেয়, ওটাকে বলে ওপেন রিডিং ফ্রেম। ওটাকে কি বলা হয়? ওপেন রিডিং ফ্রেম। এবং ওইখানেই কিন্তু এমআরএনএ সেগমেন্টে কিন্তু কোডন, মানে প্রত্যেকটা কোডন দেখবেন আমরা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, ওইগুলো কন্টেইন করে। সো এই যেই আপনার হচ্ছে এমআরএনএ যে সেগমেন্টটা প্রোটিন সিনথেসিসের ডিরেকশন দেবে, ওটাকে বলে ওপেন রিডিং ফ্রেম। So the inclusion of particular amino acid in the protein is specified by codon composed of 3 contiguous bases. So codon, প্রত্যেকটা কোডন কয়টা বেস দ্বারা তৈরি? 3টা, 3 contiguous bases. There are 64 different codons with some redundancy in the system. তাহলে 64টার মধ্যে 61 codon encode one of the 20 amino acids, and the remaining 3 codon UAA, UAG, UGA, they are known as stop codon cause termination in the growing polypeptide chain. আপনি চিন্তা করেন যে এমআরএনএ যে সেগমেন্টটা কোডন কন্টেইন করে বা কোড করে, দ্যাট মিন্স এই কোডন গুলো তৈরি 64 ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডস। এর প্রোটিন সিনথেসিসে ডিরেকশন, প্রোটিন সিনথেসিস হেল্প করে, এবং যে সেগমেন্টটা ডিরেক্টর, ওটাকে বলে ওপেন রিডিং ফ্রেম। সো এই যে কোডন গুলা, এরা যদি খালি প্রোটিন সিনথেসিসই করে, তাহলে তো গ্রোয়িং পলিপেপটাইড টার্মিনাল চেইন খালি বাড়তেই থাকবে। সো প্রোটিন তো স্টপও করতে হবে। এই 64টার মধ্যে 3টা আবার হচ্ছে স্টপ কোডন, না হলে তো খালি অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হতে থাকবে, তাই না? সো টার্মিনেশন অফ দ্য গ্রোয়িং পলিপেপটাইড চেইনের জন্য এই 64টা কোডনের মধ্যে 3টা কোডনকে বলা হয় স্টপ কোডন। এটা পরীক্ষায় আসে। এই 3টা কোডন হচ্ছে UAA, UAG and UGA। ক্লিয়ার? UAA, UAG and UGA। আমি আপনাদেরকে একটা ফ্লো চার্ট দেখাবো। an open reading frame যেটা প্রোটিন সিনথেসিসে ডিরেকশন করে, কোন অ্যামাইনো অ্যাসিড দিয়ে শুরু হয়? ওপেন রিডিং ফ্রেম ইন হিউম্যানস মোস্ট কমনলি স্টার্ট উইথ দ্য অ্যামাইনো অ্যাসিড মেথিওনিন। এটা সিঙ্গেল বেসে আসতে পারে। কোন অ্যামাইনো অ্যাসিড দিয়ে শুরু হয়? মেথিওনিন। ঠিক আছে? এবং অল এমআরএনএ মলিকিউলস হ্যাভ ডোমেইনস বিফোর এন্ড আফটার দ্য ওপেন রিডিং ফ্রেম কল্ড 5' untranslated region and 3' untranslated region respectively. ঠিক আছে? এইটুক পর্যন্ত আপনি যদি একটু খেয়াল রাখেন, তাহলে এখান থেকে কিন্তু এসবিএ কমন পেতে পারেন। আচ্ছা, এখন আসেন রাইবোজোমের একটা ফাংশন আমরা দেখি যে ইচ রাইবোজোম কনসিস্ট অফ 2 সাবইউনিট, 40S সাবইউনিট and 60S সাবইউনিট। ঠিক কি না? যারা কম্প্রেস করে নন কোডিং আরএনএ মলিকিউলস, যারা
নন কোডিং আরএনএ মলিকুল দ্বারা তৈরি এন্ড কমপ্লেক্সড উইথ প্রোটিন। তাহলে ডিউরিং ট্রান্সলেশনের সময় এ ডিফারেন্ট আরএনএ মলিকুল নোন অ্যাজ ট্রান্সফার আরএনএ বাইন্ডস টু দ্য রাইবোসোম। এইটাই পরীক্ষায় সিঙ্গেল বেস্টে আসছে, কিন্তু কেউ পারেনি। ঠিক আছে, অনেকেই ভুল করেছে যে ট্রান্সলেশনের সময় কোন আরএনএ মলিকুলটা রাইবোসোমের সাথে বাইন্ড করে, টিআরএনএ। কোন আরএনএ মলিকুলটা বাইন্ড করে, টিআরএনএ। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসেন এই যে প্রোটিন সিনথেসিস হয়ে গেল, তাহলে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কাকে? রাইবোসোম। প্রোটিন তৈরির কারখানা কোথায়? রাইবোসোম। So protein synthesized on these ribosomes are translocated in the lumen of endoplasmic reticulum. In the lumen of endoplasmic reticulum, যেখানে they undergo folding and processing. They undergo folding and processing. তাহলে একটু খেয়াল করেন যে প্রোটিন তৈরি হয় রাইবোসোমে এবং তারপর ট্রান্সলোকেটেড হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লুমেনে, যেখানে তারা ফোল্ডিং এবং প্রসেসিং হয়। এবং এইখান থেকে the protein may be transferred to the Golgi apparatus. Endoplasmic reticulum থেকে প্রোটিন, আমরা জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি লাগানো থাকে বলুন তো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের না, স্মুথ এন্ড রাফ। রাফটার মধ্যে কি থাকে? রাফটার মধ্যে থাকে হচ্ছে রাইবোসোম। রাফটার মধ্যে কি থাকে? রাইবোসোম। সো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এই রাইবোসোমই তো প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরি করার পরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লুমেনে এরা প্রসেসিং এবং আপনার হচ্ছে ফোল্ডিং হয়। হওয়ার উপরে এরা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের জন্য গোলগি অ্যাপারেটাসে চলে যায়। তাহলে চিন্তা করেন, তাহলে অবশ্যই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে গোলগি অ্যাপারেটাসের একটা সংযোগ আছে, না হলে তো এখান থেকে ওখানে যেতে পারে না। সো মডিফিকেশন গুলো কিরকম হয়? যেমন গ্লুকোজ ময়েটি যদি লাগে, গ্লাইকোসাইলেশন, ঠিক আছে, টু ফর্ম দ্য ম্যাচিউর প্রোটিন। তাহলে এই মডিফিকেশন হলে প্রোটিনটা আরো বেশি ম্যাচিউরড হয়, into the cytoplasm and package, এবং এটাকে প্যাকেজিং সেন্টার বলা হয়। গোলগি অ্যাপারেটাসকে প্যাকেজ ইনটু ভেসিকলস ফর সিক্রেশন, এবং ভেসিকলে প্যাকেট হয়ে থাকে, যখন প্রয়োজন তখন সিক্রেট হবে। সো what is the clinical importance of this? Clinical importance of post-translational modification of protein is shown by the severe developmental, neurological, hemostatic and soft tissue abnormalities that are associated with many different congenital disorders of the glycosylation. তাহলে চিন্তা করেন, যদি এই গ্লাইকোসাইলেশন না হয় তাহলে প্রোটিন কি ম্যাচিউর হবে? তাহলে ইমম্যাচিউর প্রোটিনের কারণে বহু রকম কনজেনিটাল, নিউরোলজিক্যাল, হিমোস্ট্যাটিক, ডেভেলপমেন্টাল প্রবলেম হতে পারে যদি এই মডিফিকেশন না হয়। তাহলে এই প্রোটিন তৈরির যে এতগুলো স্টেপ, প্রত্যেকটা স্টেপ কত ইম্পর্টেন্ট। ক্লিয়ার? সো পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন ক্যান অলসো ডিসরাপ্টেড। এছাড়াও ডিসরাপ্টেড হতে পারে কিভাবে? বাই সিনথেসিস অফ প্রোটিন উইথ অ্যাবনর্মাল অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স। অ্যাবনর্মাল অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, সো অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম ডিসঅর্ডার কিন্তু আছে, হোমোসিস্টিনিউরিয়া আপনারা পড়বেন, ঠিক আছে। ফর এক্সাম্পল, দ্য মোস্ট কমন মিউটেশন ইজ সিস্টিক ফাইব্রোসিস। তাহলে সিস্টিক ফাইব্রোসিস যেমন একটা এক্সাম্পল ওরা এখানে দেখিয়েছে, ডেল্টা F508 এই প্রোটিনটা যদি মিউটেশন হয়ে যায়, এই অ্যামাইনো অ্যাসিডটা যদি মিউটেশন হয়ে যায়, তাহলে রিজাল্টস ইন অ্যাবনর্মাল প্রোটিন দ্যাট ক্যানট বি এক্সপোর্টেড ফ্রম দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড গোলগি। তাহলে এই ডেল্টা 5F08 এটা কিন্তু এমআরসিবি তে বহুবার আসছে, যে সিস্টিক ফাইব্রোসিস হয় কোন অ্যামাইনো অ্যাসিড মিউটেশনের কারণে? ডেল্টা 5F08 মিউটেশন। এটার কারণে অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হয়, এবং যেই প্রোটিনটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলগি অ্যাপারেটাস থেকে এক্সপোর্টই হইতে পারে না। ক্লিয়ার? দেখছেন কত সুন্দর করে সাজিয়েছে ওরা। ওকে, সো এমআরএনএ, দিস ইজ এমআরএনএ কি আরএনএ? কোডিং আরএনএ। এমআরএনএ কি আরএনএ? কোডিং আরএনএ। কারণ আমরা দেখলাম স্প্লাইসিং প্রক্রিয়ার মাধ্যমে এই এমআরএনএ তৈরি হয়ে কিভাবে কোড করে, ওপেন রিডিং ফ্রেম থেকে কোড করে 64টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 61টা অ্যামাইনো অ্যাসিডকে কাজে লাগিয়ে প্রোটিন সিনথেসিস করে, ঠিক আছে। এবং 3টা অ্যামাইনো অ্যাসিডকে আমরা স্টপ কোডন বলবো, আমরা ইউএএ, ইউএজি, ইউজিএ। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা নন কোডিং আরএনএ দেখার আগে আমরা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো। জাস্ট এ মিনিট। সো আপনারা এখন আমরা এমআরসিপির পাস মেডিসিন বই থেকে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো যেটা আপনাদের লাইফ সেভিং, যেটা আপনাদের জন্য লাইফ সেভিং হিসেবে কাজ করবে। ক্লিয়ার? লেটস সি। দিস ইজ দ্য বক্স। এইটা আমি আবারও বলি, এই চার্টটা একদম সবার মাথায় ঢুকায় ফেলবেন। সেল অর্গানেলিস এন্ড देयर ফাংশনস। এতক্ষণ আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড গোলগি অ্যাপারেটাস দেখছি, আমরা এখানে পরে আমরা গোলগি অ্যাপারেটাসের একটা ছবিও দেখবো। আমরা একটা ছবিটা দেখে আসি। ছবিটা আমার খুব পছন্দের একটা ছবি।
এই যে তাহলে দেখেন এই যে একটু আগে যেটা বলছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা আমি বলছিলাম এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যার গায়ে রাইবোজোম থাকে, আর যার গায়ে রাইবোজোম থাকে না, এই যে এগুলা দেখেন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এগুলো হচ্ছে রাফ। এই তাহলে আমি যে বললাম যে এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এই যে আপনার রাইবোজোম প্রোটিন তৈরি করে লুমেনে ফোল্ড প্রসেসিং এবং ফোল্ডিং করে এই যে ভেসিকলের মধ্যে কন্টেইন করে। এইগুলা এই যে দেখেন গোলগি কমপ্লেক্সের কাছে ট্রান্সপোর্ট হয়, ঠিক আছে, এবং গোলগি কমপ্লেক্সের সিক্রেটরি ভেসিকল আছে, ওইগুলোর মাধ্যমে এগুলো প্যাকেট করে রাখে, যখন প্রয়োজন হয় তখন সিক্রেশন হয়। দেখছেন এই ছবিটা না দেখলে আপনার মাথায় ভাসবে না যে কিভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলগি অ্যাপারেটাস পরস্পরের সাথে জড়িত, ঠিক আছে। সো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এ সিস্টেম অফ ফোল্ডেড টিউব লাইক স্ট্রাকচার অ্যাটাচড টু দ্য নিউক্লিয়াস, ফাংশন হচ্ছে ফোল্ডিং অফ প্রোটিন, ট্রান্সপোর্ট অফ প্রোটিন, সাইটস অফ রাইবোজোম। যেই কথাগুলো বলেছি তিনটে ফাংশন, fold of protein, transport protein and site of ribosomes. Clear? So Golgi body function এই চারটা ফাংশন পরীক্ষায় আসে যে modifies protein and lipids, process materials to be removed from the cell and make and secrete mucus, এটা অনেকে হয়তো অপশনে থাকলে ভুলও দিতে পারেন, and package product into vesicles for transport. Clear? So these are the four functions of Golgi body. এখন আমরা একটা লাইফ সেভিং বক্স দেখবো, সেল অর্গানেলিস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে এগেইন আমি আবারও বলি যে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে স্মুথ, রাফের ফাংশন স্মুথের ফাংশন একদম ঠোঁটস্থ রাখতে হবে মাথায়। এবং মজার ব্যাপার হচ্ছে চারটা পড়ার পর আপনি ভুলে যাবেন, কিন্তু আপনাকে আপনার ফ্রেন্ডদের সাথে ডিসকাস করে পড়তে হবে। সো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ট্রান্সলেশন এন্ড ফোল্ডিং অফ নিউ প্রোটিনস। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ট্রান্সলেশনের, এই যে এতক্ষণ আমরা বারবার বলছিলাম যে প্রোটিন তৈরি হয়ে ফোল্ডিং অবস্থায় থাকে লুমিনের ভিতরে, তাহলে ট্রান্সলেশন ফোল্ডিং অফ নিউ প্রোটিন। ম্যানুফ্যাকচার অফ লাইসোজোমাল এনজাইম, লাইসোজোমের মধ্যে 40 ধরনের সুইসাইডাল এনজাইম পাওয়া যায়, ওই 40 এই এনজাইম গুলোকে ম্যানুফ্যাকচার প্রোডাকশন করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং সাইটস অফ এন-লিঙ্কড গ্লাইকোসাইলেশন, সাইটস অফ এন-লিঙ্কড গ্লাইকোসাইলেশন, এন-লিঙ্কড গ্লাইকোসাইলেশন এটা বুঝতে চাইলে আপনাকে নেটে সার্চ দিতে হবে, কারণ এই জিনিসটা হিস্টোলজিতে আমরা পড়ে আসছি। এবং এক্সাম্পলস অফ সেলস উইথ এক্সটেন্সিভ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কিন্তু এমআরসিপির জন্য এফসিবিএস পার্টের জন্য খুবই ইম্পর্টেন্ট বেসিক পোরশন থেকে, যে এক্সটেন্সিভ রাফ এন্ডোপ্লাজমিক এক্সাম্পল অফ সেলস উইথ এক্সটেন্সিভ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এক্সটেন্সিভ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোন কোন সেলে এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এক্সটেন্সিভলি পাওয়া যায়? একটা হচ্ছে আমরা মনে রাখি পিজি হসপিটাল, পি প্লাজমা সেলস, পি ফর প্যানক্রিয়াটিক সেলস, জি ফর গবলেট সেলস। So examples of cells with extensive RAF endoplazmic reticulum include pancreatic cells, goblet cells and plasma cells. কি বললাম? Pancreatic cells, goblet cells, plasma cells. কিভাবে মনে রাখবেন? পিজি। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখেন স্টেরয়েড এন্ড লিপিড সিনথেসিস, তারা কি করে? স্টেরয়েড এন্ড লিপিড সিনথেসিস। এক্সাম্পলস অফ সেলস উইথ এক্সটেন্সিভ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অ্যাড্রিনাল কর্টেক্স, হ্যাপাটোসাইট, টেস্টিস, ওভারিস। আমি মনে রাখি কিভাবে? আমি মনে রাখি সলিড টিস্যু, সলিড, তাহলে দেখেন অ্যাড্রিনাল কর্টেক্স সলিড, হ্যাপাটোসাইট সলিড, টেস্টিস, ওভারিস। এভাবে একটু মনে রাখেন না, যেভাবে মনে রাখতে হবে। তো অ্যাড্রিনাল কর্টেক্স, হ্যাপাটোসাইট, টেস্টিস, ওভারিস, এখানে প্রচুর পরিমাণে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়। ওকে, নাও লেটস সি ফাংশনস অফ গোলগি অ্যাপারেটাস। So Golgi apparatus দেখেন modifies, sorts and packages these molecules এই যে যেগুলো তৈরি হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে that are destined for cell secretions, তাহলে যেগুলো সিক্রেশনের জন্য একদম রেডি, এদেরকে মডিফাই, সর্টস এন্ড প্যাকেজ করেন। the addition of mannose 6-phosphate to protein designates transport to lysosome, এবং mannose 6-phosphate যদি প্রোটিনের সাথে অ্যাড করে দেওয়া হয় এরা ডেজিগনেট করে ট্রান্সপোর্ট টু লাইসোসোম। ওকে, এটাও গোলগি অ্যাপারেটাসের একটা ফাংশন। মাইটোকন্ড্রিয়ার ফাংশন কি? অ্যারোবিক রেসপিরেশন। আমরা সবাই জানি যে দিস ইজ এ পাওয়ার হাউস অফ দ্য সেল, বাট এইখানে যে ফাংশনগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে একদম ভেরি বেসিক, এগুলো হচ্ছে একদম ভেরি বেসিক। তাহলে মাইটোকন্ড্রিয়া অ্যারোবিক রেসপিরেশন দ্যাট ইজ কন্টেইনস মাইটোকন্ড্রিয়াল জিনোম অ্যাজ সার্কুলার ডিএনএ, দ্যাট কন্টেইনস মাইটোকন্ড্রিয়াল জিনোম অ্যাজ সার্কুলার ডিএনএ। নিউক্লিয়াসের ফাংশন, এই তিনটা ফাংশন এমআরসিপি পার্ট 1 এ বেশি আসে, এফসিপিএস পার্ট 1 এ আসছিল একবার, যে আরএনএ স্প্লাইসিং। সো নিউক্লিয়াস এর ফাংশন কি? ডিএনএ কে মেইনটেইন করা, আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ স্প্লাইসিং। স্প্লাইসিং প্রক্রিয়া অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, এইখানেও একই কথাই লিখেছে, দ্য প্রসেস দ্যাট রিমুভস দ্য ইন্টারভেনিং নন কোডিং সিকোয়েন্স দ্যাট ইজ ইন্ট্রন ফ্রম প্রিম্যাচুর pre-mRNA and joins the protein coding sequence exons. তাহলে আমি আপনাদের ছবি দেখলাম, দুইটা এক্সন, মাঝখানে থাকে ইন্ট্রনটাকে আমাদের নন কোডিং, এটা কোনো দরকারই হয় না প্রোটিন তৈরিতে, এটাকে কেটে ফেলাকে
কেটে ফেলে দুইটা এক্সনকে রিজয়েন করাকে বলা হচ্ছে স্প্লাইসিং, এবং এই আরএনএ স্প্লাইসিং করে কে? নিউক্লিয়াস। এই যে এতক্ষণ স্প্লাইসিং বললাম, করে কে? নিউক্লিয়াস। নাও লেটস সি লাইসোসোম, ব্রেকডাউন অফ লার্জ মলিকুল সাচ এস প্রোটিন এন্ড পলিস্যাকারাইড। তাহলে লার্জ মলিকুলকে ভেঙে, যেমন প্রোটিন এবং পলিস্যাকারাইডকে ভাঙে, তাদের যে এনজাইম আছে। নিউক্লিওলাস, রাইবোসোম প্রোডাকশন, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোসোম থেকে, এই রাইবোসোম আবার তৈরি করে কে? নিউক্লিওলাস। ঠিক আছে, রাইবোসোম ট্রান্সলেশন অফ আরএনএ ইনটু প্রোটিন, প্রোটিন তৈরির কারখানা। প্যারোক্সিজম, ক্যাটাবলিজম অফ ভেরি লং চেইন ফ্যাটি অ্যাসিডস এন্ড অ্যামিনো অ্যাসিড। যারা এই 24শে আগস্ট পরীক্ষা দিয়েছেন 2021, ডায়েট নাম্বার 3, প্যারোক্সিজমের ফাংশনটা এসেছিল, মনে করে দেখেন যারা পরীক্ষা দিয়েছে, এবং কোশ্চেন যদি দেখেন, রিকল গুলো যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে প্যারোক্সিজমের ফাংশনটা এসেছিল, এবং এইটাই অপশন দেওয়া ছিল যে ক্যাটাবলিজম ভেরি লং চেইন ফ্যাটি অ্যাসিডস এন্ড অ্যামিনো অ্যাসিডস। এবং মজার ব্যাপার হচ্ছে দেখেন, এটা কিন্তু রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানের ওরাই কিন্তু আন্ডারলাইন করে দিচ্ছে, এটা কিন্তু আমার আন্ডারলাইন করা না। তাহলে ওরা কিন্তু দেখেন এতগুলা ফাংশনের মধ্যে ওরাই বলে দিচ্ছে যে এগুলো বেশি ইম্পর্টেন্ট, এবং এটাই কিন্তু পরীক্ষা এসছে। এই যে রিসেন্ট ডায়েটে, আমি অনেক আগের কথাও বলছি না, রিসেন্ট। সো paroxysm, catabolism of very long chain fatty acids and amino acids, and results in the formation of hydrogen peroxide. So hydrogen peroxide তৈরি করে এবং লং চেইন ফ্যাটি অ্যাসিড গুলাকে ক্যাটাবলিজম করে। প্রোটিয়াজম, along with lysosome pathway সাথে involved in degradation of protein molecules that have been tagged with ubiquitin. তাহলে যে সকল প্রোটিন মলিকুল ইউবিকুইটিন এর সাথে ট্যাগ করা থাকে, ওই সকল প্রোটিন মলিকুলকে লাইসোজোমের সাথে মিলে ডিগ্রেড করে দেওয়া হচ্ছে প্রোটিয়াজমের কাছে। ভেরি ইম্পর্টেন্ট। সো দিস ইজ দ্য লাইফ সেভিং চার্ট, সেল অর্গানেলিস। এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে মাথায় নিয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, নাও আমরা দেখবো নন কোডিং আরএনএ। নন কোডিং আরএনএও আমরা কোডিং আরএনএ এর মাধ্যমে প্রোটিন মডিফাই করে ফেলেছি নাকি? তাহলে এখন প্রোটিন মডিফিকেশনের পরের কাজটা কি? এটাই করুন নন কোডিং আরএনএ। So approximately 4,500 genes in humans encode non-coding RNA. Non-coding RNA কতগুলো জিন এনকোড করে? 45 জিন। এটাকে বলা হয় ncRNA rather than protein। এদেরকে কি বলা হয়? ncRNA rather than protein। এবং there are various categories of ncRNA। non-coding RNA কি আছে ক্লাসিফিকেশন? tRNA, ট্রান্সফার RNA, রাইবোসোমাল RNA, rRNA, এবং মাইক্রো RNA। এবং এই মাইক্রো আরএনএ হুইচ নাম্বার ওভার 1000 বেশি হ্যাভ এ রোল ইন পোস্ট ট্রান্সলেশনাল জিন এক্সপ্রেশন। সো পরীক্ষা এটা এসেছিল যে নন কোডিং আরএনএ এর বেসিক ফাংশন কি, মানে মাইক্রো আরএনএ এর বেসিক ফাংশন কি? পোস্ট ট্রান্সলেশনাল জিন এক্সপ্রেশন। ট্রান্সলেশন করে তো প্রোটিন তৈরি করলেন, ওই জিন এক্সপ্রেশন করার জন্য এটা দরকার, পোস্ট ট্রান্সলেশনাল জিন এক্সপ্রেশন। এবং দে বাইন্ড টু এমআরএনএ টিপিক্যালি ইন দ্য 3' UTR, that is untranslated region, promoting target mRNA degradation and gene silencing. তাহলে এই ফাংশন গুলো করে miRNA। ওকে, মাইক্রো আরএনএ ফাংশন এটাই, জিন সাইলেন্সিং, জিন এক্সপ্রেশন এগুলা। এবং টুগেদার miRNA affect over half of all human genes and have important roles in normal development, cancer and common degenerative disorders. And this is the subject of considerable research interest at present. বর্তমানে এগুলা নিয়ে গবেষণা হচ্ছে, ঠিক আছে? সো নন কোডিং আরএনএ আমাদের মোটামুটি I think everyone is clear. Okay, now let's see cell division, differentiation and migration. Cell division, differentiation and migration. Cell division যদি আমরা খেয়াল করি, যে আমরা জানি যে আমাদের বডিতে দুই ধরনের প্রসেস, দুই ধরনের সেল ডিভিশন, মাইটোসিস এন্ড মিওসিস, তাই তো? So in all cells of the body except the gamete, the sperm and egg cells, তাহলে এগুলো হচ্ছে জনন কোষ, হ্যাঁ, sperm and egg cells are known as germline. Mitosis complete cell division. তাহলে সকল সেলে, কোন দেহ কোষের সকল জায়গায় কোন প্রসেসে সেল ডিভিশন হয়? মাইটোসিস, রিজাল্টিং ইন 2 diploid daughter cells. এটা কিন্তু বেসিক ডিফারেন্স। ইন কন্ট্রাস্ট দ্য স্পার্ম এন্ড এগ সেলস, যেটা জনন কোষ বা আপনার গ্যামেটস, দে কমপ্লিট সেল ডিভিশন উইথ মিওসিস। তারা কিভাবে করে? মিওসিসের মাধ্যমে, রিজাল্টিং ইন 4 haploid daughter cells। তাহলে এখানে হচ্ছে 2 diploid daughter cell, এখানে হচ্ছে 4টা haploid daughter cell তৈরি হয়। এটা আমরা বাচ্চাকাল থেকে মাইটোসিস, মিওসিস পড়ে আসছি, ঠিক কি না বলেন? এখন আসেন সেল সাইকেল, the stage of cell division in the non-germline somatic cells. এদের আমাদের সেল সাইকেলের কতগুলো স্টেজ আছে? G0, G1, G2 এবং S phase, G0, G1, S, G2 and M phase. M এর মধ্যে আবার কিছু ফেজ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ঠিক কি না? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই হচ্ছে আমার ওভারঅল, আমি একটা ধারণা দিলাম। এই প্যারাটা পুরোটুকু আপনারা পড়বেন,
পুরোটুকুই বাচ্চাকালের পড়া। আমি একটু আপনাদেরকে এখন একটু ডিটেলস একটু আমি এমআরসিপির পাস মেডিসিন বই থেকে দেখাবো, যেটা আপনাদের অনেক বেশি হেল্প হবে। তার আগে আমরা একটা ছবি দেখে আসি, ছবিটা দেখলে আমাদের আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এই যে এইটা তো আমরা এটা কিন্তু অলরেডি দেখেছি, এখানে 64টা কোডন আছে, এর মধ্যে 61টা হচ্ছে আপনার প্রোটিন সিনথেসিস, কে কোড করে, আর 3টা হচ্ছে স্টপ কোডন, এই যে ইউএ, ইউএজি এবং ইউজে, 3টা হচ্ছে স্টপ কোডন যারা গ্রোয়িং পলিপেপটাইড টার্মিনাল চেইনকে স্টপ করে। এই যে এই 3টা ইউএএ, ইউএজি এন্ড ইউজে, দে আর স্টপ কোডন। আচ্ছা, এই হচ্ছে আমার এটা হচ্ছে আমাদের মাইটোসিসের ফেজ, এবং টোটাল আমরা যদি চিন্তা করি সেল সাইকেলটা, সেল সাইকেল এখানে দেখেন জি নট স্টেজটা দেখানো হয়নি, কুইসেন্ট স্টেজটা, G1 এর পরে এস ফেজ, G2 ফেজ, এম ফেজ, আমরা সবকিছুই দেখবো। আমরা আরেকটু ওভারভিউ নিয়ে আসি। আচ্ছা, মাইটোসিস তো আপনারা সবাই জানেন, এই যে দিস ইজ মিওসিস। মিওসিসের মধ্যে দেখেন 1টা 2টা 3টা 4টা 4টা ডটার সেল তৈরি হয়েছে, এবং এটাই কিন্তু সবাই ভুল করে, হ্যাঁ, যে কয়টা ডটার সেল কোনটাতে তৈরি হয়। মাইটোসিসে 2টা ডটার সেল, মিওসিসে 4টা ডটার সেল তৈরি হয়েছে। এখন আমরা যেটা দেখবো, আমরা সেল সাইকেলে সবাই আমরা জানি যে এটা দেখেন দ্য সেল সাইকেল, G0, G1S এবং G2 এম ফেজ। আমরা অনকোলজিতে খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে, ওই ছবিতে ওই সেল সাইকেলটা আপনারা যখন অনকোলজি পড়বেন তখন দেখবেন। তো এখানে আপনারা দেখেন the cell cycle is regulated by protein called cyclins, which in turn control cyclin dependent kinase enzymes, which in turn control cyclin dependent kinase enzyme. তাহলে টোটাল সেল সাইকেল, এই সেল সাইকেলটা রেগুলেট হয় একটা প্রোটিন, নাম কি? সাইক্লিন। এটা যদি এফসিপিএস পার্টন পরীক্ষা আসে পারবেন না? অবশ্যই পারতে হবে। এবং এই সাইক্লিন এটা কন্ট্রোল করে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এনজাইমকে, সিডিকে এনজাইমসকে। ওকে, তাহলে এই এনজাইমে যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু অ্যাবনর্মাল প্রলিফারেশন বা অ্যাবনর্মাল গ্রোথ হবে। সো জি নট স্টেজ, যেটাকে বলা হয় যে কুইসেন্ট স্টেজ বা রেস্টিং ফেজ, মাইটোসিস কমপ্লিট হওয়ার পরে কিছু সেল, একটু ভালো করে মনে রাখতে হবে নাহলে কিন্তু পরীক্ষার হলে ভুল হবে। মাইটোসিস কমপ্লিট হওয়ার পরে কিছু সেল পরবর্তীতে ফার্দার আর ডেভেলপমেন্টাল প্রসিডিউরে যায় না, তারা হচ্ছে রেস্টিং ফেজে চলে যায় এবং কুইসেন্ট সেলে চলে যায়, কুইসেন্ট স্টেজে চলে যায়। ওকে, এবং এদেরকে বলা হয় পার্মানেন্ট সেলস। সো the resting phase, quiescent cells such as hepatocyte and more permanently resting cells neurons, so cardiac tissue neurons, এগুলো হচ্ছে পার্মানেন্ট সেল বলা হয়, এরা কুইসেন্ট স্টেজে থেকে যায়। G1 ফেজ, নেক্সট ফেজ G1 ফেজ, যেটা বলে গ্যাপ 1, এবং সেল এই ফেজে সেলটা সাইজে বড় হতে থাকে, সেল ইনক্রিজ ইন সাইজ, এবং এই ফেজটাই দেখেন এই এমআরসিপি পার্টন এবং এফসিপিএস পার্টন দুইটাতে আসে যে এই ফেজটাই ডিটারমাইন্স দ্য লেংথ অফ দ্য সেল সাইকেল। কোন ফেজটা সেল সাইকেলের লেংথ ডিটারমাইন করে? G1 ফেজ। এবং এই ফেজটা হচ্ছে আন্ডার ইনফ্লুয়েন্স অফ টিউমার সাপ্রেসর জিন, P53 জিন। সো এই ফেজটাকে P53 জিন সবসময় গভর্ন করে। ক্লিয়ার? এবং এখানে দেখেন, এখানে ওরা বলেছে রেগুলেটরি প্রোটিন, এখান থেকে যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস 4, 6, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস 2, এরা হচ্ছে রেগুলেটস ট্রানজিশন ফ্রম G1 টু S ফেজ। এই প্রোটিনগুলো G1 থেকে S ফেজে যাইতে হেল্প করে। সো আমি যদি অ্যাজ এ হোল বলি যে G1 ফেজটা হচ্ছে ডিএনএ সিনথেসিসের, এস ফেজে তো ডিএনএ সিনথেসিস হয়, ডিএনএ সিনথেসিসের জন্য যত কাঁচামাল লাগে ওই কাঁচামালগুলো প্রিপেয়ার করে দেয়, প্রিপারেটরি ফেজ এবং রেগুলেট, এবং যাতে কোনো প্রকার ঝামেলা না হয় ওইগুলো চেক করে, রেগুলেট করে। ক্লিয়ার? সো G1 ফেজ হচ্ছে প্রিপারেটরি ফেজ বিফোর সিনথেসিস। সিনথেসিস হওয়ার জন্য, ডিএনএ সিনথেসিস হওয়ার জন্য যে কাঁচামালগুলো লাগে ওই কাঁচামালগুলো প্রিপেয়ার করে দেয় G1 ফেজ। সো এস ফেজে কি হবে? সিনথেসিস অফ ডিএনএ, আরএনএ, হিস্টোন এবং সেন্ট্রোজোমগুলো ডুপ্লিকেশন। এটা সবাই জানেন যে সিনথেসিস অফ ডিএনএ, আরএনএ, হিস্টোন এগুলো সিনথেসিস হয়, বাট সেন্ট্রোজোম ডুপ্লিকেশন এটা অনেকেই জানেন না। ঠিক আছে? সো এই ফেজটা দেখেন সাইক্লিন এ এবং সিডিকে2 অ্যাক্টিভ ইন এস ফেজ। সো এইটা মনে রাখা একটু তুলনামূলক কঠিন, এখানে সাইক্লিন এ চলে আসছে, আর এখানে ছিল কি সাইক্লিন ডি এবং ই। এটা মনে রাখবেন যে সাইক্লিন ডি এবং ই এরা হচ্ছে G1 টু এস ফেজে ট্রানজিশনে হেল্প করে, আর সাইক্লিন এ এবং সিডিকে2 এরা হচ্ছে এস ফেজে অ্যাক্টিভ থাকে, রেগুলেট করে। এই ফেজে সিনথেস হওয়ার পর এখন ডিএনএ যে সিনথেস, এটা কি অ্যাবনর্মাল ডিএনএ?
কোনো রিপেয়ার করা লাগবে কিনা, এটার জন্য G2 ফেজে যেতে হবে। সো গ্যাপ 2 সেলস কন্টিনিউ টু ইনক্রিজ ইন সাইজ এবং G2 ফেজে এই রিপেয়ারটা চেকিং হয়। এবং এখানে G1S এর মাঝখানে একটা থাকে G1S চেক পয়েন্ট, G2S এর এখানে থাকে একটা G2S চেক পয়েন্ট। এখানে ডিটেইলস দেয়া নাই, এটা আমরা নন পলি চ্যাপ্টারে পড়বো। G2S চেক পয়েন্ট, চেক পয়েন্ট গুলোতে চেকিং হয়। সো এই G2 ফেজটা কন্ট্রোলড হয় সাইক্লিন বি অর CDK1। এগুলো কিন্তু কঠিন কোশ্চেন হলে এগুলো থেকে দিবে, হ্যাঁ। এন্ড রেগুলেটস ট্রানজিশন ফ্রম G2 to M ফেজ। এবং M মাইটোসিস সেল ডিভিশন, দ্য শর্টেস্ট ফেজ অফ দ্য সেল সাইকেল। পরীক্ষা যদি আসে দ্য শর্টেস্ট ফেজ অফ দ্য সেল সাইকেল M ফেজ। পরীক্ষা প্রায়ই আসে যে মাইটোসিস M ফেজ, মাইটোসিস ফেজ, মাইটোসিস হয় কোন ফেজে? M ফেজ। So the shortest phase of the cell cycle. So আমরা যদি পরীক্ষায় SBA পাই, which phase of the cell cycle determines the length of the cell cycle? G1 phase. DNA repair বা চেকিং হয় G2 phase. Synthesis হয় S phase. Centrosome duplication হয় S phase. Cell division mitotic phase. Shortest phase mitotic phase. Resting phase G0 phase. পারা যাবে? একদম ইজি কিন্তু, ওকে? সো আমরাও ডেভিডসন একই কথাই ওরা লিখেছে যে সেলস নট কমিটেড টু মাইটোসিস, যে সকল সেল পরবর্তীতে আর মাইটোসিসে যাবে না, ডেভেলপমেন্টাল প্রসিডিউরে যাবে না, তাদের হচ্ছে G0 ফেজ যাবে। এটা হচ্ছে হ্যাপাটোসাইট, নিউরন, কার্ডিয়াক, ওকে। স্পেশালি পার্মানেন্ট টিস্যুগুলো যেমন কার্ডিয়াক, নিউরন, এই দুইটি বলবেন। সেলস কমিটেড টু মাইটোসিস, যারা মাইটোসিসে যাবে তারা যাওয়ার আগে কিছু প্রিপারেটরি ফেজ অফ ইন্টারফেজের কিছু প্রিপারেটরি ফেজ যেগুলো হচ্ছে G1S। সো এগুলো হচ্ছে ইন্টারফেজেরই ফেজ, হ্যাঁ, ইন্টারফেজের। টোটাল ফেজ হচ্ছে ইন্টারফেজ আর মাইটোসিস নিয়ে গঠিত টোটাল সেল সাইকেল। সো ইন্টারফেজেরই তিনটা ফেজ G1, S and G2। সো G1 যেটা বলে ফার্স্ট গ্যাপ, এখানে দেখেন সিনথেসিস অফ সেলুলার কম্পোনেন্ট নেসেসারি টু কমপ্লিট সেল ডিভিশন। বললাম না যে সেল ডিভিশন কমপ্লিট করার জন্য ডিএনএ সিনথেসিস তৈরি হওয়ার জন্য যে সেলুলার কম্পোনেন্ট গুলো লাগে, কাঁচামাল গুলো লাগে, ওগুলো প্রিপেয়ার করে দেয় G1। সো S ফেজ ডিএনএ ডুপ্লিকেশন producing identical copies of each chromosome called sister chromatid. So এখানে ডিএনএ সিনথেসিস হয়ে সিস্টার ক্রোমাটিড তৈরি হয়। পরীক্ষা যদি আসে সিস্টার ক্রোমাটিড কোন ফেজে তৈরি হয়? S ফেজ। G2 সেকেন্ড গ্যাপ, এখানে দেখেন রিপেয়ার অফ এনি এরর্স, একটু আগে কিন্তু বলছিলাম যে এখানে রিপেয়ার ফেজ, ওকে, in the replicated DNA before proceeding to mitosis. So মাইটোসিসে যাওয়ার আগে কোনো রিপেয়ার করা লাগবে কিনা এটা এখানে চেকিং হয়। মাইটোসিসের ফেজগুলো হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এগুলোর ক্রাইটেরিয়া মোটামুটি সবাই জানেন, এগুলো আমি আর ডিটেলস এখানে বললাম না, ঠিক আছে? এগুলো বাচ্চাকালের পড়া, তাহলে এটা একটু রিডিং করবেন। যদিও এগুলো এখন আর পরীক্ষা FCPS প্যাটার্ন এইভাবে দেয় না, তারপরও অনেক সময় দিতে পারে যে অ্যানাফেজে কি হয়। আপনি জানতে বলতে হবে যে সিস্টার ক্রোমাটিড গুলো অপোজিট সাইডে যাওয়া শুরু করে, অপোজিট সাইডে যাওয়া শুরু করে, ঠিক আছে? এগুলো কিন্তু আপনার ধাম করে বলে ফেলতে হবে, ওকে। এবং মেটাফেজ মানে আপনার ক্রোমোসোম গুলো একদম মিডল পয়েন্টে থাকবে, লাইন আপ এট দ্য ইকুয়েটর অফ দ্য সেলস, ঠিক আছে? এগুলো ছবি দেখে পড়বেন, এগুলো তো সবাই জানেন যে টেলোফেজ প্রক্রিয়ায় আবার ক্রোমোসোম গুলা ডিকন্ডেন্স হবে, নিউক্লিয়ার মেমব্রেন গুলো আবার রিফর্ম হবে, ঠিক আছে? আর প্রোফেজ তো জানেন যে ক্রোমোসোম গুলো কন্ডেন্স হয়, বিকাম ভিজিবল, এবং খাটো এবং মোটা, পড়েছেন না গাজী আজমল স্যারের বই? এবং এখানে আস্তে আস্তে নিউক্লিয়ার মেমব্রেন গুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। সো এইগুলোই এখানে ছোটখাটো কিছু কথাবার্তা বলেছে, ঠিক আছে? সো এই হচ্ছে আমার সেল সাইকেল। আচ্ছা, নেক্সট পেজে চলে আসেন। নেক্সট পেজে আমরা দেখি এই যে এইখানে একটা ছোট্ট কথা বলেছে যে যদি কখনো G2 ফেজ তার কাজ ঠিক মতো করতে না পারে, যেখানে ডিএনএ ইজ রিপেয়ার হয় প্রায়র টু সেগ্রিগেশন অফ দ্য ক্রোমোসোম, তাই যদি এই ফেজটা কন্ট্রোল করতে না পারে বা এই ফেজটা যদি তার কাজে ব্যর্থ হয়, তাহলে কিন্তু প্যাথোজেনেসিস অফ ক্যান্সার ডেভেলপ করবে। তাহলে অ্যাবনর্মাল ডিএনএ তৈরি হয়ে খালি দ্রুত ক্যান্সার তৈরি হয়। মিওসিস, যেটা আমরা বলেছি যে জনন কোষে হয় সেল ডিভিশন, এটার দুইটা ভাগ আছে, মিওসিস 1 and মিওসিস 2. So it consists of two separate cell division known as meiosis 1 and meiosis 2. আচ্ছা, এবং it reduces the chromosome number from the diploid to the haploid number via a tetraploid stage. So 46 to 92, 246, 223 chromosome. এই জন্য এটা বলে reductional cell division. এটাকে কি বলা হয়? Reductional cell division. So that when a sperm cell fertilizes the egg, যখন একটি sperm egg কে fertilize করে, the resulting zygote will return to a diploid 46 chromosome complement. Clear? And this reduction to the haploid number occurs at the end of the meiosis 2. So at the end of the meiosis 2 তে এই রিডাকশন গুলো হয়। এবং মিওসিস 1 কে বলা হয় just like mitosis, আর মিওসিস 2 হচ্ছে
আমরা যে 4টা ডটার সেল পিওর মিওসিস যেটা ওইটা আমরা দেখিয়ে আসছি ওইটাই। ক্লিয়ার? আচ্ছা, এগুলো হচ্ছে একদম ছোটকালের পড়া। এখন আসেন এইখানে আমরা রেসিডেন্সিতে এই জায়গা থেকে প্রায় কোশ্চেন আসে যে ইন কেস অফ ফিমেল মিওসিস কখন শুরু হয় এবং মেলে কখন শুরু হয়। ইন কেস অফ ফিমেল মিওসিস বিগিনস ইন ফিটাল লাইফ বাট ডাজন্ট কমপ্লিট আনটিল আফটার ওভুলেশন। তাহলে যতদিন পর্যন্ত না ওভুলেশন না হবে ততদিন পর্যন্ত মিওসিস কিন্তু কমপ্লিটই হয় না ফিমেলে। এবং সিঙ্গেল মিওটিক সেল ডিভিশন ক্যান দাস মেক মোর দেন 40 ইয়ার্স টু কমপ্লিট। সুতরাং যদি মেয়েরা বিয়ে না করে লেট স্টেজ, এবং অনেক মেয়েরা কিন্তু 35 বছর পরে বিয়ে করে, স্পেশালি যারা ফিল্ম অ্যাক্ট্রেস, তাই না? তো তাদের ক্ষেত্রে এই মিওসিস কমপ্লিট হইতে একটা সিঙ্গেল মিওটিক সেল কমপ্লিট 40 বছর বেশি সময় লাগতে পারে যদি বিয়ে না করে। তার যদি ফার্টিলাইজেশন ওভুলেশন হয়ে ফার্টিলাইজেশন না হয়, হবে বলেন? হবে না। সো অ্যাজ উইমেন বিকাম ওল্ডার the separation of chromosome at meiosis to becomes less efficient. So বয়স যত বাড়বে এই প্রসেসগুলো, যে মিওসিসের প্রক্রিয়াগুলো, ক্রোমোজোম সেপারেশন, সিস্টার ক্রোমাটিড সেপারেশন, ফর্মেশন, এগুলা কিন্তু আপনার হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে এফিসিয়েন্সি কমে যায়। এই জন্যই কিন্তু ট্রাইজমি ডাউন, বেবিগুলার ডাউন নন ডিসজাংশন হয়। ঠিক আছে? সো দ্যাট ইজ হোয়াই the risk of trisomies due to non-disjunction grows greater with increasing maternal age. এইটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে? আর ইন কেস অফ মেল, মিউটিক ডিভিশন ডাজন্ট বিগিন আনটিল পিউবার্টি। পিউবার্টি শুরু হওয়ার আগ পর্যন্ত মিউটিক শুরুই হয় না পুরুষ মানুষের ক্ষেত্রে, এন্ড কন্টিনিউস, একবার শুরু হয়ে গেলে থ্রু আউট দ্য লাইফ চলতেই থাকে। এবং ইন দ্য টেস্টিস বোথ মিউটিক ডিভিশনস আর কমপ্লিটেড ইন এ ম্যাটার অফ ডেজ। শুরু হলে ম্যাটার অফ কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এই তথ্যটুকু রেসিডেন্সিতে প্রায় আসে। আপনারা রেসিডেন্সির ইম্ব্রিওলজির কোশ্চেন দেখবেন। ওকে, আচ্ছা, নাও লেটস সি সেল ডেথ, অ্যাপোপ্টোসিস এন্ড সেনসেন্স। সেল ডেথ, অ্যাপোপ্টোসিস এন্ড সেনসেন্স। সেনসেন্স কি জিনিস? সেল ডেথ তো আমরা জানি যে সেল মরে যাওয়ার প্রক্রিয়া, অ্যাপোপ্টোসিস প্রোগ্রাম সেল ডেথ বলা হয়। আর সেনসেন্স কি জিনিস? বায়োলজিক্যাল এজিং, গ্র্যাজুয়াল ডিটেরিওরেশন অফ ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স অফ এ সেল। একটা সেলের ফাংশনাল, আপনারা আমার যে সেলগুলো আছে আমরা জানি যে বয়স যত বাড়বে কিছু কিছু সেল আছে যেমন নিউরন, তারপর হচ্ছে আমাদের রেনাল, নেফ্রন, এই যে এই সেলগুলা, এই সেলগুলো আমাদের যত বয়স বাড়বে এদের ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স, ফাংশনাল ক্যাপাসিটি বয়স বাড়ার সাথে সাথে রিডাকশন হয় না। সো এটাই হচ্ছে সেন্সেস। বায়োলজিক্যাল এজিং এর কারণে যেই সেল তার নর্মাল কার্যক্ষমতা হারিয়ে একটা সময় অকেজো হয়ে যায়, এটা হচ্ছে সেন্সেস। ফ্রি রেডিক্যালের কারণে সাধারণত এগুলো হয়। আর অ্যাপোপ্টোসিস কি? অ্যাপোপ্টোসিস হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ। এটা একটা এনজাইমের কারণে হয়, এটাকে বলা হয় কাসপেস এনজাইম। আমরা যারা ফুল কোর্সের জন্য রেজিস্ট্রেশন করেছেন বেসিক ক্লাসে আপনারা অ্যাপোপ্টোসিস এন্ড নেক্রোসিসের পার্থক্যটা আমি পড়াই, কিন্তু এইখানে আমাদের নট নিডেড, ডেভিডসন আমি এটা ডিটেইলস পড়াই না কারণ অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে? সো অ্যাপোপ্টোসিস, প্রোগ্রাম সেল ডেথ, অ্যাপোপ্টোসিস হয় একটা এনজাইমের কারণে, নাম হচ্ছে কাসপেস এনজাইম। সো সেল ডেথের অনেকগুলো প্রক্রিয়া, অ্যাপোপ্টোসিস, সেনসেস, আরেকটা আছে নেক্রোসিস। আরেকটা কি? নেক্রোসিস টিস্যু হাইপোক্সিয়ার কারণে সেল যখন, সেলুলার স্ট্রাকচার গুলো যখন একদম শেষ হয়ে যায় ওটাকে বলে নেক্রোসিস। ক্লিয়ার? সো লেটস সি, এই প্যারাটা আমি যা বললাম এতক্ষণ বলা হয়ে গেছে, এখন আপনারা একটু মার্ক করেন যে এইখান থেকে আসেন। এখানে দেখেন দ্য বায়োলজিক্যাল ক্লক, দিস বায়োলজিক্যাল ক্লক, হ্যাঁ, নর্মাল এজিং প্রসেসে যেই সেল ডেথ হয় এটা হচ্ছে সেনসেস বলা হয়। এবং এখানে দেখেন রেয়ার হিউম্যান ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ প্রিম্যাচুর এজিং called Progeroid syndrome have been very helpful in identifying the importance of DNA repair mechanism in the census. কারো যদি বয়সে অনেক আগেই প্রিম্যাচুর এজিং হয় না, এই প্রিম্যাচুর এজিং এরকম আমরা অনেক ডিজিজ, একটা হচ্ছে প্রোজেরিক সিনড্রোম। আমরা অনেক রাস্তাঘাটে অনেক পেশেন্ট দেখি না, অল্পতেই বুড়ো হয়ে গিয়েছে, অল্প বয়সে একদম চুল টুল পেকে টেকে স্কিন গুলো ল্যাক্স হয়ে গিয়েছে না, যেমন ওয়ার্নার সিনড্রোম। এখানে কোন এনজাইমের ঝামেলা থাকে? এইটি পরীক্ষা আসে, ডিএনএ হেলিকেজ। DNA helicase. So in Werner syndrome, DNA helicase, an enzyme that separates the two DNA strand, is mutated. তাহলে Werner syndrome কোন এনজাইমটা মিউটেটেড থাকে? DNA helicase এনজাইমটা মিউটেটেড থাকে। So in Werner syndrome, a DNA helicase, an enzyme that separates the two DNA strand, is mutated, leading to failure of DNA repair and premature aging. তাহলে DNA এই হেলিকেস এনজাইমের অভাবে DNA রিপেয়ার হবে না ঠিকমতো, ফলে premature aging. এরকম দুইটা সিনড্রোম, ওয়ার্নার সিনড্রোম, প্রোজেরিক সিনড্রোম। A distinct mechanism of cell death is seen in apoptosis or programmed cell death, and this caused by an important enzyme called caspase. নাম কি? Caspases. এটা আপনাদের সাথে একটু আগে শেয়ার করলাম, which actively destroys cellular component including chromosomal DNA.
Another mechanism of cell death is necrosis, the pathological process in which the cellular environment loses one or more of the component is hypoxia. So hypoxia is probably the most common cause of necrosis. So আপনাদের সাথে এতক্ষণ আমি যা বললাম সেটা একটু মার্ক করে দিলাম। এখান থেকে নতুন একটা জিনিস শিখলাম, প্রিম্যাচুর এজিং কেন হয়? ডিএনএ হেলিকেজ এনজাইম ডেফিসিয়েন্সির কারণে, যার কারণে ডিএনএ রিপেয়ার প্রসেসটা হতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, নাও লেটস গো টু দা ক্লাসেস অফ জেনেটিক ভ্যারিয়েন্ট। ক্লাসেস অফ জেনেটিক ভ্যারিয়েন্ট এখান থেকেও কিন্তু এফসিপিএস পার্টনে কোশ্চেন আসতে পারে। জেনেটিক ভ্যারিয়েন্টের ক্লাসেস গুলা কি কি? একটা হচ্ছে সিনোনাইমাস, একটা হচ্ছে নন সিনোনাইমাস, একটা হচ্ছে স্টপ গেইন অলসো কল্ড ননসেন্স মিউটেশন, একটা হচ্ছে ইন্ডেল। ইন্ডেল এখান থেকে এগুলো জেনেটিক্স এর কথাবার্তা ডিটেইলস আমাদের লাগবে না, আমরা শুধু এখানে জেনেটিক ভ্যারিয়েন্টের যে ক্লাসগুলো আছে সিনোনিমাস নন সিনোনিমাস এগুলোর মেইন জিনিসটা কি খালি দেখবো। দেখেন, সাইলেন্ট পলিমরফিজম উইথ নো অ্যামাইনো অ্যাসিড চেঞ্জেস, শুধু এইটুকু মনে রাখেন। হোয়াট ইজ সিনোনিমাস? সাইলেন্ট পলিমরফিজম উইথ নো অ্যামাইনো অ্যাসিড চেঞ্জেস। Non-synonymous causing an amino acid change, stop gain যেটাকে বলে nonsense mutation causing the generation of a premature stop codon। তাহলে premature stop codon তৈরি হয়ে প্রোটিন তৈরি হওয়ার আগেই স্টপ করে দেবে। ক্লিয়ার? ইন্ডেল কি জিনিস? যেখানে bases are either inserted or deleted, disruption of the reading frame is dependent on the number of bases inserted or deleted। তাহলে যদি bases deleted or inserted হয়ে যায় তখন এটাকে বলে ইন্ডেল। সো এই চারটা প্রসেস হচ্ছে জেনেটিক ভ্যারিয়েন্টের ক্লাস, এবং এদের যে ডেফিনেশন গুলো নিচে লেখা আছে এইটাই পার্টনের জন্য খালি লাগবে, আর কিচ্ছু না, এত বেশি পড়া যাবে না। ওকে, তো এইখানেও আপনারা এই চারটা বুলেট পয়েন্ট পড়তে পারেন, যে সিনোনিমাস রিজাল্টিং ইন এ চেঞ্জ ইন দ্য কোডন উইদাউট অল্টারিং দ্য অ্যামাইনো অ্যাসিড। সিনোনিমাস মিন্স কোনো অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ ছাড়া, আপনার কোনো অ্যামাইনো অ্যাসিড অল্টার করা ছাড়া কোডনে চেঞ্জ করে দিল, তাহলে কিন্তু জেনেটিক ভ্যারিয়েশন আসবে। কারণ ও যেই প্রোটিন সিনথেসিসের জন্য ডিএনএ থেকে প্রোটিন সিনথেসিসের জন্য যে সিকোয়েন্সটা লাগে ওই সিকোয়েন্সে কিন্তু তলে তলে চেঞ্জ হয়ে গেল অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ ছাড়া। ঠিক আছে, এটা হচ্ছে সিনোনাইমাস। সো when these substitutions occur within open reading frame a protein coding gene, they are further classified। ওপেন রিডিং ফ্রেমের এই ঝামেলাগুলোকে চারটা ভাগে ভাগ করা হয়েছে, সিনোনিমাস, নন সিনোনিমাস, এটার আরেক নাম মিসসেন্স মিউটেশন, নন সিনোনিমাস আরেক নাম কি মিসসেন্স মিউটেশন, রিজাল্টিং ইন এ চেঞ্জ ইন দ্য কোডন এন্ড দ্য এনকোডেড অ্যামাইনো অ্যাসিড। এখানে অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ ওই কোডন চেঞ্জ হবে। স্টপ গেইন অর ননসেন্স মিউটেশন ইন্ট্রোডিউসিং প্রিম্যাচুর স্টপ কোডন এন্ড রিজাল্টিং ইন ট্রানকেশন অফ দ্য প্রোটিন। স্প্লাইসিংও কিন্তু আরেকটা ভ্যারাইটিস, হ্যাঁ, টেকিং প্লেস। এই স্প্লাইসিং তো আমরা বললাম, এটা নতুন করে বলা দরকার না, এটা হচ্ছে ইন্ডেল। ওকে, সো দিজ আর দ্য ক্লাসেস অফ জেনেটিক ভ্যারিয়েন্ট। এইটুকু একটু পার্টনের জন্য জাস্ট একটু দেখে যাবেন। ওকে, আচ্ছা, নাও লেটস সি ভেরি ইম্পর্টেন্ট ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ ট্রিপলেট রিপিট and expansion disorder, triplet repeat expansion। okay, triplet and other repeat expansion part 1 আমাদের সময় আমি এই চার্ট থেকে কোশ্চেন পেয়েছি, আমাদের পরে যারা পরীক্ষা দিয়েছে তারাও পেয়েছে, প্রতি বছরই আসে যে ট্রিপলেট রিপিট ডিসঅর্ডার। আমি আপনাদেরকে প্রথমেই ক্লাসে বলেছি যে জেনেটিক ডিসঅর্ডারকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিঙ্গেল জিন ডিসঅর্ডার, 2 নম্বর বলেছি কি সিঙ্গেল জিন ডিসঅর্ডার উইথ নন ক্লাসিক ইনহেরিটেন্সি, 3 নম্বর বলেছি সাইটোজেনিক ডিসঅর্ডার, 4 নম্বর বলেছি মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার্স। সো 2 নম্বর যে পয়েন্টটা বলেছিলাম যে সিঙ্গেল জিন ডিসঅর্ডার উইথ নন ক্লাসিক ইনহেরিটেন্সি, ওর মধ্যে একটা ছিল না ট্রিপলেট রিপিট। সো দিস ইজ দ্য ট্রিপলেট রিপিট, দ্যাট ইজ ট্রিপলেট তো কোডনই, তাই না? সো কোডিং রিপিট এক্সপানশন এবং নন কোডিং রিপিট এক্সপানশন, এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কোডিং এবং নন কোডিং এইভাবেও পরীক্ষা আসতে পারে, কোডিং এর নামগুলো কোনগুলো, নন কোডিং রিপিট এক্সপানশনের এক্সাম্পল গুলো পরীক্ষা আসে, অথবা এইভাবে আসতে পারে যে ট্রিপলেট রিপিট ডিসঅর্ডার কারা, তখন কিন্তু কোডিং নন কোডিং এ যা আছে সবগুলো অ্যান্সার হবে। তাহলে দেখেন এই হান্টিংটন, তাহলে কোডিং গুলো কিভাবে মনে রাখবেন? কোডিং গুলো আমি যেভাবে মনে রাখি, স্পাইন শব্দটা থাকবে, কি থাকবে? স্পাইন শব্দটা থাকবে। ঠিক আছে, সো কোডিং হান্টিংটন ডিজিজ, এটাতে স্পাইন নেই কিন্তু দুই একটা তো এক্সট্রা মনে রাখতে হবে। স্পাইন দিয়ে দেখেন স্পাইনোসেরিব্রাল অ্যাটাক্সিয়া 1, স্পাইনোসেরিব্রাল অ্যাটাক্সিয়া 2, স্পাইনোভালভার মাসকুলার অ্যাট্রফি। স্পাইনোভালভার এই তিনটে স্পাইন দিয়ে হয়ে গেল, আর দুইটা হচ্ছে হান্টিংটন ডিজিজ, ডেন্টেটোরুব্রাল প্যালাডোলিসেন অ্যাট্রফি, ম্যাকাডোজোসেফ ডিজিজ। খুবই কঠিন নাম, হ্যাঁ এটা। তাহলে এখানে কি কি কোন অ্যামাইনো অ্যাসিড রিপিট হয় এটা এমআরসিপি তে আসে, যেমন হান্টিংটন ডিজিজে ক্যাগ রিপিট, হান্টিংটন ডিজিজে কোনটা রিপিট হয়? ক্যাগ রিপিট, সিএজি। সো স্পাইনোসেরিব্রাল অ্যাটাক্সিয়া তো কিন্তু দেখেন তো। সো একটা জিনিস মনে রাখবেন যে কোডিং রিপিট, এই কোডিং রিপিট এক্সপানশন, এই যে কোডা ডিজিজ সবগুলা সিএজি রিপিট, সবগুলা কি রিপিট? সিএজি রিপিট। ওকে, নন কোডিং কিভাবে রাখবো? মনে রাখতে হবে যে নামের প্রথমে এফ থাকবে এবং মায়োক্লোনিক শেষ। কি শিখালাম বলেন?
নন কোডিং কিভাবে মনে রাখবো? এফ থাকবে মায়োক্লোনিক মায়োটোনিক। কি বললাম? এফ থাকবে মায়োক্লোনিক মায়োটোনিক। তাহলে মায়োটোনিক দিয়ে মায়োটোনিক ডিস্ট্রফি, মায়োক্লোনিক এপিলেপসি, এই যে প্রোগ্রেসিভ মায়োক্লোনিক এপিলেপসি, আর এফ দিয়ে ফ্রাইড্রিক্স অ্যাটাক্সিয়া, ফ্রাজাইল এক্স মেন্টাল রিটার্ডেশন, ফ্রাজাইল সাইট মেন্টাল রিটার্ডেশন। ক্লিয়ার? এখন আসেন মায়োটোনিক ডিস্ট্রফি, এমডি বলা হয় না, এমডি মায়োটোনিক ডিফিউশন, এটা আমরা কিভাবে মনে রাখি? পরীক্ষা আসলে যে কোন ট্রিপলেট রিপিট, সিটিজি। তাহলে আমরা যেমন মনে রাখি যে মায়োটোনিক ডিস্ট্রফি এটা হচ্ছে এমডি করতে চিটাগাং এ এমডি তে চান্স পেয়েছে। হ্যাঁ, চিটাগাং মেডিকেল কলেজে এমডি করতেছে। মায়োটোনিক ডিস্ট্রফি চিটাগাং মেডিকেল কলেজে এমডি করতেছে, সিটিজি, এমডি সিটিজি। ক্লিয়ার? এভাবে মনে রাখবেন। ফ্রাইড্রিক্স অ্যাটাক্সিয়া, জি ডাবল এ। অ্যাটাক্সিয়ার দুইটাই আছে না, এই যে জি ডাবল এ। ওকে, জি ডাবল এ। ফ্রাজাইল এক্স মেন্টাল রিটার্ডেশন, এটা কিভাবে মনে রাখবেন? সিজিজিজি। ঠিক আছে, সিজি, এটা মনে রাখেন। এটা নতুন করে অন্য কিছু শেখার দরকার নেই। সো এখান থেকে রিপিট গুলো পড়তে হবে, এক্সাম্পল গুলো পড়তে হবে, এবং জিন মিউটেশন গুলো একটু লাগবে। কোন সব লাগবে না। যেমন হান্টিংটন ডিজিজ আপনার হচ্ছে হান্টিংটিং জিন, স্পানোসেলুলার অ্যাটাক্সিয়া অ্যাটাক্সিন জিন, ডেন্টেটো এর দরকার নাই। এইখানে আমরা একটা মনে রাখবো, এখানে তেমন দরকার নেই। সো এই এই ডেন্টিটো রুব্রাল প্যালিডোলুইসিয়ান অ্যাট্রফিতে অ্যাট্রফিন জিন, এই তিনটা জিন, আর যে স্পাইনো ভালভার মাসকুলার অ্যাট্রফি অ্যান্ড্রোজেন রিসেপ্টর, এটুকু মনে রাখেন, অ্যান্ড্রোজেন রিসেপ্টর। এবার ইনহেরিটেন্সি গুলো একটু মনে রাখেন, যে এইখানে দেখেন হান্টিংটন, স্পানোসেরিবেলার, ডেন্টিটো রুব্রাল প্যালিডোলুইসিয়ান এগুলো সবই অটোসোমাল ডোমিনেন্ট, শুধু স্পাইনো ভালভার যেটা, এটা হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ, ঠিক আছে, এক্স লিঙ্কড রিসেসিভ। ফ্রাইড্রিক্স অ্যাটাক্সিয়া এগুলো সব অটোসোমাল রিসেসিভ। এই মানে ইনহেরিটেন্সি গুলো একটু পড়তে হবে। হ্যাঁ, ইনহেরিটেন্সি গুলো পড়তে হবে, এখান থেকে দিয়ে দিতে পারে কোশ্চেন। ওকে, সো এই হচ্ছে ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ ট্রিপলেট এন্ড আদার রিপিট ডিসঅর্ডারস। ক্লিয়ার? নাও লেটস গো টু দ্য নেক্সট পেজ, পেজ নাম্বার 44, ক্রোমোজোম এন্ড কন্টিজিউয়াস জিন ডিসঅর্ডারস। ঠিক আছে, যেগুলো আমরা সাইটোজেনিক ডিসঅর্ডার বলে আসছি। সো দিস আর দ্য সাইটোজেনিক ডিসঅর্ডারস, অ্যানাদার ক্লাসিফিকেশন, সিঙ্গেল জিন ডিসঅর্ডার। আমি বলেছি না ক্লাসিফিকেশনটাই এই চ্যাপ্টার। সো নিউমেরিক্যাল ক্রোমোজোম অ্যাবনরমালিটিস, নামের সাথে কাজ, রিকারেন্ট ডিলিশন, মাইক্রো ডিলিশন, কন্টিজিউয়াস জিন ডিফেক্ট হয়ে কি করে এই চার্ট থেকে এমআরসিপি পার্ট 1, এফসিপি পার্ট 1, দুই পার্ট 1 কোশ্চেন প্রায়ই থাকে। ঠিক আছে, সো দেখেন নিউমেরিক্যাল ক্রোমোজোম অ্যাবনরমালিটিস এর মধ্যে কি আছে? ডাউন সিনড্রোম। নিউমেরিক্যাল কেন? সংখ্যা দিয়ে। আমরা জানি যে ক্রোমোজোম 21 এ যদি একটা এডিশনাল 21 ক্রোমোজোম যদি চলে আসে, নরমালি আমরা জানি 46 XY, ঠিক কিনা? এখানে যদি আরেকটা 21 এক্সট্রা আসে, তখন এটা কি 47 হয়ে যাবে না? 47 যদি হয়ে যায়, তখন এই যে ক্যারিওটাইপের যে চেঞ্জটা, এটা হচ্ছে ডাউন সিনড্রোমটা, এটা ট্রাইজমি 21। সো 21 এটা হচ্ছে এক্সট্রা আসে। ট্রাইজমি 18 যদি আসে, এডওয়ার্ড মিন্স 18 মিন্স 18। ওকে, পাতাও সিনড্রোমে 13 অ্যাড হবে। সো এগুলো মনে রাখতে কিন্তু, যেহেতু সংখ্যা অ্যাড হচ্ছে, এই জন্য এটা বলে নিউমেরিক্যাল ক্রোমোজোম অ্যাবনরমালিটিস। ক্লিনফেল্টার সিনড্রোমে নরমালি হচ্ছে আমরা জানি যে আমাদের হচ্ছে পুরুষের নরমাল কি 46 XY, এর মাঝে যদি একটা নারীর এক্স ঢুকে যায়, তাহলে এখানে 46 ডাবল এক্স হয়ে যাবে। যেহেতু পুরুষের মধ্যে নারী ঢুকে গেছে, এই জন্য পুরুষের মধ্যে নারীর ফিচার থাকবে। সো এই লোকটা পুরুষ হয়েও পুরুষ না, বাইরে থাকবে নারীর ফিচার, যেমন গাইনোকোমাসিয়া। তাহলে পুরুষের ফিচার গুলো কমে যাবে, যেমন অ্যাট্রফি অফ দ্য টেস্টিস, স্মল টেস্টিস, বা সেমিনিফারাস টিউবুল ডিসজেনেসিস। ঠিক আছে, আমরা ফিচার গুলো দেখবো, আমরা খালি জাস্ট ক্যারিওটাইপ গুলা, এইখান থেকে একটা সিঙ্গেল বেস্ট আসবেই। হ্যাঁ, প্রায়ই আসে। ট্রিপল এক্স সিনড্রোম, সুপার ফিমেল, দেখেন সবই সুপার ফিমেল বলা হয়। টার্নার সিনড্রোম 45X0, নারী হয়েও নারী না, 45X0, এখানে ওয়াই থাকলে আপনার হচ্ছে পুরুষের ফিচার গুলা চলে আসতো, ঠিক কিনা? তো এখানে দেখেন নারী হয়েও নারী না, 45X এর জায়গায় 0 চলে আসছে। তো নারী হয়েও নারী না, তার 3 মাস বয়স থেকে ওভারিয়ান ডিজিজ, এন্ডোক্রাইন চ্যাপ্টার আমি টার্নার ডিটেইলস পড়াইছি, এখানে আর পড়বো না। আমি জাস্ট খালি একটু ক্যারিওটাইপটা দেখা গেলাম। সো দিস ইজ দ্য নিউমেরিক্যাল, পরীক্ষা কোশ্চেন আসতে পারে ফলোইং আর দ্য নিউমেরিক্যাল ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিস, তখন আপনি এই অ্যানসার গুলো দিবেন। ওকে, এবং ক্যারিওটাইপ গুলো মাস্ট, শুধু এইটা পড়লে হবে না, এই সবগুলো দেখতে হবে। আচ্ছা, নাও লেটস সি রিকারেন্ট ডিলিশন, মাইক্রো ডিলিশন এন্ড কন্টিজিউয়াস জিন ডিফেক্ট। পরীক্ষা আসবে ফলোইং আর দ্য ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ রিকারেন্ট ডিলিশন অথবা মাইক্রো ডিলিশন, কন্টিজিউয়াস জিন ডিফেক্ট, তখন আপনাকে ডাইজের সিনড্রোম বা ভেলোকার্ডিওফেশিয়াল সিনড্রোম, প্রাডার-উইলি সিনড্রোম, অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, উইলিয়ামস সিনড্রোম, স্মিথ ম্যাগনিস সিনড্রোম, এই অ্যান্সারগুলো দিতে হবে। ডাইজের সিনড্রোম আপনাদেরকে পড়িয়েছি,
ইমিউনোলজি চ্যাপ্টার যারা আমার ক্লাস করেছেন ওইখানে ক্যাচ 22 একটা নিউমোনিক আমি শিখিয়েছি, এবং ডিলিশনটা কোথায় হয় যে 22q11.2, এবং ফিচার গুলা সবগুলো আপনাদের পড়ানো হয়ে গেছে, নতুন করে আর বলবো না। প্রাডার-উইলি সিনড্রোম মনে রাখতে হবে। প্রাডার-উইলি সিনড্রোম একটা কথা যদি আমরা মনে রাখি, এই পেশেন্ট তো থাকবে হাইপার অবেস, অনেক বেশি অবেস থাকবে, এবং ফ্যামিলি হিস্ট্রি থাকবে, সাথে প্রচুর খাবে, হাইপারফেজিয়া। এটা কিন্তু প্রাডার-উইলির একটা ইম্পর্টেন্ট ফিচার্স। ফেশিয়াল অ্যাপিয়ারেন্স ডিস্টিংক্ট থাকবে, হাইপারফেজিয়া, হাত পা গুলো ছোট ছোট থাকবে, এবং হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি মাস্ট, ফ্যামিলি হিস্ট্রি থাকবে। তো প্রাডার-উইলি সিনড্রোম দেখবেন হাইপারফেজিয়ার একটা হিস্ট্রি থাকে, প্রচুর মোটা হয়। আপনাদের আমি যে ছবি দেখাই প্রাডার-উইলি সিনড্রোমের, একটু ছবিটা দেখেন, ছবিটা দেখাই। কোথায় গেল ছবিটা? এই যে এটা হচ্ছে সেল সাইকেল। আমরা তো অলরেডি ইন্টারফেস বলেছি, G2S G1, এইটুকু বলা হয় ইন্টারফেস, আর এম মাইটোসিস। ইন্টারফেস আর মাইটোসিস, মাইটোটিক ফেজ মিলেই হচ্ছে আমাদের সেল সাইকেল। আচ্ছা, আপনাদেরকে একটু আগে আমরা একটা সেন্সেন্স পড়িয়েছি, তাই না? সেন্সেন্স হয় কেন, এখানে কিছু কারণ দেয়া আছে, এটা একটু স্ক্রিনশট নিতে পারেন। এগুলো আসলে আপনাদের লাগবে না এখন, এটাগুলো আরো উপরের ফিজিক্যালে লাগবে। এটা আমি আমার জেনেটিক্স একটা স্পেশাল স্লাইড। আচ্ছা, এই যে হাসিটা দেখেন, এরকম যদি হাসি দেখেন, আর কিচ্ছু না, অ্যাঞ্জেলম্যান সিনড্রোম। ওকে, অ্যাঞ্জেলম্যান সিনড্রোম একেবারে প্রত্যেকটা অ্যাঞ্জেলম্যান সিনড্রোমের আপনি ছবি দিয়ে সার্চ দিবেন, আপনি দেখবেন যে নেটে সার্চ দেন, যেখানে সার্চ দেন এইরকম হাসি থাকবে সবার। এই যে দেখেন, অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, ক্লিয়ার? অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, এই হাসিটাই তার ক্যারেক্টারিস্টিক ফিচার্স। আমি প্রাডার-উইলিটা দেখাই, প্রাডার-উইলি, তারপর অন্যগুলো দেখবো। এই যে দিস ইজ প্রাডার-উইলি সিনড্রোম, দেখছেন কত মোটা, হাইপারফ্রেজিলিটি থেকে মিসিসিপি মিস অ্যামেজিং। সো প্রাডার-উইলি সিনড্রোম। হাতটা দেখেন, আমি যে বললাম যে স্মল হ্যান্ড এন্ড ফিট, দেখেন বডিটা দেখেন আর হাত দেখেন, ছোট না? ঠিক কিনা? হাইপারফ্রেজিয়া থাকে, ক্লিয়ার? তো এগুলো অ্যাঞ্জেলম্যান সিনড্রোমে যে ডিস্টিংক্ট ফেশিয়াল অ্যাপিয়ারেন্স, অ্যাবসেন্ট স্পিচ, কথা মানে মিউটিজম থাকে, ইজি অ্যাবনরমালিটি, ক্যারেক্টারিস্টিক গেইট, ইমপ্রিন্টেড রিজিয়ন ডিলিশন আছে, দরকার নেই। উইলিয়াম সিনড্রোম, এগুলা আসলে কি মানে এগুলোর ক্যারেক্টারিস্টিক ওইভাবে আপনাদের আসবে না, মানে কিছু কিছু পয়েন্ট, যেমন প্রাডার-উইলি তো আপনাকে বললাম যে হাইপারফেজিয়া, স্মল হ্যান্ড এন্ড ফিট, এই দুই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। উইলিয়াম সিনড্রোমে যে এমআরসিপি আসে, সুপ্রা ভালভুলার অ্যাওরটিক স্টেনোসিস সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে, এবং ইনফেন্টাল হাইপারক্যালসিমিয়া থাকে। ওকে, এবং ইলাস্টিন, ইলাস্টিন জিনেই মিউটেশন থাকে উইলিয়ামসে। স্মিথ ম্যাগনেট সিনড্রোম, এটা যে সেলফ ইনজুরি হিস্ট্রি থাকবে এবং র্যাম স্লিপ অ্যাবনরমালিটিস থাকবে, ঠিক আছে, বিহেভিয়ারাল চেঞ্জের মধ্যে সেলফ ইনজুরি হিস্ট্রি, সুইসাইডাল টেন্ডেন্সি থাকবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে রিকারেন্ট ডিলিশন, মাইক্রো ডিলিশন, কন্টিজিউয়াস জিন ডিফেক্টের কারণে এগুলো হয়। আমরা এখন আপনাদেরকে কিছু ফিচার্স দেখাবো, এই ফিচার্স গুলো মাস্ট পরীক্ষার জন্য লাগবেই। আমরা তো টার্নার সিনড্রোম তো ইসে এন্ডোক্রাইনে পড়ে আসছি, তাই না? আচ্ছা, এখন আপনারা একটু দেখেন, এটা কি মাইটোটিক সেল ডিভিশন, প্যারেন্ট টু সেল থেকে দুইটা ডটার সেল তৈরি হচ্ছে ডিপ্লয়েড থেকে, তাই না? ডিপ্লয়েড টু ডিপ্লয়েড। ক্লেইনফেল্টার সিনড্রোম, যেটা বলছিলাম যে পুরুষ হয়েও পুরুষ নয়, তাহলে বাহিরে দেখেন ফিমেলস এর ক্যারেক্টারিস্টিক্স, দিস ইজ গাইনোকোমেশিয়া, এবং পিউবিক হেয়ার গুলো দেখেন ফিমেল টাইপ পিউবিক হেয়ার, মেল টাইপ গুলো সাধারণত আরো মোর ট্রায়াঙ্গুলার হয়, এন্ড স্মল টেস্টিকুলার সাইজ, এবং পেলভিসটাও ফিমেলদের মতন, এই জন্যই বলা হয় পুরুষ হয়ে পুরুষ না। এবং তারা ইউজুয়ালি টল স্টেচার হয়, এবং সিবলিংস দের মধ্যে দেখবেন যে এর আইকিউ সবচেয়ে কম, মাসল টোন কমে যায়, এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডিউ টু টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি এখানে কমে। এর ক্যারিওটা এর আপনার হচ্ছে যদি গোনাডোট্রফিন হরমোন লেভেল করেন, এলএইচ এন্ড এফএসএস রেশিও অনেক বেশি পাবেন, বাট টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি পাবেন। টার্নার যেটা আমরা এস্ট্রোজেন ডেফিসিয়েন্সি, বাট এলএইচ এন্ড এফএসএস বেশি পেয়েছিলাম। এবং মেল ব্রেস্ট, যেটা গাইনোকোমেশিয়া, ঠিক আছে, এইগুলো হচ্ছে একদম স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অফ ক্লাইনফেল্টার সিনড্রোম, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, এইগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট।
এ এ হচ্ছে সবাই জানেন টম ক্রুজ না, ক্লাইনফিল্টারের ফিচার ছিল ওর। পরবর্তীতে সার্জারি টার্জারি করে ঠিক করে ফেলেছে, এটা অনেকেই হয়তো জানেন না। ঠিক আছে, এই যে অ্যানাদার ক্লাইনফিল্টার। এটা কি আপওয়ার্ড লেন্স ডিসলোকেশনস। আমরা জানি যে আমাদের হোমোসিস্টিনিউরিয়া এবং মারফান্সের ফিচার্স এর মধ্যে মারফান সিনড্রোম যদি অটোজোমাল ডমিনেন্ট, আমরা এখন অটোজোমাল ডমিনেন্ট সিঙ্গেল জিন ডিসঅর্ডারে যাইনি, এই একটা ক্যারেক্টারিস্টিকের এসবি তে অনেক সময় আসে আপওয়ার্ড ডেন্স। দেখবেন যে হোমোসিস্টিনিউরিয়া এবং মারফান সিনড্রোম, এটিও এসবি এ ক্লু। আর মারফান সিনড্রোম এবং হোমোসিস্টিনিউরিয়ার ম্যাক্সিমাম ক্যারেক্টারিস্টিক সেম, টল স্ট্যাচার থেকে শুরু করে আপনার কার্ডিয়াক প্রবলেম সবই মোটামুটি থাকে, ডেভেলপমেন্টাল ডিলে মিলে সবই থাকে, কিন্তু ওইটা তো হয় ডাউনওয়ার্ড লেন্স ডিসলোকেশন, হচ্ছে আপওয়ার্ড লেন্স ডিসলোকেশন। এটা দিয়ে পার্থক্য করা যায়। ওকে, এই দেখেন মারফান্সের হাত পা গুলো কত বড়, এবং এই 4টা বাচ্চা 5টা বাচ্চা একসাথে দাঁড়ায়, বুঝে যাচ্ছে যে এটা মারফান্স বেবি, তাই না? মাইকেল ফেলপস, ওরও মারফান্সের কিছু ক্রাইটেরিয়া আছে। মারফান্স সিনড্রোম নাম শুনলেই একেবারে সব ক্রাইটেরিয়া থাকতে হবে তা কিন্তু না। আমরা অটোজোমাল ডমিনেন্ট, আমরা জানি মারফান সিনড্রোম অটোজোমাল ডমিনেন্ট সিঙ্গেল জিন ডিসঅর্ডার। অটোজোমাল ডমিনেন্টের কিন্তু স্পেশাল কিছু ক্রাইটেরিয়া আছে, রিডিউস পেনিট্রেন্সি, ভ্যারিয়েবল এক্সপ্রেসিবিলিটি, ঠিক আছে, নন রিডান্ডেন্সি। সো এই ক্রাইটেরিয়ার মধ্যে ভ্যারিয়েবল এক্সপ্রেসিভিটি, এক্সপ্রেসিভিটি অনেক পেশেন্টের কম, মানে জিন মিউটেশন ঠিকই আছে, বাবারও জিন মিউটেশন, বাচ্চারও জিন মিউটেশন, কিন্তু এক্সপ্রেশনে কম। এটা আমরা একটু পরে পড়বো, আমি জাস্ট ছবিগুলো একটু দেখিয়ে নিচ্ছি। ওসামা বিন লাদেন, ওরও মারফান্সের কিছু ক্রাইটেরিয়া ছিল। আচ্ছা, এটাও মারফান সিনড্রোমে দেখেন লিগামেন্ট মানে আপনার সাবকিউটেনিয়াস মানে কানেক্টিভ টিস্যু গুলা ভেরি ল্যাক্স। Another Prader-Willi syndrome. আমরা ক্লেফট সরি ডাইজর সিনড্রোম আমরা ইমিউনোলজিতে পড়েছি, এখানে আর পড়বো না। এটা টার্নার্স বেবি, আমরা বলেছি যে ওয়েব নেক, তাই না, শর্ট স্ট্যাচার। আমি আপনার এসবিএফ ক্লু হচ্ছে যদি কোনো পেশেন্টের শর্ট স্ট্যাচারের সাথে প্রাইমারি অ্যামেনোরিয়া ডিউ টু 3rd মান্থ অফ জেস্টেশন, যেহেতু ওভারিটা স্ট্রিক হয়ে যায়, ফাইব্রোসিস হয়ে যায়, সো শর্ট স্ট্যাচারের সাথে যদি কোনো ফিমেলের প্রাইমারি অ্যামেনোরিয়া থেকে, ইট ইজ আনটিল আদারওয়াইজ প্রুভড টার্নার সিনড্রোম। এই যে দেখেন ওয়েব নেক, এটাকে বলা হয় ওয়েব নেক। হ্যাঁ, সো এইগুলো আমরা এন্ডোক্রাইনে টার্নার্স পড়েছি, এখন আর দেখবো না। এখানে টার্নার্স এই ফিচার গুলা, এই যে হর্ষ কিডনি, এগুলো সব পড়ে আসছে, কিন্তু স্ট্রিক ওভারিস, কোয়ার্টেশন অফ দ্য অর্ডার, বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ কমন হচ্ছে, বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ 15%, কোয়ার্টেশন অফ দ্য অর্ডার 10%। অ্যাঞ্জেলম্যান সিনড্রোম দেখেন, হাসি, এই হাসি দিয়ে আপনি মন জয় করে ফেলবেন। অ্যাঞ্জেলম্যান সিনড্রোম পাগলা কিন্তু হাসি। সো তাদের ডেভেলপমেন্টাল স্পিচ ইস্যু ভেরি ইম্পর্টেন্ট, এরা কিন্তু মিউটিজম থাকে, কথা বলে না, এবং আনস্টিডি গেট প্রবলেম থাকে, এবং সিজারের হিস্ট্রি থাকে। So Marfan syndrome, this is the characteristics of Marfan syndrome. দেখেন এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, যদিও আমরা ওটা এমআরসিপি পাস মেডিসিন বই থেকে দেখবো, যে ডিসপ্রপোর্শনালি লং লেগস, আর্মস, টোস, ফিঙ্গার্স, মানে নরমালের চেয়ে অনেক বেশি বড় থাকবে, এবং এক্সট্রিমলি টল এন্ড সেন্টার বিল্ড, লং ন্যারো ফেস, হায়ার প্যালেট, ক্রাউডেড টিথ, protruding sternum, dislocation of the eye, especially upper dislocation, flexible joint, flat feet, এবং শুধু জয়েন্টই না, এই যে স্কিনের নিচে যে কানেক্টিভ টিস্যু গুলো থাকে এগুলো একদম ভেরি ল্যাক্স থাকে, অ্যাবনর্মাল হার্ট সাউন্ড, মানে কার্ডিয়াক ভালভুলার অ্যাবনর্মালিটিস মাস থাকবে, সবচেয়ে বেশি কমন থাকে মাইট্রাল ভালভ প্রোল্যাপস। ঠিক আছে, তো আমরা যদি একটু এখন যদি আপনাদেরকে একটু আমি দেখাই যে ডাউন সিনড্রোম, মারফান সিনড্রোম, ক্লাইনফিল্টার তো আমরা পারবো, ক্লাইনফিল্টার হয়ে গেছে। আমরা যদি মারফানসটা একটু খেয়াল করি, অটোসোমাল ডমিনেন্টের এই ডিজিজটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা যদি না পড়ে যান কোশ্চেন অনেক সময় মিস করতে পারেন। সো মারফান সিনড্রোম ইজ অ্যান অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারস। কোন প্রোটিন মিউটেশন হয়? প্রোটিন ফিব্রিলিন 1, এটা এমআরসিপি ডায়েটে আসে। এবং ফিচার্স, টল স্ট্যাচার উইথ আর্ম স্প্যান টু হাইট রেশিও গ্রেটার দেন 1.05, হাইয়ার স্প্যালেট, অ্যারাকনোড্যাকটাইলি, পেক্টাস এক্সক্যাভেটাম, পেস প্ল্যানাস, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। স্কোলিসিস অফ গ্রেটার দেন 20 ডিগ্রি। এবং হার্টে দেখেন, হার্টের ফাইন্ডিংটা কতবার পরীক্ষা আসছে, যে ডাইলেশন অফ দ্য অ্যাওর্টিক সাইনাস, এটা 90% ক্ষেত্রে, এটা অনেকে জানেনই না, আজকে যারা ক্লাস করছেন তারা আজকে হয়তো অনেকেই প্রথম শুনেছেন যে অ্যাওর্টিক সাইনাস ডাইলেশন, এটা হচ্ছে 90% ক্ষেত্রে দেখা যায়, যেটা অ্যাওর্টিক অ্যানিউরিজম করতে পারে। এবং অ্যাওর্টিক ডিসেকশন, অ্যাওর্টিক রিগার্জিটেশন, এমবিবি, মাইট্রাল ভালভ প্রোলাপস, এই চারটাই হচ্ছে হার্টের ফাইন্ডিংস অফ মারফান সিনড্রোম। ওকে, তার মধ্যে 90% ডাইলেশন অফ দ্য অ্যাওর্টিক সাইনাস, মাইট্রাল ভালভ প্রোলাপস 75%। লাংসে কি হয়? রিপিটেড নিউমোথোরাক্স। আইসে আপওয়ার্ড লেন্স ডিসলোকেশন, আপওয়ার্ডের জায়গায় অনেক সময় সুপেরিয়র টেম্পোরাল একটুপেলেন্টিস, এই অপশনে থাকতে পারে। ব্লু স্ক্লেরা,
ব্লু স্ক্লেরা এটাও এখানে পাওয়া যাবে, মায়োপিয়া পাওয়া যায়, ডুরাল অ্যাক্টেশিয়া এটাও এমআরসিপি পার্টনে আসে, যে বেলুনিং অফ দ্য ডুরাল স্যাক এট দ্য লাম্বোস্যাক্রাল লেভেল, লাম্বোস্যাক্রাল লেভেলে ডুরাল স্যাকটা যখন বেলুনিং হয়ে যায় তখন এটাকে আমরা বলতে পারি মারফান সিনড্রোম। সো ডুরাল অ্যাক্টেশিয়া, দ্যাট ইজ বেলুনিং অফ দ্য ডুরাল স্যাক এট দ্য লাম্বোস্যাক্রাল লেভেল। এবং এই সকল পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু ভালোই, 40 থেকে 50 ইয়ার্স থাকে। এবং যেহেতু কার্ডিয়াক অ্যাবনরমালিটি এখন অনেক প্রমিনেন্ট থাকে, এদেরকে যদি পরীক্ষা আসে যে এই মারফান সিনড্রোমকে আপনি কিভাবে মনিটর করবেন, ইকোকার্ডিওগ্রাফি মনিটরিং করতে হবে এবং বিটা ব্লকার এসি ইনহিবিটর থেরাপি অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু করতে হবে, অ্যাজ বিকজ এইগুলা পেশেন্টের অনেক ইমপ্রুভমেন্টের সাথে ডাটায় পাওয়া গেছে। এবং অ্যারোটিক ডিসেকশন না অন্যান্য যে কার্ডিওভাস্কুলার প্রবলেমগুলো আছে এইগুলো হচ্ছে লিডিং কজ অফ ডেথ ইন এ কেস অফ মারফান সিনড্রোম। ক্লিয়ার? তো মারফানস এইগুলা পরীক্ষার বুম বুম ইম্পর্টেন্ট। আমরা এখন একটু ডাউন সিনড্রোমটাকে দেখি। ডাউন সিনড্রোমটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে ডাউন সিনড্রোম, এইখানে দেখেন যে এইটা এমআরসিপি পার্টনে বেশি আসে, যদি আমাদের এফসিপিসি আসে না, যে 20 বছর বয়সে ডাউন হওয়ার সম্ভাবনা 1500 জনে একজন, 30 বছর বয়সে 800 জনে একজন, 35 বছর বয়সে 270 জনে একজন, 40 বছর বয়সে 100 জনে একজন, 45 বছর বয়সে 50 জনে একজন। এই জন্য বয়স যত বাড়বে, ফিমেলরা যদি বিয়ে না করে তাদের যে মিওসিস সিঙ্গেল মিউটিক ডিভিশন কমপ্লিট হতে 40 বছর পর্যন্ত অনেক লেগে যেতে পারে, যদি ওভুলেশন না হয় বা বিয়ে না হয়, ফার্টিলাইজেশন না হয়। তা তখন এই অ্যাডভান্স ম্যাটার্নাল এজের কারণে কিন্তু এই ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এই জন্য দেখবেন যে বয়স যত বাড়ছে তত কিন্তু দেখেন সংখ্যাও কমে আসছে। এবং এটা একটা রুলসও আছে যে আমরা 30 দিয়ে মনে রাখবো, 30-তে 1/1000 ধরেন, 1000 ধরে 35-এ প্রতি 5 বছর বাড়ার জন্য ওই 1000-কে 3 দিয়ে ভাগ করবেন, তাহলে 5 বছর বাড়ছে, 1000-কে 3 দিয়ে ভাগ করলে 1/300। আবার এই 300-কে 3 দিয়ে ভাগ দেন, 5 বছর বাড়ায় দেন, 1/100। ঠিক আছে, ইজিলি মনে রাখা যায়। ওকে, মোড অফ ইনহেরিটেন্সি, এইটা এফসিপিএস পার্ট মানে প্রচুর আসে, যে সাইটোজেনেটিক্স, এজন্য এটা সাইটোজেনিক ডিসঅর্ডারস। যে মারফানসের কারণ কি, নন ডিসজাংশন ইজ দ্য মোস্ট কমন কজ 94%, এন্ড রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন এটা 5% ক্ষেত্রে দায়ী, মোজাইসিজম 1% ক্ষেত্রে দায়ী। তো হোয়াট আর দ্য ফিচার্স অফ ডাউন সিনড্রোম? লেটস সি। ক্লিনিক্যাল ফিচার্স, ফেসে কি থাকে এবং কার্ডিয়াক কমপ্লিকেশন কি থাকে এবং লেট কমপ্লিকেশন, এই যে এইভাবে এমআরসিপি টেক্সট বুকে দেওয়া আছে, এর চেয়ে সাজানো অন্য কোনো বইতে নাই। সো আপনাকে এটা মাস্ট পড়তে হবে এবং নোট করে নিতে হবে। সো দেখেন, ফেসে আমরা সবাই জানি যে আপসলেটিং, সবাই অনেক ফিচার জানেন, কিন্তু কিছু ফিচার যেখানে এইখানে যেগুলো ওরা মার্ক করে দিয়েছে রয়্যাল কলেজ ফিজিশিয়ান থেকে, যে আরসিপি থেকে যেগুলো মার্ক করে দিয়েছে, এগুলো আপনাকে পরীক্ষার হলে মাথায় নিয়ে যেতে হবে। সো ফেসে আপস্ল্যান্টিং পালপেবল ফিচার থাকতে পারে, লো সেট ইয়ার থাকতে পারে, ব্রাশফিল স্পট অন আইরিশ এপিকেন্টিক ফোল্ড, প্রোট্রুডিং টাং, এগুলো জানেন, পট বেলি অ্যাবডোমেন, ফ্ল্যাট অক্সিপুট, সিমিয়ান ক্রিজ, সিঙ্গেল পামার ক্রিজ, এগুলো সবাই জানেন। এবং ফার্স্ট এবং সেকেন্ড টুর মাঝখানে একটা বিশাল গ্যাপ থাকে, এটা গুলো স্যান্ডেল গ্যাপ। ঠিক আছে, এবং হাইপোটোনিয়া এটাও জানেন, কনজেনিটাল হার্ট ডিফেক্ট, ডিউডেনাল অ্যাট্রেসিয়া, হার্শপ্রাং ডিজিজ, এগুলো সব ক্লিনিক্যাল ফিচার। কার্ডিয়াক কমপ্লিকেশন গুলো কি কি? তাহলে মাল্টিপল কার্ডিয়াক প্রবলেম দেখা যায়, এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট, এইটা পরীক্ষা আসছিল, কিন্তু এফসিপিএস পার্টনে আসছিল, কিন্তু পোলাপন পারেনি, সবাই খালি ভিএসডি দিয়ে আসছে। নো, এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট, এই জন্য এই জিনিসগুলো না জানলে, টার্নার আসলে সবাই দেয় কোয়ার্টেশন দেয় ওটা, কিন্তু অ্যান্সার হচ্ছে বাইকাসুরাটিক ভালভ। ডাউনস আসলে সবাই দেয় ভিএসডি, কিন্তু অ্যান্সার হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট। মারফান আসলে সবাই দেয় মাইট্রাল ভালভ প্রলাপস, কিন্তু অ্যান্সার হচ্ছে অ্যারোটিক রোড ডাইলাটেশন। দেখেছেন ফ্যালাসি গুলো কোথায়? সো endocardial cushion defect, ventricular septal defect, secundum atrial defect, tetralogy fallot, isolated patent ductus arteriosus, এই প্রত্যেকটা কার্ডিয়াক কমপ্লিকেশন হতে পারে, এই প্রত্যেকটা কার্ডিয়াক কমপ্লিকেশনই হতে পারে। ঠিক আছে, আচ্ছা। নাও লেটার কমপ্লিকেশন যদি আমরা খেয়াল করি, সাবফার্টিলিটি, শর্ট স্টেচার, লার্নিং ডিফিকাল্টিজ, রিপিটেড রেসপিরেটরি ইনফেকশন, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট ফ্রম ব্লু ইয়ার, কান তবদা লেগে থাকে, ALL, কোন ম্যালিগন্যান্সি হয় পরীক্ষা আসলে, ALL, হাইপোথাইরয়েডিজম, অ্যালজাইমার্স, অ্যাটলান্টাক্সিয়াল ইনস্টেবিলিটি, এই প্রত্যেকটা কিন্তু লেট কমপ্লিকেশন। পরীক্ষা যদি আসে যে হোয়াট আর দ্য লেট কমপ্লিকেশন অফ ডাউন সিনড্রোম, তখন কিন্তু উপরের গুলো হবে না, হার্টের গুলা হবে না। সাবফার্টিলিটি, লার্নিং ডিফিকাল্টি, শর্ট স্টেচার, রিপিটেড রেসপিরেটরি ইনফেকশন বা গ্লু ইয়ার, ALL, হাইপোথাইরয়েডিজম, অ্যালজাইমার্স, অ্যাটলান্টাক্সিয়াল ইনস্টেবিলিটি, দিস আর দ্য লেট ফিচার্স অফ ডাউন সিনড্রোম। ওকে, একটু এইভাবে না পড়লে কিন্তু বিপদ আছে। হ্যাঁ, আচ্ছা, নাও আমরা চলে যাব নেক্সট পেজে আমাদের আর কিছু নাই। পলিমরফিজম এন্ড কমন ডিজিজ, এটা আমরা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডারে পড়ে ফেলেছি। আচ্ছা, এখন আসেন পেজ নাম্বার 46-এ চলে আসবেন সবাই।
এই যে ডমিনেন্ট ইনহেরিটেন্স, অটোসোমাল ডমিনেন্ট, রিসেসিভ ইনহেরিটেন্সি, কনস্যাঙ্গুইনিটি লেখাই আছে, মানে এটাও কিন্তু পরীক্ষা আসে যে কনস্যাঙ্গুইনিটি কোন ডিজিজের ট্রেট, রিসেসিভ ইনহেরিটেন্স, এক্স-লিঙ্কড রিসেসিভ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ডিসঅর্ডারস। আচ্ছা আমরা চলে যাই যে এইখানে দেখেন অটোসোমাল ডমিনেন্ট, পেজ নাম্বার 46 অটোসোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্স চলে আসে। আমরা এইখান থেকে ভিতরে পড়বো না, আমি আপনাদেরকে যে চার্ট দেখাবো ওই চার্টই মোটামুটি পড়বেন এবং ওইটুকুই পরীক্ষা মূলত আসবে, ঠিক আছে? আমরা একটু দেখি অটোসোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্স এটা। আচ্ছা অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশনস, এইটা খুবই ইম্পর্টেন্ট। কিছু ক্রাইটেরিয়া অটোসোমাল ডমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ, এক্স-লিঙ্কড ডমিনেন্ট, এক্স-লিঙ্কড রিসেসিভ। এখানে অটোসোমাল ডমিনেন্টটা দেখো, বাকি তিনটা আমি বলবো, শর্টকাটে দ্রুত লিখে নেবেন, আর না লিখলেও কোনো সমস্যা নেই। আমার ফেসবুকে পোস্ট করা আছে ডেভিডসন মেডিজিতে, ডেভিডসন মেডিজিতে যদি আপনারা সার্চ দেন যে সিঙ্গেল জিন ডিসঅর্ডার ক্রাইটেরিয়া অথবা অটোসোমাল ডমিনেন্ট ক্রাইটেরিয়া, রিসেসিভ ক্রাইটেরিয়া, ডেভিডসন মেডিজিতে একদম সব ক্রাইটেরিয়া গুলো সুন্দরভাবে লিখে একদিন পোস্ট করেছিলাম, সার্চ দিলে পেয়ে যাবেন। সো autosomal dominant single gene disorders, এখানে মনে রাখতে both homozygous and heterozygotes manifest disease। এইটাই হচ্ছে মূল পার্থক্য, যে হোমোজাইগোটস এবং হেটারোজাইগোট দুইজনই ডিজিজ ম্যানিফেস্ট করতে পারে। বোথ হোমোজাইগোট আপনার ক্রসিং মার্সিং করে হোমোজাইগোস হেটারোজাইগোট দুইটা থেকে ডিজিজ হতে পারে, বাট অটোসোমাল রিসেসিভে অনলি হোমোজাইগোটস ম্যানিফেস্ট ডিজিজ, হেটারোজাইগোটস আর ফেনোটাইপিক্যালি আনএফেক্টেড। এটা হচ্ছে গ্রস ডিফারেন্স বিটুইন অটোসোমাল ডমিনেন্ট এন্ড অটোসোমাল রিসেসিভ। ক্লিয়ার? আমি আপনাদেরকে ক্রসিং দেখাবো। সো এখানে বোথ দিয়ে কিন্তু প্রথম দুইটা ক্রাইটেরিয়া, বোথ হোমোজাইগোটস এন্ড হেটারোজাইগোটস ম্যানিফেস্ট ডিজিজ, বাট অটোসোমাল রিসেসিভে ডিজিজ ম্যানিফেস্ট করতে হলে আপনাকে অবশ্যই কি হোমোজাইগাস হইতে হবে। ক্রসিং মসিং করে বাচ্চা যদি হোমোজাইগাস হয় সে ডিজিজ প্রডিউস করবে, আর তাহলে ডিজিজ প্রডিউস করতেছে হেটারোজাইগোট তো করতেছে না, সো হেটারোজাইগোট ক্যারিয়ার, তার মানে অটোসোমাল রিসেসিভে ক্যারিয়ার আছে। এটা হচ্ছে বেসিক পার্থক্য। এখানে both male and female affected, ওইখানে both male and female affected। এখানে only affected individuals can pass on the disease, আর ওইখানে ক্যারিয়ারও ডিজিজ পাস করতে পারে। ক্লিয়ার? আমি কিন্তু দুইটা কম্বাইন করে বলছি। এবং ডিজিজ ইজ পাসড অন টু 50% চিলড্রেন, আর ওইখানে ইউজুয়ালি 50% হয় ক্যারিয়ার, 25% চিলড্রেন আর affected হয়। ক্লিয়ার? যদি মা বাবা দুইজনই হেটারোজাইগোট হয় রিসেসিভে। নর্মালি appears in every generations, yes, very important. So every generation is affected and risk remains same for each successive pregnancy. These are the normal basic criteria of autosomal dominant disease. What are the complicating factors? What are the special factors? Non-penetrancy, spontaneous mutation, variable expressivity. These are the special complicating factors of autosomal dominant criteria. So আমি একটু আপনাদেরকে এখন এটা বুঝিয়ে দিব, তাহলে আপনাদের আর কনফিউশন থাকবে না। যেমন নন পেনিট্রেন্সি বা স্পন্টেনিয়াস মিউটেশন, দেখেন ল্যাক অফ ক্লিনিক্যাল সাইন সিমটমস ডিসপাইট অ্যাবনর্মাল জিন, যেমন 40% ওটোস্ক্লেরোসিস, ওরা এখানে একটা এক্সাম্পল দিয়েছে যেটাকে আমরা নন পেনিট্রেন্সি বা রিডিউস পেনিট্রেন্সি বলতে পারি। ঠিক আছে? যেমন আমি আপনাদেরকে যদি এখন একটা এক্সাম্পল দিই, আমি একটু লিখি, না লিখলে হবে না, নাহলে বুঝবেন না। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই এখানে বুঝাই, যেমন মনে করেন একজন মায়ের BRCA1 and BRCA2, এই দুইটা জিন মিউটেশন, একজন মায়ের এই দুইটা জিন মিউটেশন। সো জিনটাও সুন্দরভাবে মিউটেশন এবং মার ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করলো, মানে পেনিট্রেশন হয়েছে, মানে কি পেনিট্রেশন হয়েছে। ক্লিয়ার? এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? মায়ের এখন মানে মায়ের যে বাচ্চা, মেয়ের ডটার, হ্যাঁ ডটারের কি কাহিনী? ডটারের এই জিন মিউটেশন ওকে, মানে BRCA জিন পজিটিভ, জিন মিউটেশন ওকে, বাট নো সাইন সিমটম অফ ব্রেস্ট ক্যান্সার, নো সাইন সিমটম অফ BC। মিউটেশন দুইজনেরই, এটার সাইন সিমটম ডেভেলপ করছে, দ্যাট মিন্স পেনিট্রেন্সি, আর ব্রেস্ট ক্যান্সার জিন পজিটিভ, মিউটেশন পজিটিভ, বাট কোনো সাইন সিমটম, এটা ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করে নাই, জিন মিউটেশন। এটা হচ্ছে রিডিউসড পেনিট্রেন্সি বা নন পেনিট্রেন্সি, এটাই হচ্ছে নন পেনিট্রেন্সি। ক্লিয়ার? ওরাই, আমি ব্রেস্ট ক্যান্সার এক্সাম্পল দিলাম, ওরা এখানে দেখেছে যে ল্যাক অফ ক্লিনিক্যাল সাইন সিমটমস, দ্যাট ইজ নরমাল ফিনোটাইপ ডিসপাইট অ্যাবনর্মাল জিন। বুঝতে পেরেছেন? জিন কিন্তু অ্যাবনর্মাল,
এটা ফুল পেনিট্রেট করেছে, এটা নন পেনিট্রেট, পেনিট্রেশন হয় না বা রিডিউস পেনিট্রেন্সি, দ্যাট মিন্স এটা হচ্ছে অটোসোমাল ডমিনেন্টের স্পেশাল ক্রাইটেরিয়া। ক্লিয়ার? আমি একটা এক্সাম্পল দিয়ে সুন্দরভাবে বুঝলাম। আচ্ছা, এখানে আরেকটা ক্রাইটেরিয়া, এখানে ওরা আপনার হচ্ছে আরো দুইটা ক্রাইটেরিয়া অ্যাড করবেন আপনারা। একটা হচ্ছে অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশনটা একটু লিখবেন, অ্যান্টিসিপেশন। আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল এক্সপ্রেসিভিটি, ভ্যারিয়েবল এক্সপ্রেসিভিটি। ঠিক আছে, তো ভ্যারিয়েবল এক্সপ্রেসিভিটি কি? যেমন আপনাদের একটু আগে মারফান্সের, ওসামা বিন লাদেনেরও কিন্তু মারফান্স ছিল, মাইকেল ফেলপসের মারফান্স ছিল, আর একটা টিপিক্যাল পেশেন্টের মারফান্স। সো ভ্যারিয়েবল এক্সপ্রেসিভিটি হচ্ছে the range of sign symptom that differs among affected individual with same genetic condition। তাহলে যেমন মনে করেন আপনারও ফিব্রিলিন জিন মিউটেশন FEV1, FEV1 জিন মিউটেশন আপনারও, আমারও FEV1 জিন মিউটেশন। ঠিক আছে, কিন্তু আপনার মাইট্রাল বাল্ব প্রোলেপস ডেভেলপ করে গেছে, আপনি অ্যাবনর্মালি, আপনার হাত অনেক লম্বা, আপনার আরো অনেক কমপ্লিকেশন ডেভেলপ করে গেছে মারফান্সের, বাট আমি শুধু লম্বা, আমি শুধু টল, আমি শুধু টল, কিন্তু আমার জিন মিউটেটেড, FEV1 মিউটেশন পজিটিভ পাবে, আমি শুধু টল। তাহলে এক্সপ্রেশন এক একজনের এক একটা হয়েছে না? এইখানে তো কোনো সাইন সিমটমই নাই, এটা হচ্ছে নন পেনিট্রেন্সি। এখানে দুইজনেরই সাইন সিমটম আছে, একজনের খুবই খারাপ সাইন সিমটম, আরেকজন শুধু টল, বাট জিন মিউটেশন দুইজনের। এটা হচ্ছে ভ্যারিয়েবল এক্সপ্রেসিভিটি। ক্লিয়ার? আচ্ছা, অ্যান্টিসিপেশনটা কি? সাইন সিমটম অফ জেনেটিক কন্ডিশন tend to become more severe and appear at an earlier stage. Anticipation earlier stage. তাহলে অ্যান্টিসিপেশন যদি আমি এরকম একটা এক্সাম্পল দেব, ট্রাইনিউক্লিয়েটেড রিপিট ডিসঅর্ডার মানে হান্টিংটন কোরিয়া, আপনি সিম্পল চিন্তা করেন, আপনি সিম্পল, আমি এগুলো মুছে দিচ্ছি, আপনি সিম্পলি চিন্তা করেন যে দাদা হান্টিংটন কোরিয়া ডেভেলপ করছে 60 ইয়ার্স অফ এজে, দাদার ছেলে বাবার ডেভেলপ করছে 42 বছর বয়সে, বাবার ছেলে আপনি, মানে দাদার নাতি, বাবার ছেলে আপনি, আপনার 18 বছর বয়সে কোরিয়া ডেভেলপ করে গেছে। এটা হচ্ছে অটোসোমাল ডমিনেন্টের একটা স্পেশাল ক্রাইটেরিয়া, যেটাকে বলা হয় অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন, বংশ পরম্পরায় এজ কমে আসছে। These are the special criteria of autosomal dominant বা complicating factors. Spontaneous mutation, new mutation in one gamete, that is 80% of individuals with achondroplasia have unaffected parents. অ্যাকন্ড্রোপ্লাসিয়ার পেশেন্ট এরকম রিসার্চ করে দেখা গেছে যে, আমরা তো জানি যে আপনার হচ্ছে একটা তো ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে অটোসোমাল ডমিনেন্টে, 80% পেশেন্ট অ্যাকন্ড্রোপ্লাসিয়া প্যারেন্ট আনএফেক্টেড ছিল, এটা স্পন্টেনিয়াস মিউটেশনের কারণে এই প্রথম তার ছেলের ধরা পড়েছে, বাট ফ্যামিলি হিস্ট্রি নেই। এরকম অনেক কেস পাওয়া যায়, অটোসোমাল ডমিনেন্ট আপনি পজিটিভ পেলেন বাচ্চার, কিন্তু বংশে কোনো হিস্ট্রি নেই, স্পন্টেনিয়াস মিউটেশন। এটা কমপ্লিটিং ফ্যাক্টর, এটা অটোসোমাল ডমিনেন্টের একটা ক্রাইটেরিয়া, কিন্তু ডিজিজটা ডমিনেন্ট। দেখা গেলো অ্যাকন্ড্রোপ্লাসিয়া একটা পেশেন্ট, অ্যাকন্ড্রোপ্লাসিয়া তো রিসেসিভ না। ক্লিয়ার? এই হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট। সো আমরা যদি এখন একটু ডিজিজ গুলো বলছি, এখন আপনাদের খালি একটা ক্রসিং দেখাবো, আর এক্সাম্পল পড়লেই পৃথিবীর সকল পরীক্ষা যা বলেছি এর বাইরে কোনো কোশ্চেন নাই। ক্লিয়ার? So autosomal dominant inheritance pattern. দেখেন, dad has the condition and mom doesn't have the conditions. So dad condition means dad এর একটা নন ওয়ার্কিং জিন আছে, ঠিক না? সো এবার ক্রসিং করেন, ক্রসিং করে দেখেন 50% children affected. So autosomal dominant এটি একটা ডমিনেন্ট ক্রাইটেরিয়া, 50% children have the condition, 50% children normal. এই ক্রসিং তো সবাই জানেন, এটা একদম সিম্পল, তাই না? আচ্ছা, নাও অটোসোমাল ডমিনেন্টের আমরা এক্সাম্পল গুলো সবার শেষে দেখি, এবং অটোসোমাল ডমিনেন্টের ক্রাইটেরিয়া পড়ে ফেললাম, অটোসোমাল রিসেসিভের ক্রাইটেরিয়া পাশাপাশি কিন্তু বলে ফেলেছি। এখানে বলেছি বোথ হোমোজাইগাস এন্ড হেটারোজাইগাস ডিজিজ ম্যানিফেস্ট করবে, আর অটোসোমাল রিসেসিভে অনলি যারা হোমোজাইগাস বাচ্চা তারা হচ্ছে ডিজিজ ম্যানিফেস্ট করবে। হেটারোজাইগাস আর ফিনোটাইপিক্যালি আনএফেক্টেড, দ্যাট ইজ 50% ক্যারিয়ার প্রেজেন্ট। ওকে, আচ্ছা, এবার অটোসোমাল রিসেসিভের আমরা যদি ক্রাইটেরিয়া গুলো দেখি, দেখেন অটোসোমাল রিসেসিভ ইনহেরিটেন্স ব্যাপারটা দেখেন, দুইজনই বাবা মা দুইজনই হেটারোজাইগাস, ঠিক কি না? এজন্য দুইজনই ক্যারিয়ার। তাহলে দেখেন, আমি যে একটু আগে বললাম এই যে বাবা ক্যারিয়ার মাও ক্যারিয়াররা কি কোনোদিন ডিজিজ ম্যানিফেস্ট করবে? এই জন্যই অটোসোমাল রিসেসিভের একটা ইম্পর্টেন্ট প্রপার্টিস হচ্ছে অনলি ম্যানিফেস্ট ইন হোমোজাইগাস স্টেট। যেহেতু এরা দুইজনই ক্যারিয়ার, দ্যাট মিন্স দুইজনই হেটারোজাইগাস স্টেট আছে, এদের কোনো অসুখ নেই। কিন্তু অসুখ নাই, তাদের বাচ্চা কাচ্চা কিন্তু অসুখ হবে।
কিভাবে অসুখ হবে? দুইজনই তো ক্যারিয়ার, ক্যারিয়ার ক্রসিং করেন, দুইজনেরই দেখেন একটা করে এই যে আনএফেক্টেড, এই ক্রস চিহ্ন মিন্স নন ওয়ার্কিং জিন, এই দুইজনেরই কিন্তু আনএফেক্টেড জিন। সো আনএফেক্টেড, এবার ক্রসিং করেন দেখেন একটা সুস্থ বাচ্চা, চাইল্ড ডাজন্ট হ্যাভ কন্ডিশন, নট এ ক্যারিয়ার। তাহলে 4 বাচ্চার মধ্যে 25% বাচ্চা, মানে একটা বাচ্চা সুস্থ, বাকি 2টা বাচ্চা ক্যারিয়ার, আর একটা বাচ্চা এফেক্টেড হয়ে গেল। দেখেন বাবা মা দুইজনই হেটারোজাইগাস, দুইজনেরই কোনো ডিজিজ নাই, এফেক্টেড না, বিয়ে হইলো, একটা বাচ্চা 25%। এই জন্য বলা হয় যদি বাবা মা দুজন হেটারোজাইগাস হয়, চোখ বন্ধ করে আনটিল আদারস ক্রসিং না করে বলতেন 25% বাচ্চা সুস্থ হবে, 25% বাচ্চা ক্যারিয়ার হবে, 25% বাচ্চা এফেক্টেড হবে, 25% মানে একটা বাচ্চা, 25% কেস এফেক্টেড এন্ড 50% মানে 2টা বাচ্চা ক্যারিয়ার হবে। এই 4টা বাচ্চার মধ্যে কোনটা ডিজিজ প্রডিউস করবে? এইটা, এটা ম্যানিফেস্ট করবে, কারণ বিকজ সে হোমোজাইগাস। দেখেন 2টি ক্রস হোমোজাইগাস, আর এরা কিন্তু একটা সুস্থ আর একটা ক্যারিয়ার, কোনো কন্ডিশন না, বাট জিনটা ক্যারি করছে। ক্লিয়ার? অটোসোমাল রিসেসিভ। আচ্ছা, এবার আসেন এক্স লিঙ্ক ডমিন্যান্ট এন্ড এক্স লিঙ্ক রিসেসিভ। এই দুইটা বলেই আমরা সামনে এক্সাম্পল গুলো দেখলে আমাদের এই সিঙ্গেল জিন ডিসঅর্ডার শেষ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এক্স লিঙ্ক ডমিন্যান্ট আর এক্স লিঙ্ক রিসেসিভ। দেখেন এক্স লিঙ্ক ডমিন্যান্ট যেটা, এক্স লিঙ্ক ডমিন্যান্টের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলবো, তাহলে আপনাদের একদম কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। এক্স লিঙ্ক ডমিন্যান্ট, সবার আগে মনে রাখবেন, এক্স লিঙ্কড মানেই দেয়ার ইজ নো মেল টু মেল ট্রান্সমিশন। বাবা থেকে কখনোই সন্তানের কাছে ট্রান্সমিট হবে না। ক্লিয়ার? এক্স লিঙ্কড মানি দেয়ার ইজ নো, এটা হচ্ছে প্রথম সূত্র, এক্স লিঙ্কড মানি দেয়ার ইজ নো মেল টু মেল ট্রান্সমিশন। এবার আসেন এক্স লিঙ্ক ডমিন্যান্ট। এক্স লিঙ্ক ডমিন্যান্ট মানে usually female partner are affected, usually female partner affected and male partner are unaffected, এটা হচ্ছে ইউজুয়াল। সো একটু আপনারা যদি আমি কয়েকটা বৈশিষ্ট্য বলি, একটু শর্টকাটে লিখে নিতে পারেন, অথবা ডেভিডসন মেডিসিতে সার্চ দিলেই পাবেন। আমি একটু বৈশিষ্ট্যগুলো বলি, আর একটু বৈশিষ্ট্যগুলো লেখেন, আমি একটু এখানে লিখে দিই। ঠিক আছে? যে এক্স লিঙ্ক ডমিনেন্টের ক্রাইটেরিয়া, বেসিক কিছু ক্রাইটেরিয়া যেটা না জানলে পরীক্ষার হলে মার্ক পান। তাহলে এরাও লিখবেন খালি এফেক্ট both sexes, আমি affect both sexes, okay, affect both sexes, but more in female, female ray বেশি affected হয়, number 1 criteria. Number 2, 50% children, 50% children যেহেতু ফিমেল এফেক্টেড বলেছি না, তাহলে 50% চিলড্রেন অফ এফেক্টেড ফিমেল যদি থাকে, তাহলে আপনি ক্রসিং না দেখেও বলে দিতে পারবেন 50% children, not daughter or son, 50% children, হ্যাঁ শব্দটা হবে চিলড্রেন, 50% children will be affected, 50% children will be affected. Clear? 50% children will be affected. ঠিক আছে? 2 নম্বর। এবং মেল যদি এফেক্টেড হয়, যদি মনে করেন এখানে তো আনএফেক্টেড ফাদার, এখানে তো ইউজুয়ালি ফিমেল না, যদি এরকম হয় মেল এফেক্টেড, যদি এরকম হয় মেল এফেক্টেড, মেল যদি এফেক্টেড হয়, তাহলে অল ডটার অফ এফেক্টেড মেল আর এফেক্টেড, অল ডটার মেল এফেক্টেড হলে অল ডটার উইল বি এফেক্টেড, অল ডটার উইল বি এফেক্টেড। ক্লিয়ার? কারণ কি? there is no male to male transmission, that means no male to male, that means no male to male transmission. Clear? That means there is no male to male transmission. Okay? ঠিক আছে? এবং there is no carrier state, ডমিনেন্টে কোনোদিন ক্যারিয়ার থাকবে না, যেই ডমিনেন্টই হোক, there is no carrier state, there is no carrier state। এটা হচ্ছে আপনার, আমরা যদি বলি যে what are the criteria of autosomal dominant, তাহলে আপনি এখানে এখন একটু খেয়াল করেন যে এখানে আমরা ফিমেল এফেক্টেড এর আমি এই ক্রসিংটা দেখেছি যে মাদার এফেক্টেড, ফাদার ভালো আনএফেক্টেড, তাহলে মাদারের 2টা অ্যালিলি সমস্যা, তাহলে আপনি ক্রসিং করে দেখলেন এখানে দেখেন, তাহলে আমি কি বলছি, যদি ফিমেল এফেক্টেড হয় 50% চিলড্রেন এফেক্টেড হবে, এটা মেল হতে পারে ফিমেল, তাহলে সন আনএফেক্টেড, এফেক্টেড ডটার, এফেক্টেড সন, আনএফেক্টেড ডটার, তাহলে 50%, 4 বাচ্চার মধ্যে 2টা বাচ্চা, 50% হলো না, 50% চিলড্রেন এফেক্টেড। ক্লিয়ার? 50% চিলড্রেন এফেক্টেড আর বাকি 50% ভালো। ওকে, এবার যদি মেল এফেক্টেড হয়, আপনি এবার যদি মেল এফেক্টেড হয়, তাহলে এই মেল এফেক্টেড হলে যত ডটার আছে, এই যে এই 2টা ডটার, এই ডটার এবং এই ডটার, এই 2টা মানে 50, এই 2টা এফেক্টেড,
আর পুরুষ তো আক্রান্ত হবেই না, পুরুষ আক্রান্ত হবে কারণ দ্যার ইজ নো মেল টু মেল ট্রান্সমিশন। তাহলে ডমিনেন্টের একটা ইউনিভার্সাল আমি এইভাবে চোখ বন্ধ করে বলতে পারি যে এক্স লিঙ্ক ডমিনেন্ট মানে, এক্স লিঙ্ক ডমিনেন্ট মানে 50% এফেক্টেড, 50% এফেক্টেড। ক্লিয়ার? যদি ফিমেল এফেক্টেড হয় 50% চিলড্রেন এফেক্টেড, মানে একটা পুরুষ, একটা মেয়ে, একটা সন, একটা ডটার এফেক্টেড হবে। আর যদি মেল এফেক্টেড হয় এই 50% ফিমেল এফেক্টেড, 50% ডটার, 50% ফিমেল অর ডটার। এর চেয়ে সহজ করে আর বোঝানো সম্ভব বলেন? 50% ফিমেল এফেক্ট বা 50% ডটার এফেক্ট, এই হচ্ছে এক্স লিঙ্কড প্যাটার্ন অফ ইনহেরিটেন্সি। ওকে, এবার আসেন এক্স লিঙ্কড, আমি একটু মুছে দিলাম। এবার আসেন এক্স লিঙ্কড রিসেসিভ। এবার আসেন এক্স লিঙ্কড রিসেসিভ ইনহেরিটেন্সি। এর ক্রাইটেরিয়া গুলো আগে একটু আমি বলে নিই, ক্রাইটেরিয়া না বললে বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, এক্স লিঙ্কড রিসেসিভের ক্রাইটেরিয়া বলার আগে ক্রাইটেরিয়া গুলো একটু দেখানো যায় কিনা আমি একটু দেখি। আর এক্স লিঙ্কড রিসেসিভের ক্রাইটেরিয়া আমার একটা ভালো স্লাইড আছে। আচ্ছা, আগে আমি ক্রাইটেরিয়া গুলো বলি তারপরে। এক্স লিঙ্কড রিসেসিভ, তাহলে রিসেসিভে খেয়াল করেন, রিসেসিভ হচ্ছে অ্যাফেক্টেড, ওইখানে বলেছি কি অ্যাফেক্টেড কেসেস আর ফিমেল ইউজুয়ালি, এইখানে অ্যাফেক্টেড কেসেস আর মেল ইউজুয়ালি, মেল গ্রেটার দেন ফিমেল। এইখানে অ্যাফেক্টেড কেস কে, এখানে অ্যাফেক্টেড কেস আর মেল ইউজুয়ালি। অ্যাফেক্টেড কেস তাহলে ড্যাড দেখেন, ড্যাড ডাজন্ট হ্যাভ দ্য কন্ডিশন, মম ইজ এ ক্যারিয়ার, নো কন্ডিশন। এখানে এই ক্রসিংটা দেখিয়েছি কি যে মম ইজ এ ক্যারিয়ার, এই যে নন ওয়ার্কিং জিন মমের, আর বাবা সম্পূর্ণ সুস্থ, বাবা সম্পূর্ণ সুস্থ, এরকম একটা ব্যক্তির সাথে এটা বলেছে। আপনারা, আমরা জানি যে এক্স লিঙ্কড রিসেসিভে অলওয়েজ অলওয়েজ মেল আর সাফারার, মেল আর সাফারার, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই সূত্রটা, মেল আর সাফারার, ফিমেল আর ক্যারিয়ার, ফিমেল আর ক্যারিয়ার, ফিমেল আর ক্যারিয়ার, ফিমেল আর ক্যারিয়ার। ঠিক আছে, মেল আর সাফারার, ফিমেল আর ক্যারিয়ার, মেল আর সাফারার, ফিমেল আর ক্যারিয়ার। ঠিক আছে, তাহলে একটা জিনিস মনে রাখবেন যে এক্স লিঙ্কড রিসেসিভে, এক্স লিঙ্কড রিসেসিভে নেভার নেভার ফিমেল আর এফেক্টেড। এক্স লিঙ্কড রিসেসিভে কারা কখনোই ফিমেল এফেক্টেড হবে না, কারণ ফিমেলরা ক্যারি করবে জিন, সাফার করবে কে? মেল। এটা কিন্তু এক্স লিঙ্কডের একটা সুন্দর একটা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া, বুঝাতে পেরেছি কিনা আমি? তাহলে অ্যাফেক্টেড কেসেস আর কি? মেল ইউজুয়ালি, ইউজুয়ালি বলেছি মানে মেইনলি। এই কথাটা কেন বলেছি অ্যাফেক্টেড কেস আর মেল ইউজুয়ালি? এই সূত্রটা থেকে যে মেল আর সাফারার, ফিমেল আর ক্যারিয়ার। তাহলে অ্যাফেক্টেড কেস কারা হবে বলেন? মেল। ফিমেল হবে কি? ক্যারিয়ার। ফিমেল হবে ক্যারিয়ার। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, সো এইটা আপনি ক্রসিং করেন যে মম যেহেতু ফিমেল ক্যারিয়ার, যে মা ক্যারিয়ার, বা আর বাবা এখন এখানে সুস্থ, বাবা এখানে সুস্থ, তাহলে বয় ডাজন্ট, তাহলে ক্রসিং করে এই যে একটা একটা এই যে নন ওয়ার্কিং জিনের কারণে এই দুইটাতে ট্রান্সমিট হয়েছে। ঠিক আছে, তাহলে একজন ফিমেল থেকে একটা বাচ্চার কন্ডিশন ডেভেলপ করতে পারে। বয় হ্যাজ দ্য কন্ডিশনস, এই যে এক্স চলে আসলো, বয় হ্যাজ দ্য কন্ডিশন, এন্ড দুইটা গার্লি দেখেন, দুইটা গার্লি, নো কন্ডিশন। ঘটনা হচ্ছে এইখানে আপনাদের কোশ্চেন জাগতে পারে না যে ভাইয়া এইখানে এই একটাই এক্স, এই ডমিনেট, এই ক্যারিয়ারটি তো ডমিনেট করতেছে, এই জন্য তো ফিমেল ক্যারিয়ার মেল সাফারার, এই একটা এক্স, দুইটা না একটা আসার কারণে এই কন্ডিশন হয়ে গেল। ফিমেলও তো একটা এক্স আছে, এটা কেন আপনার এফেক্টেড না? নো কন্ডিশন। কারণ সূত্রই, এক্স লিঙ্ক রিসেসিভের সূত্রই হচ্ছে ফিমেল সবসময় ক্যারি করবে, পুরুষরা সাফার হবে। এটা তো ছোটবেলায় পড়ে আসছেন, মেল আর সাফার। সো এর নন ওয়ার্কিং জিন থাকা সত্ত্বেও সে সাফার করবে না, সে ক্যারিয়ার হবে। ক্লিয়ার? সো আপনি দেখেন 4 বাচ্চার মধ্যে 25% এফেক্টেড হলো, ঠিক কিনা? সো রিসেসিভ মানে ইউজুয়ালি 25% এফেক্টেড হয়, আর ডমিনেন্ট মানে ইউজুয়ালি 50% এফেক্টেড হয়। আর 4 বাচ্চার মধ্যে 25% হচ্ছে ক্যারি করছে জিন। ক্লিয়ার? আর 50% ওকে আছে।
ঠিক আছে, এই হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ ইনহেরিটেন্সি। সো একজন ফিমেল যদি ক্যারিয়ার হয়, 50%, 25, একজন ফিমেল যদি মা যদি ক্যারিয়ার হয়, বাবা যদি ওকে থাকে, মা যদি ক্যারিয়ার হয়, বাবা যদি ওকে থাকে, 25% condition will be 25% will be affected, and 50% এখানে দেখেন 25% affected, 25% carrier, and 50% will be normal. 50% will be এই দুটো হচ্ছে নরমাল, 50% will be normal। এই হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভের ক্রাইটেরিয়া। ক্লিয়ার? আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে এমআরসিপির বই থেকে। এই যে এক্স লিঙ্ক রিসেসিভ, এইখানে একটু ভালো করে খেয়াল করেন, দেখেন in X-linked recessive inheritance only males are affected, সূত্র মিলছে, ফিমেলস আর ক্যারিয়ার, অনলি মেলস আর এফেক্টেড, এক নম্বর গেল। এক্সেপশন দেখা যায় টার্নার সিনড্রোমে, যেহেতু টার্নার সিনড্রোমে আপনার হচ্ছে হু আর এফেক্টেড ডিউ টু অনলি হ্যাভিং ওয়ান এক্স ক্রোমোসোম, একটা এক্স ক্রোমোসোম থাকার কারণে আপনার সে এফেক্টেড হয়ে যায়। হ্যাঁ, সো অনলি মেলস আর এফেক্টেড। দেখেন টার্নার সিনড্রোম কিন্তু ফিমেল থাকা সত্ত্বেও তার যেহেতু একটা এক্স জিরো ক্রোমোসোম, এই জন্য ও এফেক্টেড হয়ে যায়। সো এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার ট্রান্সমিটেড বাই হেটেরোজাইগোট ফিমেল, ক্যারিয়ার দ্বারা ট্রান্সমিট হয়। আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে এক্স লিঙ্কড ডিসঅর্ডার কার দ্বারা ট্রান্সমিট হবে? ফিমেল দ্বারা, কারণ এইখানে ট্রান্সমিটেড বাই heterozygote female carrier and male to male transmission is not seen. Male to male transmission is not, affected males can only have unaffected sons and carrier daughters. তাহলে এইটা হচ্ছে একটা ইউনিভার্সাল ক্রাইটেরিয়া, এক্স লিঙ্কড রিসেসিভ ক্রাইটেরিয়া। আমরা যে ক্রসিংটা দেখলাম, এই ক্রসিং এ ফিমেল ছিল ক্যারিয়ার, বাবা ছিল সুস্থ, এই ক্যারিয়ার ফিমেলই কিন্তু ডিজিজ ট্রান্সমিট করছে। তাহলে এখানে কথাটা মিলছে কিনা? ট্রান্সমিটেড বাই হেটেরোজাইগোট ফিমেল ক্যারিয়ার, এবং মেল টু মেল ট্রান্সমিশন কখনো হবে না। যদি কখনো এরকম একটা ক্রসিং পান যে মেল এফেক্টেড এক্স লিঙ্কড রিসেসিভে, তাহলে কি ঘটনা ঘটবে? আপনি মেল এফেক্টেড আপনি ক্রসিং করেছেন, তাহলে এক নম্বর সূত্র ফলাবেন, দেয়ার ইজ নো মেল টু মেল ট্রান্সমিশন। তাহলে এক্স লিঙ্কড মানেই নো মেল টু মেল ট্রান্সমিশন, ডমিনেন্ট হোক রিসিভ। তাহলে পুরুষ বাচ্চা মানে সন গুলা ভালো থাকবে, ফিমেলে কি হবে? ডিজিজ এফেক্টেড হবে কিনা? নো, অ্যাজ বিকজ প্রথমে সূত্র লিখে দিয়েছি, ফিমেল মানে ক্যারিয়ার, মেল আর সাফারার। তাহলে দেখেন এইখানেও লিখছে যে এফেক্টেড মেলস ক্যান অনলি হ্যাভ আনএফেক্টেড সন এন্ড ক্যারিয়ার ডটার্স, নো এফেক্টেড ডটার্স। কারণ এটার সূত্রটাই এটার ক্রাইটেরিয়াটি এটা, যে এরা ফিমেল উইল বি অলওয়েজ ক্যারিয়ার, মেল উইল বি অলওয়েজ সাফারার। ক্লিয়ার? তাহলে দেখেন ইচ মেল চাইল্ড অফ হেটেরোজাইগোট, তাহলে ফিমেল ক্যারিয়ার, তাহলে ইচ মেল চাইল্ড অফ প্রত্যেকটা মেল চাইল্ড অফ হেটেরোজাইগাস ফিমেল ক্যারিয়ার হ্যাজ 50% চান্স অফ বিং এফেক্টেড। ভেরি গুড, 50%ই তো। আমরা যে ক্রসিংটা দেখেছি এখানে কি দেখেছেন দেখেন তো, এই যে দুইটা পুরুষ বাচ্চার মধ্যে দুইটা ছেলে বাচ্চার মধ্যে একটা ছেলে বাচ্চা এফেক্টেড, এই দুইটার মধ্যে কি? তাহলে 50, এটা দুইটার মধ্যে দুইজনে একজন, মানে 50% এফেক্টেড। আর দুইটা গার্লস এর মধ্যে একটা ভালো একটা ক্যারিয়ার, মানে 50%। তাহলে এইটাই হচ্ছে এই লাইনটার সিগনিফিকেন্স। দেখেন ইচ মেল চাইল্ড অফ হেটেরোজাইগাস ফিমেল ক্যারিয়ার হ্যাজ a 50% চান্স অফ বিং এফেক্টেড, যেখানে ইচ ফিমেল চাইল্ড অফ হেটেরোজাইগাস ফিমেল ক্যারিয়ার হ্যাজ a 50% চান্স অফ বিং ক্যারিয়ার। ক্লিয়ার? একদম কিন্তু ছবি দেখে এটার ব্যাখ্যা বুঝিয়ে দিলাম। এই হচ্ছে আমার চারটা জিনিসের ক্রাইটেরিয়া। একটু ডিটেলস না বললে এই জিনিসগুলো সারা জীবন আপনাদের কনফিউশন থেকে যায়। আমার মনে হয় আজকের ক্লাসের পর থেকে আর কারো কনফিউশন থাকবে না। এখন হচ্ছে আমাদের এক্সাম্পল, যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, যে জেনেটিক কন্ডিশনস দ্যাট ডিল উইথ স্পেশালিটিস, অটোসোমাল ডমিনেন্ট, রিসেসিভ, এক্স লিঙ্কড ডমিনেন্ট, এক্স লিঙ্কড রিসেসিভের এক্সাম্পল গুলা আমরা এখন শিখবো। আমি সবসময় এক্স লিঙ্কড ডমিনেন্ট, এক্স লিঙ্কড রিসেসিভ এই দুইটার এক্সাম্পল আগে শিখি, তারপর অটোসোমাল ডমিনেন্ট, অটোসোমাল রিসেসিভটা আমি সাধারণত সবাইকে দেখাই। সো আমরা এক্স লিঙ্কড ডমিনেন্টের এক্সাম্পল তিনটা, সবাই আপনারা খালি ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেট, ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেট একটাই মনে রাখেন, কিন্তু না, আজকে বলে দিলাম যে ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেট ছাড়াও অ্যালপোর্ট সিনড্রোম 85% ক্ষেত্রে এক্স লিঙ্কড ডমিনেন্ট, এমআরসিপি সকল বইগুলোতে লেখা আছে। কিন্তু ডেভিডসনের রেনাল ক্লাসে আপনারা দেখবেন যে অ্যালপোর্ট সিনড্রোম ডেভিডসনের লেখা এক্স লিঙ্কড রিসেসিভ, বাট
অ্যালপোর্ট সিনড্রোম, এমআরসিপির যত বই আছে, অক্সফোর্ডের বই আছে, পাস মেডিসিনের যত পাস মেডিসিন, পাস টেস্ট, পাস পেপার, সবগুলোতে অ্যালপোর্ট সিনড্রোম ইজ এক্স লিঙ্ক ডমিনেন্ট। আর একটা হচ্ছে রেড সিনড্রোম, এটা এক্স লিঙ্ক ডমিনেন্ট। সো দিস আর দ্য থ্রি এক্সাম্পল অফ এক্স লিঙ্ক ডমিনেন্ট: অ্যালপোর্ট সিনড্রোম, রেড সিনড্রোম, and vitamin D resistant ricket. CO2 hypoparathyroidism was previously classified as X-linked dominant condition, but এখন এদেরকে autosomal dominant fashion বলা হয়। ওকে, আচ্ছা, এবার আসেন এক্স লিঙ্কড রিসেসিভের এক্সাম্পল। এক্স লিঙ্কড রিসেসিভের এক্সাম্পল আমি সব সময় এটা দিয়েই পরীক্ষায় অনেক এক্সক্লুড করে অ্যান্সার করে ফেলেছি। এক্স লিঙ্কড রিসেসিভের কন্ডিশন গুলা আপনারা যদি একটু খেয়াল করেন, আমি এভাবেই মনে রাখি। এক্স লিঙ্কড রিসেসিভ, প্রথমে নার্ভাস সিস্টেমের চারটা মাথায় নিয়ে চলে আসি: বিএমডি, ডিএমডি, ফ্র্যাজাইল এক্স, ফ্যাব্রিস। একদম সুন্দর করে নার্ভাস সিস্টেমের চারটা সবার আগে খাতায় লিখে ফেলবেন: বিএমডি, ডিএমডি, ফ্র্যাজাইল এক্স, ফ্যাব্রিস। তারপরে সকল ইমিউনোলজির ডিসঅর্ডার, all immunological disorder is X-linked recessive, যেমন অ্যাগামাগ্লোবিউলিনেমিয়া, উইস্কোট-অ্যালরিক সিনড্রোম, ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ। এগুলো হচ্ছে এই যে উইস্কোট-অ্যালরিক, ক্রনিক গ্রানুলোমাটাস, এগুলো বলছি না যে ক্রনিক গ্রানুলোমাটাস লিউকোসাইট অ্যাডিশন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, ইমিউনোলজি যখন পড়িয়েছি বলেন, বলেছি কিনা? উইস্কোট-অ্যালরিক সিনড্রোম বলেছি না? কম্বাইন্ড বি এন্ড টি সেল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার একটা সূত্র, যে SCAD ওয়াজ অ্যাটাকশিক, এই নিউমোনিক শিখিয়েছি না? সো all immunology disorder are X-linked recessive: অ্যাগামাগ্লোবিউলিনেমিয়া, উইস্কোট-অ্যালরিচ and chronic granulomatous disease. এবার আসেন হেমাটোলজি। এই যে এখন এই হেমাটোলজি শব্দটা যে বললাম, হেমাটোলজি থেকে আমি একদম সুন্দরভাবে অটোসোমাল ডমিনেন্ট কারা, অটোসোমাল রিসেসিভ কারা, এক্স লিঙ্কড রিসেসিভ কারা, এই তিনটাই বলে দিব। এই তিনটাই পরীক্ষায় আসে। যেমন অটোসোমাল এক্স লিঙ্কড রিসেসিভের মনে রাখবেন হেমাটোলজির দুইটা ডিজিজ: হিমোফাইলিয়া এ এন্ড বি এন্ড G6PD ডেফিসিয়েন্সি। কি বললাম? হিমোফাইলিয়া এ এন্ড বি, G6PD ডেফিসিয়েন্সি। হিমোফাইলিয়া এ এন্ড বি, রিমেম্বার, হিমোফাইলিয়া এ এন্ড বি, G6PD ডেফিসিয়েন্সি। এই দুইটা ডিসঅর্ডার এক্স লিঙ্কড রিসেসিভ। দুইটা ডিসঅর্ডার মনে রাখবেন অটোসোমাল রিসেসিভ, একটা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। আর তিনটা ডিসঅর্ডার অটোসোমাল ডমিনেন্ট, একটা হচ্ছে হেরিডিটারি হেমোরেজিক টেলাঞ্জিওক্টেসিয়া, বর্ন উইলিভেন ডিজিজ, এন্ড হেরিডিটারি স্পোরোসাইটোসিস। এই সাতটা ডিজিজই পরীক্ষায় কমনলি আসে। ক্লিয়ার? অটোসোমাল ডমিনেন্ট কি বললাম? বর্ন উইলিভেন ডিজিজ, হেরিডিটারি হেমোরেজিক টেলাঞ্জিওক্টেসিয়া, হেরিডিটারি স্পোরোসাইটোসিস, হেরিডিটারি এলিপ্টোসাইটোসিস। এগুলো হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট। অটোসোমাল রিসেসিভ কারা? হেমাটোলজির সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। আর এক্স লিঙ্কড রিসেসিভ কারা? হিমোফাইলিয়া এ এন্ড বি, G6PD ডেফিসিয়েন্সি। ক্লিয়ার? এখানে যেমন বললাম ইমিউনোলজির সকল রোগ এক্স লিঙ্কড রিসেসিভ। এরকম স্কিন বিডির যত রোগ আছে, জেরোডার্মা, পিগমেন্টোজম, অ্যালবিনিজম, এই দুইটাই পরীক্ষা আসে, এটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ। স্কিনের মেইন রোগগুলো মূলত অটোসোমাল রিসেসিভ: অ্যালবিনিজম, এক্স লিঙ্কড অ্যালবিনিজম, জেরোডার্মা, পিগমেন্টোজম, এক্সেপ্ট ওকুলার অ্যালবিনিজম। ওকুলার অ্যালবিনিজম আবার এক্স লিঙ্কড রিসেসিভ, যদিও এটা আমি এখানে দেখাইনি। ক্লিয়ার? ওকুলার অ্যালবিনিজম। আচ্ছা, ডায়াবেটিস ইনসিপিডাস, লেশনাইহান সিনড্রোম, অ্যালপোর্ট সিনড্রোম। অ্যালপোর্ট সিনড্রোমটা এখানে দিয়েছি অ্যাকর্ডিং টু ডেভিডসন। ঠিক আছে? এক্স লিঙ্কড রিসেসিভ। আর মেইনলি এমআরসিপির বইগুলোতে লিখে আছে অ্যালপোর্ট সিনড্রোম 85% ক্ষেত্রে এক্স লিঙ্কড ডমিনেন্ট, 15% ক্ষেত্রে এক্স লিঙ্কড রিসেসিভ। ঠিক আছে? সো ডায়াবেটিস ইনসিপিডাস, লেশনাইহান সিনড্রোম, দে আর দ্য এক্সাম্পল অফ এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারস। সো এক্স লিঙ্কড ডমিনেন্ট শেষ, এক্স লিঙ্কড রিসেসিভ শেষ। এখন আসেন অটোসোমাল ডমিনেন্ট আর অটোসোমাল রিসেসিভ। এটা বললেই মোটামুটি আমাদের কোশ্চেন মাস্ট কমন পড়বে। অটোসোমাল ডমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ, এইখানে ওরা হ্যাপাজার্ড দিছে, হ্যাঁ হ্যাপাজার্ডলি দিছে। আমি যেভাবে মনে রাখতে বলি সবাইকে, এমআরসিপি টেক্সট বুকে একদম সিরিয়ালে দেয়া আছে ABCD দিয়ে, ওইটাও মনে রাখতে পারেন। কিন্তু মনে রাখবেন যে সকল কানেক্টিভ টিস্যুর বড় বড় যত সিস্টেম আছে, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডারস, GIT, রেসপিরেটরি সিস্টেম, বড় বড় সিস্টেমের, তারপর রেনাল সিস্টেম, এই বড় বড় সিস্টেমের সকল রোগ অটোসোমাল ডমিনেন্ট। কিছু এক্সেপশন, যেমন নার্ভাস সিস্টেমের কারা এক্সেপশন, মানে কারা অটোসোমাল ডমিনেন্ট না, অলরেডি এক্স লিঙ্কড রিসেসিভ চারটা দেখে ফেলেছি: বিএমডি, ডিএমডি, ফ্র্যাজাইল এক্স, ফ্যাব্রিস। ঠিক আছে? এই চারটা দেখে ফেলেছি না? আচ্ছা, দুইটা অ্যাটাক্সিয়া টেলাঞ্জিওক্টেশন, স্পাইনোমাসকুলার অ্যাট্রফি, এই দুটো অটোসোমাল রিসেসিভ। 6টা গেল। এই 6টা বাদে বাকি সব আপনারা চোখ বন্ধ করে নার্ভাস সিস্টেমের যত আছে, নিউরোফাইব্রোমাটোসিস, তারপরে হচ্ছে চারকোট মেরি টুথ ডিজিজ, হেরিডিটারি নিউরোপ্যাথি, ঠিক আছে, যত আছে নার্ভাস সিস্টেমের সবগুলা অটোসোমাল ডমিনেন্ট দিয়ে দেবেন। কার্ডিওভাস্কুলার সিস্টেমের সকল রোগ অটোসোমাল ডমিনেন্ট এক্সেপ্ট লং কিউটি সিনড্রোম। আমি এইভাবে মনে রাখি যে মনে হচ্ছে এটা নার্ভাস সিস্টেমের কার্ডিওভাস্কুলার, চোখ বন্ধ করে অটোসোমাল ডমিনেন্ট। ক্লিয়ার? রেনাল সিস্টেমের সকল রোগ অটোসোমাল ডমিনেন্ট এক্সেপ্ট বেনাইন ফ্যামিলিয়াল হেমাচুরিয়া সিনড্রোম।
এক্সেপ্ট বেনাইন ফ্যামিলিয়াল হ্যামাচুরিয়া সিনড্রোম। এগুলো পড়তে পড়তে আমার মাথায় ঢুকে গেছে, আপনাদের প্রচুর পড়তে হবে, ঠিক আছে, প্রচুর পড়তে হবে। ওকে, বেনাইন ফ্যামিলিয়াল হ্যামাচুরিয়া সিনড্রোম, অটোসোমাল ডমিনেন্ট পলিসিস্টিক, অটোসোমাল রিসেসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ কিন্তু আছে, কিন্তু রেয়ার, ওটার মধ্যে অত দরকার নেই। কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার যত আছে সব, যেমন অ্যাকন্ড্রোপ্লাসিয়া, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, এরা সব কি অটোসোমাল ডমিনেন্ট। আর হেমাটোলজি তো একটা বড় সিস্টেম, বলেছি তিনটা ডিজিজ, হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেক্টেশিয়া, বন উইলিবেন ডিজিজ এন্ড হেরিডিটারি এলিপ্টোসাইটোসিস, হেরিডিটারি স্পেরোসাইটোসিস, এরা হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট। অটোসোমাল ডমিনেন্ট শেষ। এছাড়াও কিছু ডিজিজ পাবেন, যেমন মনে করেন অ্যান্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি, এটা কোথায় পাওয়া যাবে? তাহলে অ্যান্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি আমরা রেনাল সিস্টেমে পড়েছেন, হেমাটোলজিতে পড়েছেন, তাহলে বড় সিস্টেম, চোখ বন্ধ করে অটোসোমাল ডমিনেন্ট, ঠিক আছে। সো আমরা যদি একটু এমআরসিপির বইটাতে সব আছে, এবং ওরাও মার্ক করেই দিয়েছে যে কোনগুলা বেশি আসে পরীক্ষায়। এই যে দেখেন অটোসোমাল ডমিনেন্ট। আচ্ছা, এই যে, আচ্ছা আরেকটা জিনিস, আমরা জানি যে সকল মেটাবলিক ডিসঅর্ডার অটোসোমাল রিসেসিভ, তাই না? সকল মেটাবলিক ডিসঅর্ডার অটোসোমাল রিসেসিভ। আর এই যে অটোসোমাল ডমিনেন্ট পড়তে গিয়ে যে এক্সেপশন গুলো বললাম, এগুলো তো অটোসোমাল রিসেসিভ। অটোসোমাল ডমিনেন্ট সকল ডিসঅর্ডার, অটোসোমাল ডমিনেন্ট সকল ডিসঅর্ডার, কি বললাম? অটোসোমাল ডমিনেন্ট সকল ডিসঅর্ডার স্ট্রাকচারাল, কিছু এক্সেপশন আছে, কিছু এক্সেপশন আছে। স্ট্রাকচারাল প্রবলেম গুলো যে এখানে দেখেন, যে স্ট্রাকচারাল কন্ডিশন, অ্যাটাক্সিয়া, টেলেনজেক্টেশিয়া, ফ্রাইড রিঅ্যাক্স অ্যাটাক্সিয়া, এইটা নার্ভাস সিস্টেমের মধ্যে অলরেডি বলে ফেলেছি, এরা রিসেসিভ। আর মেটাবলিক সকল ডিসঅর্ডার অটোসোমাল রিসেসিভ, এক্সেপ্ট দুইটা মেটাবলিজম মনে রাখবেন, এখানে এক্সট্রা আরো দেওয়া আছে, এক্সেপ্ট তিনটা মেটাবলিজম, একটা হচ্ছে অ্যাকিউট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া, একটা হচ্ছে হেরিডিটারি হাইপারকোলেস্টেরোলেমিয়া, ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া, আর হান্টার সিনড্রোম, G6PD, এগুলা কিন্তু মেটাবলিক ডিসঅর্ডার বাট এক্সেলেন্ট রিসিভ। G6PD আমরা পড়ছি, হান্টারটা অ্যাড করে নিতে পারেন, হান্টারটা অ্যাড করে, হান্টারটা আমার স্লাইডে ছিল না, হান্টারটা অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। ওকে, সো হাইপোক্যালেমিক পেরিয়ডিক প্যারালাইসিস, হাইপারলিপিডিমিয়া, হাইপারকোলেস্টেরোলেমিয়া, মানে ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া, অ্যাকিউট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া, এই চারটা অটোসোমাল, এই চারটা মেটাবলিক ডিসঅর্ডার সত্ত্বেও অটোসোমাল ডমিনেন্ট, ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। এবং দেখেন ফলোইং কন্ডিশন, এখানে সব সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নেন, সব লেখা আছে এবং পরীক্ষা বেশি আসে। যেমন পিউস জেগার সিনড্রোম, বলেন তো এটা আমি পড়াইনি, পারবেন কেন, কিভাবে? আমি বলেছি জিআইটির সকল, জিআইটি একটা বড় সিস্টেম, জিআইটি, ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস, হেরিডিটারি নন পলিপোসিস, পিউস জেগার, এই তিনটে পরীক্ষা আসবে, তিনটে অটোসোমাল ডমিনেন্ট। রেটিনোব্লাস্টোমা, 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 এটা আমি বলি না কিন্তু এটা মনে রাখতে হবে। টিউবারোসিস ক্লোসিস পরীক্ষা আসে, টিউবারোসিস কি নার্ভাস সিস্টেম, অটোসোমাল ডমিনেন্ট, এখানে সব আছে, হ্যাঁ, একদম যা যা বলেছি সব এখানে আছে, এইটা একটু মনে রাখবেন। এহেলার্স জেনারেল সিনড্রোম, কানেক্টিভ টিস্যু অটোসোমাল ডমিনেন্ট, আমি বলেছি সকল কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার অটোসোমাল ডমিনেন্ট। বন হিপো লিন্ডাউ সিনড্রোম, নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডার, অটোসোমাল। বন ইলিভেন ডিজিজ, সব নার্ভাস সিস্টেম। রোমানো ওয়ার্ড সিনড্রোম, এগুলো অ্যাটিপিক্যাল, এগুলো পড়বেন, এগুলো অটোসোমাল ডমিনেন্ট। নুনেন সিনড্রোম অটোসোমাল ডমিনেন্ট, মারফান সিনড্রোম অটোসোমাল ডমিনেন্ট, ঠিক আছে। সো আশা করি ইনশাআল্লাহ পারবেন। অটোসোমাল রিসেসিভ কন্ডিশন গুলো কি কি? তাহলে অটোসোমাল রিসেসিভ এর গুলো এবার আপনারা একটা স্ক্রিনশট এখান থেকে নেবেন, আর ডেভিডসনে তো আছেই, ডেভিডসনে তো আছেই অটোসোমাল রিসেসিভ। দেখেন দ্য ফলোইং কন্ডিশনস আর অটোসোমাল রিসেসিভ, যে এক্সেপশন গুলো বললাম ওইখানে, এখানে আর চিন্তা করবেন যে এটা কোন মেটাবলিজমের সাথে আছে। মেটাবলিজম মানে যেমন দেখেন গ্লাইকোজেন স্টোরেজ ডিসঅর্ডারস, গিলবার্ট সিনড্রোম, মিউকোপলিস্যাকারাইড ডিজিজ, এগুলো সব কিন্তু লিপিড স্টোরেজ ডিসঅর্ডারস, ঠিক আছে। সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, উইলসন স্পিনাল কিটোরিয়া, সব মেটাবলিক ডিসঅর্ডারের সাথে অ্যাসোসিয়েটেড, এগুলা সব অটোসোমাল রিসেসিভ। এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে, ঠিক আছে। সো দিস আর দ্য কন্ডিশনস অফ অটোসোমাল রিসেসিভ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এক্সাম্পল গুলো কিন্তু শেষ হয়ে গেল। এবং এই চার্ট থেকে মাস্ট, পৃথিবীর এমন কোনো পরীক্ষা নেই একটা কোশ্চেন আসে না। প্রতি বছর এমআরসিপি ডায়েটে 2টা বা 3টা কোশ্চেন থাকেই। এই সিঙ্গেল জিন ডিসঅর্ডার কোনটা, এফসিপিএস পার্ট 1 যারা দিয়েছেন তারাই জানেন, তার আপনারাই বলেন থাকে কি থাকে না, থাকে কি থাকে না, ঠিক আছে। সো আমাদের সিঙ্গেল জিন ডিসঅর্ডার কিন্তু শেষ, আমাদের সিঙ্গেল জিন ডিসঅর্ডার শেষ। এইভাবে না পড়লে আপনি পারবেন না পরীক্ষার হলে, ক্লিয়ার? আচ্ছা, নাও আমরা চলে যাই নেক্সট পেজে, পেজ নাম্বার 48। এখানে দেখেন আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, এটা আপনাদেরকে আমি অলরেডি রেসপিরেটরি সিস্টেম ক্লাস হয়েছে, রেসপিরেটরি সিস্টেম ক্লাসে আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি আপনারাই চিন্তা করে দেখেন, এই যে পিস ভ্যারাইটি
পিআইজেটেস পড়িয়েছি কিনা, এস ভ্যারিয়েন্ট, এম ভ্যারিয়েন্ট সব পড়িয়েছি এগুলা। ঠিক আছে, এগুলো এখান থেকে একটু দেখবেন। আর এটা তো অটোসোমাল রিসেসিভ জানেনই। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা অলরেডি রেসপিরেটরি ক্লাসে বলেছি, রেজাল্ট রিডিং দিবেন। ডিউশেনি মাসকুলার ডিস্ট্রফি, ডিএমডি, এটা এক্স লিঙ্কড রিসিভ, আমরা একটু আগে বললাম যে ডিউশেনি মাসকুলার ডিস্ট্রফি এক্স লিঙ্কড রিসেসিভের মধ্যে বিএমডি, ডিএমডি, ফ্র্যাজাইল এক্স, ফেব্রিস, এই চারটা আমরা এক্স লিঙ্কড রিসিভ এক্সাম্পলে বললাম। সো কোন জিন মিউটেশন? ডিস্ট্রফিন জিন মিউটেশন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখানে আগের পেজে জিন মিউটেশন গুলা একটু, যেই ডিজিজ গুলা পরীক্ষায় বেশি বেশি আসে, ওই জিন মিউটেশন গুলা একটু নিজেদের মতো পড়ে নেবেন। ওকে, সব দরকার নেই। আচ্ছা, এইখানে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা আমার লাগবে, যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ ডিউশেনি মাসকুলার ডিস্ট্রফি। এদের সাধারণত মোটর মাইলস্টোন ডিলেড হয়, স্পিচ ডিলে থাকে, এবং গ্রসলি এলিভেটেড ক্রিয়েটিন কাইনেস লেভেল অনেক বেশি এলিভেটেড থাকে। ঠিক আছে, এবং দেখেন অ্যাম্বুলেশন ইজ ইউজুয়ালি লস্ট বিটুইন দ্য এজেস 7 থেকে 13, হুইল চেয়ার ডিপেন্ডেন্ট হয়ে যায়। এবং আমার এখানে যে ছবিগুলো আছে, এই ছবিগুলো ডিএমডি, ডিউশেনি মাসকুলার ডিস্ট্রফি ছবি যদি খেয়াল করেন, দেখবেন যে যেই ছবিগুলো আছে এখানে, বাচ্চাটা সব হুইল চেয়ার ডিপেন্ডেন্ট। তো এই জন্যই এদের অ্যাম্বুলেশন, চলাফেরা কিন্তু অনেক বাচ্চাকাল থেকেই লস্ট হয়ে যায়। ডিউশেনি মাসকুলার ডিস্ট্রফি যে পেশেন্ট গুলো সাধারণত পাওয়া যায়। ঠিক আছে, ছবিটা দেখাচ্ছি, এই যে দেখেন, দিস ইজ এ ডিউশেনি মাসকুলার ডিস্ট্রফির একটা বাচ্চা। ডিক্রিজ হার্ট ফাংশন, কার্ডিওমায়োপ্যাথি, ঠিক আছে, হার্ট ফেলিউর, উইক ডায়াফ্রাম, রেসপিরেটরি ফেলিউর, লস অফ মাসল মাস, ইনফ্লামেশন, ফাইব্রোসিস, রিকোয়ার্স হুইল চেয়ার। লাস্টের অপশনে দেখেন রিকোয়ার্স হুইল চেয়ার। এগুলোর কারণে, এই মাসকুলার ডিস্ট্রফির কারণে আপনার হুইল চেয়ার ডিপেন্ডেন্ট হয়ে যায় বাচ্চাটা। এই যে দেখেন, এটা একটা বাচ্চা হুইল চেয়ার ডিপেন্ডেন্ট। দেখছেন মাসকুলার ডিস্ট্রফি, দেখছেন হাত পা কি অবস্থা, একদম মাসল ডিস্ট্রফি হয়ে কি হয়েছে। সেই হচ্ছে আমার ডিউশেনি মাসকুলার ডিস্ট্রফি। ক্লিনিক্যাল ফিচারটা একটু খালি হালকা বলবেন, যে এই সকল পেশেন্টের কার্ডিওমায়োপ্যাথি থাকে, হার্ট ফেলিউর ডেভেলপ করে খুব আর্লি এজেই। ঠিক আছে, now let's see mitochondrial inheritance, very very important. মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্সি, এইখান থেকে আমরা সবাই জানি যে মাইটোকন্ড্রিয়া আমাদের হচ্ছে মেইন সাইট অফ এনার্জি প্রোডাকশন, ঠিক কিনা? মাইটোকন্ড্রিয়া আমাদের মেইন সাইট অফ এনার্জি প্রোডাকশন। এবং এই এই ক্রাইটেরিয়া গুলো জানি যে দে হ্যাভ এ ডিস্টিংটিভ স্ট্রাকচার উইথ ফাংশনালি ডিস্টিংক্ট ইনার এন্ড আউটার মেমব্রেন, ঠিক কিনা? they have a distinctive structure with functionally distinct inner and outer membrane. And mitochondria produce energy in the form of ATP. Mitochondria কি ফর্মেশন করে? mitochondria produce energy কিভাবে? in the form of ATP, adenosine triphosphate. এটাও কিন্তু পরীক্ষায় আসছে। ATP is mostly derived from the metabolism of glucose and fat. এটুকু আমরা একটু এখান থেকে দেখে নিলাম। আচ্ছা, নিচে আসেন, এইখানে দেখেন পাশের রোতে 49 নম্বর পেজে, যে each mitochondrion contains 2 to 10 copies of a 16 kilobase double stranded circular DNA molecule, and this mitochondrial DNA contains 13 protein coding genes, all involved in respiratory chain, and the ncRNA gene required for protein synthesis within the mitochondria. এটুকু একটু রিডিং করে নেবেন। মাইটোকন্ড্রিয়া কোন কোন সেলে বেশি থাকে, এটা পরীক্ষা অনেক সময় আসে। মোস্ট নিউমারাস ইন সেলস উইথ হাইলি মেটাবলিক ডিমান্ড, যেমন মাসল, রেটিনা, বেজাল গ্যাংলিয়া, হ্যাপাটোসাইট। হ্যাপাটিক কিন্তু আমাদের লিভার সেল কিন্তু প্রচুর মেটাবলিজমের সাথে জড়িত। এখানে আরেকটা যোগ করে নেন, হ্যাপাটোসাইট। ঠিক আছে, হ্যাপাটোসাইট। So mitochondria are most numerous in cells with high metabolic demand, such as muscle, retina, basal ganglia, and hepatocyte. এখন আসেন ক্যারেক্টারিস্টিক ফিচার, মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্সের ক্যারেক্টারিস্টিক ফিচার গুলা কি কি। আমরা এই প্যারাটুকুই, আপনার মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্সের এই প্যারাটুকুই আপনাদের বাসায় টাস্ক আমি দেখাবো এমআরসিপির বই থেকে। মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্সের ক্যারেক্টারিস্টিক্সটা। ঠিক আছে, জাস্ট এ মিনিট।
দেখেন এইটা বললে আর কিছুই লাগবে না যে মাইটোকন্ড্রিয়াল ডিজিজ। So mitochondrial disease has the following characteristics. তাহলে inheritance is only by the maternal line. এটা কিন্তু autosomal dominant আর recessive এর একটু deviation দেখেন। Inheritance only by the কোন line? Maternal line, as the sperm contributes no cytoplasm to the zygote. Sperm contribute এই mitochondrial inheritance এতে sperm কোনো contribution নেই জাইগোটে, এই জন্য এটা ম্যাটারনাল লাইন অফ ইনহেরিটেন্স। আর ইমপ্রিন্টিং ডিসঅর্ডারের সাথে এটা পার্থক্য কি? ইমপ্রিন্টিং ডিসঅর্ডারে ঘটনা হয় কি যে ম্যাটারনাল লাইন ইনহেরিটেন্স যখন মার কাছ থেকে পায় তখন প্যাটার্নাল সাইলেন্ট থাকে, আর যখন বাবার কাছ থেকে পায় তখন ম্যাটারনাল সাইলেন্ট থাকে, কিন্তু কোনোটা অ্যাবসেন্ট না। এখানে যেমন প্যাটার্নাল অ্যাবসেন্ট, অনলি ম্যাটারনাল, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। সো নান অফ দ্য চিলড্রেন অফ অ্যান অ্যাফেক্টেড মেল উইল ইনহেরিট দ্য ডিজিজ। নান অফ দ্য চিলড্রেন, তাহলে আমরা এক্স-লিঙ্কড ডমিনেন্ট এন্ড এক্স-লিঙ্কড রিসেসিভে পড়েছি, দ্যার ইজ নো মেল টু মেল ট্রান্সমিশন। আর এখানে কি দেখছি? এখানে দেখছি যে যদি পুরুষ আক্রান্ত থাকে, অ্যাফেক্টেড মেল থেকে কোনো চিলড্রেনই আপনার ডিজিজ ইনহেরিট করবে না। ওইখানে দেখেছিলাম নো মেল টু মেল, এখানে হচ্ছে নো চিলড্রেন, নো মেল টু চিলড্রেন। ওখানে নো মেল টু মেল, এখানে নো মেল টু চিলড্রেন। ওকে, all of the children of an affected female will inherit the disease. তাহলে ফিমেল যদি এফেক্টেড, সকল চিলড্রেন, ফিমেল এফেক্টেড হলে সকল চিলড্রেন এফেক্টেড হবে। জেনারেলি ইন কোড রেয়ার নিউরোলজিক্যাল ডিজিজ এবং পুর জিনোটাইপিস্টিক ফিনোটাইপ কোরিলেশন এই ক্রাইটেরিয়াটা থাকে, এটাকে হেটারোপ্লাজমি বলা হয়। উইদিন এ টিস্যু অর সেল দেয়ার ক্যান বি different mitochondrial population, and this is known as heteroplasmy. This is known as heteroplasmy. So mitochondrial inheritance has the following characteristics. এই characteristics গুলো মনে রাখতে হবে। হিস্টোলজি যদি আমরা করি, David's histology, muscle biopsy classically shows red racked fibers due to increased number of mitochondria. Muscle biopsy গুলো আপনি কি পাবেন? red racked fibers due to increased number of mitochondria. Example গুলো পরীক্ষায় আসে, Leber's optic atrophy, মেলাস সিনড্রোম, দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়াল এনসেফালোপ্যাথি, ল্যাকটিক অ্যাসিডোসিস এন্ড স্ট্রোক লাইক সিনড্রোম, পুরোটা যদি আপনি ভাঙেন। মার্ফ সিনড্রোম, দ্যাট ইজ মায়োক্লোনাস এপিলেপসি উইথ র্যাক রেড ফাইবারস, এন্ড কেয়ার্নস সাইডো সিনড্রোম, এটা হচ্ছে 20 বছরের আগে অনসেট ইন পেশেন্ট লেস দেন 20 ইয়ার্স। এক্সটার্নাল অপথ্যালমোপ্লেজিয়া ডেভেলপ করে, রেটিনাইটিস পিগমেন্টোসার্টোসিস, এইগুলোর কম্বিনেশন থাকলে আপনি তখন বলে দিবেন দিস ইজ দ্য কেস অফ কেয়ার্নস সাইডো সিনড্রোম, লেস দেন 20 ইয়ার্স। এক্সটার্নাল অপথ্যালমোপ্লেজিয়া প্লাস রেটিনাইটিস পিগমেন্টোসার্টোসিস, এগুলো থাকলে কেয়ার্নসেরি এবং সেন্সরি নিউরাল হিয়ারিং লস, দিস আর দ্য এক্সাম্পল অফ মাইটোকন্ড্রিয়াল ডিজিজ। Very important. Okay. So আমরা যদি এখন এখানে একটু দেখি, এই যে দেখেন, these are the structure of the respiratory chain complexes and the disease associated with the dysfunctions. So এইভাবে আসতে পারে যে respiratory chain complex কি কি স্ট্রাকচার প্রবলেম হয়, that is mitochondrial inheritance disease. So enzyme কি কি? NADH dehydrogenase, succinate dehydrogenase, cytochrome BC1 complex, cytochrome C oxidase, ATP synthase, এই এনজাইমগুলোর ডেফিসিয়েন্সির কারণে এই প্রত্যেকটা ডিজিজ হয়। তো সবগুলো তো ওইভাবে পারবেন না আপনি। আমি যে এক্সাম্পল 4টা এমআরসিপির পাস মেডিসিন থেকে দেখালাম ওই কটাই পড়বেন, আর এখানে সাকসিনেট ডিহাইড্রোজেনেসের সাথে অ্যাসোসিয়েটেড ফিওক্রোমোসাইটোমা লেইস সিনড্রোম, এই দুটো একটু মাথায় রাখেন। ওকে, ইমপ্রিন্টিং ডিসঅর্ডার যেটা বললাম যে several chromosomal regions have been identified where gene expression is inherited in a patient of origin specific manner. এখানে দেখেন আমি যা বলেছি তাই আছে, যে these are called imprinted loci, যেখানে within this loci the paternally inherited gene may be active, যেখানে maternally inherited may be silenced. তাহলে যখন paternally inherited gene, তাহলে within this loci paternally inherited gene may be active, যেখানে maternally inherited may be silenced or vice versa. তাহলে paternally inherited gene may be active, যেখানে maternally inherited may be silenced or vice versa. ঠিক আছে, এটাই আমি বলেছি, যখন প্যাটার্নাল কন্ট্রিবিউশন তখন ম্যাটারনাল সাইলেন্স, ম্যাটারনাল কন্ট্রিবিউশন প্যাটার্নাল সাইলেন্স। তো এক্সাম্পল গুলো মূলত পরীক্ষায় আসে। আরেকটা জিনিস, মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স আমি একটু জিনিস বলতে ভুলে গিয়েছি, অটোসোমাল ডমিনেন্টের মধ্যে এদেরও স্পন্টেনিয়াস মিউটেশন এবং এদেরও আপনার রিডিউস পেনিট্রেন্সি, ভেরিয়েবল এক্সপ্রেসিভিটি, এগুলা প্রেজেন্ট থাকে। ওকে, ইমপ্রিন্টিং ডিসঅর্ডার এক্সাম্পল গুলো এপিবিপি, শুধু নামগুলাই এপিবিপি, এপিবিপি, হ্যাঁ, এ দিয়ে অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, পি দিয়ে প্রাডারুলি সিনড্রোম, বি দিয়ে ব্যাক-উইট-উইটম্যান সিনড্রোম, ই দিয়ে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম আমরা এন্ডোক্রাইন চ্যাপ্টারে খুব ভালোভাবে সিউডো কারা, সিউডো কারা সব পড়েছি, এই জিনিসগুলো এখানে তেমন একটা দরকার নাই। ওকে, শুধু এক্সাম্পল গুলো এপি এবং বিপি, যে দিস আর দ্য এক্সাম্পলস অফ ইমপ্রিন্টিং ডিসঅর্ডারস। ঠিক আছে, আচ্ছা, এইখানে দেখেন লুকিং এট ক্রোমোজোম, এই টপিকটা যদি আসি, লুকিং এট ক্রোমোজোম,
The analysis of metaphase chromosome. কোন chromosome? Metaphase chromosome by light microscopy was the mainstay of clinical cytogenetic analysis for decades. তাহলে কোন chromosome? Metaphase chromosome analysis করে ক্লিনিক্যাল সাইটোজেনেটিক অ্যানালাইসিসে খুব বড় একটা রোল প্লে করে এই ক্রোমোজোম। এটি পরীক্ষায় এসবি আকারে দিতে পারে যে অ্যানালাইসিস অফ মেটাফেজ ক্রোমোজোম বাই লাইট মাইক্রোস্কোপি ওয়াজ দ্য মেইনস্টে অফ ক্লিনিক্যাল সাইটোজেনিক অ্যানালাইসিস। ঠিক আছে, আচ্ছা নাও চলে আসেন জিন সিকোয়েন্সিং। আমরা জিন সিকোয়েন্সিংটা ওইভাবে পড়বো না, আমাদের এইখানে যে জিনিসটা লাগবে যে লুকিং এট জিনস, জিন অ্যাম্প্লিফিকেশন বা পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এইখানে আমি দুইটা জিনিস আপনাদের শিখাবো, এই দুইটা জিনিসই পরীক্ষায় আসে। আর পিসিআর এর মেকানিজমটা একটু খালি ফ্লো চার্টটা দেখাবো। তো পরীক্ষায় আসে বেসিক টেকনিক অফ জিন অ্যানালাইসিস, এটা অনেক সময় আসে যে জিন যে অ্যানালাইসিস করবো আমরা বেসিক টেকনিক গুলা কি কি। এখানে তো একটা আছে পিসিআর, আর কি কি আছে পিসিআর বাদে? তাহলে একটু বলি, একটু লিখেন। ডিএনএ প্রোব লিখেন, হ্যাঁ আমি শর্টকাটে বলতেছি, একটু লিখেন যে ডিএনএ প্রোব হাইব্রিডাইজেশন, ডিএনএ প্রোব হাইব্রিডাইজেশন, ওকে হাইব্রিডাইজেশন, ওকে ডিএনএ প্রোব হাইব্রিডাইজেশন। এক। 3 নাম্বার জিন ম্যাপিং করে জিন অ্যানালাইসিস করা যায়, বেসিক টেকনিক জিন ম্যাপিং, জিন ম্যাপিং জিএম লিখলাম, জিন ম্যাপিং। 3 নাম্বার লেখেন জিন ক্লোনিং, 3 নাম্বার হচ্ছে জিন ক্লোনিং। তাহলে জিন ম্যাপিং, জিন ক্লোনিং, ডিএনএ প্রোব হাইব্রিডাইজেশন। 4 নাম্বার লেখেন জিন সিকোয়েন্সিং, জিন সিকোয়েন্সিং, ফাইনালি পিসিআর। সো এই পাঁচটা টেকনিকের মাধ্যমে ডিএনএ প্রোব হাইব্রিডাইজেশন, জিন ম্যাপিং, জিন ক্লোনিং, জিন সিকোয়েন্সিং, পিসিআর, এর হচ্ছে বেসিক টেকনিক অফ জিন অ্যানালাইসিস। ক্লিয়ার? পরীক্ষা আসলে ধুম করে দিয়ে দেবেন। আবার পরীক্ষা আসে যে ইউজ অফ রিকম্বিনেন্ট ক্লোন ডিএনএ, এটাও একবার পরীক্ষা আসছিল। রিকম্বিনেন্ট ক্লোন, রিকম্বিনেন্ট ডিএনএ ইউজ করে এই পর্যন্ত কি কি আবিষ্কার করা হয়েছে। রিকম্বিনেন্ট ডিএনএ, এটা একটু আমি বলবো, একটু লিখে নেন শর্টকাট। হ্যাঁ, রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ ইউজ করে কি কি জিনিস আবিষ্কার করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ এর মধ্যে দেখেন কি কি ইউজ অফ রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে একটা হচ্ছে ইনসুলিন, সবচেয়ে জনপ্রিয় আবিষ্কার ইনসুলিন। তাহলে একটা হচ্ছে ইনসুলিন। কি কি আবিষ্কার করা হয়েছে ইনসুলিন ছাড়া? গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন। আর কি কি? টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, গ্রোথ হরমোন, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, ইরাইথ্রোপয়েটিন, ইরাইথ্রোপয়েটিন, ইন্টারফেরন, ইন্টারফেরন এবং হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন। ঠিক আছে, এই কয়টি পরীক্ষা আসে, ইনসুলিন, গ্রোথ হরমোন, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, ইরাইথ্রোপয়েটিন, ইন্টারফেরন, হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন। দিস ইজ দ্য ইউজ অফ রিকম্বিনেন্ট ক্লোন ডিএনএ। ক্লিয়ার? আচ্ছা এখন আসেন জিন সিকোয়েন্সিং। আমরা এইখানে জিন সিকোয়েন্সিং করে এই যে এইখানে দেখেন পিসিআর করতে গেলে পলিমারেজ চেইন রিঅ্যাকশনে কি দেখা হয়? মিউটেটেড জিনটা আইডেন্টিফাই করা হয়। এটা হচ্ছে বেসিক কথা। আমি যদি পিসিআর আপনাদেরকে একটা স্লাইড দেখাই, এই কথাটাই এমআরসিপি সহ সকল পরীক্ষায় আসে। দেখেন পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, সরি, এইখানে একটা কথা ওরা লিখে দিয়েছে দেখেন, এইটা যদি আপনি জানেন আপনার তেমন কিছুই লাগবে না। তাহলে দেখেন এই যে it now has many uses including prenatal diagnosis, তাহলে পিসিআর এর মাধ্যমে প্রিনাটাল ডায়াগনোসিস করা যায়, ঠিক কিনা? ডিটেকশন অফ মিউটেটেড অনকোজিনি, এটা পরীক্ষা যে কি ডিটেক্ট করা হয়, ডিটেকশন অফ মিউটেটেড অনকোজিনি। কারণ এই পিসিআর এমন একটা স্টেপ, ডিএনএ টেমপ্লেটের সাথে আপনি যেই পেশেন্টের আপনি স্যাম্পল নিলেন, ওই স্যাম্পল সাথে ওই স্যাম্পলটা বিভিন্ন প্রাইমার ট্রাইমার মিশিয়ে অল্টারনেটিং হিট কুল করে 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 অরিজিনাল ডিএনএ সিকোয়েন্সটা আপনি বের করেন। দুইজনের স্যাম্পল নিয়ে যখনই দুইজনের ডিএনএ সিকোয়েন্স মিলে যায় তখনই মানে আসামি ধরা পড়ে। সো ইট হ্যাজ নাও many uses including prenatal diagnosis, detection of mutated oncogene and the diagnosis of infections. Okay, তাহলে mutated oncogene এটা কিন্তু পরীক্ষা প্রচুর আসে। and PCR is also extensively used in forensic, ঠিক আছে? এবং দেখেন এখানে only one strand of sample DNA is needed to detect a particular DNA cell. একটা সিম্পল one stranded sample DNA enough. এবং এখানে কি করা হয়? prior to the procedure it is necessary to have two DNA oligonucleotide primer. এই কথাটা মনে রাখতে হবে যে ডিএনএ প্রাইমার, অলিগোনিউক্লিওটাইড প্রাইমারের সাথে এই যে পেশেন্টের যে ডিএনএ স্যাম্পল নিলাম
এটা মিক্সড করা হয় এবং দিস আর কমপ্লিমেন্টারি টু স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স এট আইদার এন্ড অফ দ্য টার্গেট ডিএনএ। সো আপনার টার্গেট যে ডিএনএ সিকোয়েন্স খুঁজবেন ওটার সাথে কমপ্লিমেন্টারি। ইনিশিয়াল দেখেন কি করা হয়, তাই এখানে প্রসিডিউরটা ওরা দেখিয়েছে। A sample of DNA is added to the test tube along with 2 DNA primer. কয়টা ডিএনএ প্রাইমারের সাথে? 2টা ডিএনএ প্রাইমারের সাথে স্যাম্পল অফ ডিএনএ টেস্ট টিউবে মিলানো হয়। তারপরে একটা থার্মোস্টেবল ডিএনএ পলিমারেজ এনজাইম, এই এনজাইমটা মেইন, এনজাইমটা ট্যাগ করে দেওয়া হয়। তারপরে কি করা হয়, এই দেখেন মিক্সচার, এই মিক্সচারটা টেস্ট টিউবে মিক্সচারটা হিটেড অলমোস্ট বয়লিং পয়েন্ট কজিং ডিন্যাচারিং অফ ডিএনএ। বয়লিং পয়েন্টে ফুটানো হয়, ফুটালে কি হবে, ডিএনএটা আস্তে আস্তে খোলা শুরু করে। মিক্সচার ইজ দেন অ্যালাউড টু কুল, তারপরে আবার ঠান্ডা করা হয়। কমপ্লিমেন্টারি স্ট্যান্ড অফ ডিএনএ পেয়ার আপ, ঠান্ডা করলে কি হয় যে কমপ্লিমেন্টারি যে দুটো অলিগোনিউক্লিওটাইড প্রাইমার অ্যাড করছেন ওটা আরো জোড়া লেগে যায়। জোড়া লাগলে দেয়ার ইজ এন এক্সেস অফ দ্য প্রাইমার সিকোয়েন্স এন্ড দে পেয়ার উইথ ডিএনএ। এভাবে করতে করতে অল্টারনেট করতে করতে একটা সময় অরিজিনাল সিকোয়েন্স বের হয়ে আসে। দ্য অ্যাবভ সাইকেল ইজ দেন রিপিটেড উইথ দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ ডাবলিং ইচ টাইম। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পিসিআর, এটা হচ্ছে পিসিআর। আর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর, আরটিপিসিআর দুইটা মিনিং, একটা হচ্ছে রিয়েল টাইম পিসিআর আর হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর। পিসি এটা তো ডিএনএ কে অ্যাম্পলিফাই করা হয়, আর এটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর ইউজ টু অ্যাম্পলিফাই আরএনএ, এবং আরএনএ ইজ কনভার্টেড টু ডিএনএ বাই রিভার্স। এখানে আরএনএ কে কনভার্ট করা হয় ডিএনএ তে, এবং জিন এক্সপ্রেশন ইন দ্য ফর্ম অফ এমআরএনএ ক্যান দেয়ারফর বি অ্যানালাইজ। তাহলে এমআরএনএ এর মাধ্যমে যে জিন এক্সপ্রেশনের যে ডিজিজ গুলো ওইগুলো অ্যানালাইজ করা যায়। ক্লিয়ার? সো আমরা এতক্ষণ পিসিআর এর যে ঘটনা বললাম, এই যে দেখেন ডিএনএ স্যাম্পল পেশেন্টের কাছ থেকে নিলেন, নিয়ে 2 অলিগোনিউক্লিওটাইড প্রাইমার এবং এই এনজাইমটা মিক্সড করলেন, মিক্সড করে বয়লিং পয়েন্ট 95 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করেন, ডিএনএ স্ট্র্যান্ড ডিন্যাচারেশন হবে, স্যাম্পলটা সেপারেট হবে, আবার কুল করেন, কুল করলে প্রাইমার গুলো বাইন্ড হয়ে যাবে, আবার হিট দেন, ডিএনএ রেপ্লিকেশন হবে, আবার হিট, অল্টারনেট হিট হিট কুল করতে 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 এরকম সাইকেলে যখন 20 থেকে 30 বার করা হয়ে যাবে, তখন কি ঘটনা ঘটবে, তখন আপনার হচ্ছে আপনি অরিজিনাল ল্যাবে একটা পদ্ধতি বলা হয়, এই পদ্ধতির নামটা আপনাকে একটু জেনে রাখতে হবে, ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস। কি বললাম, দাঁড়ান কোথায় আছে একটু দেখি, ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস মাঝখানে আছে, হ্যাঁ দেখেন, these DNA chains are subject to capillary electrophoresis, which separate them by size, allowing the fragment to be read by a laser and produce a sequence that corresponds to the target sequence. তাহলে এমন সিকোয়েন্স বের করতে টার্গেট যে আপনি যেটা খুঁজছেন ওটার সাথে মিলে যায়। তার পদ্ধতির নামটা ফাইনালি হচ্ছে ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে এটা বের করা হয়। কি এতদিন তো পিসিআর সম্পর্কে ধারণা ছিল না, আজকের ক্লাস করার পর থেকে আমার মনে হয় পিসিআর হলো একটু হলো আপনি বুঝতে পারবেন, বুঝতে পেরেছেন যে মিউটেটেড ডিএনএ সিকোয়েন্সটা বা মিউটেটেড ডিএনএটা প্লাস হচ্ছে অরিজিনাল টার্গেট সিকোয়েন্সটা কিভাবে বের করা হয়। ক্লিয়ার? কোন এনজাইম লাগে? ডিএনএ পলিমারেজ এনজাইম। ওকে, আচ্ছা, নাও লেটস গো টু দ্য আমরা চলে যাব খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায়, সেটা হচ্ছে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং মেথড। কেউ চাইলে এটা রিডিং করতে পারেন, পেজ নাম্বার 56-তে চলে আসেন, 57 নম্বর পেজে ইনহেরিটেড, এই চার্ট থেকে পরীক্ষা কোশ্চেন আসে পার্ট 1-এ, ইনহেরিটেড ক্যান্সার প্রেডিসপোজিশন সিনড্রোম গুলো কি কি আছে এবং তাদের কোন কোন জিন মিউটেশন। তো ইনহেরিটেড মিন্স, ইনহেরিটেড শব্দটা কিন্তু বুঝতে হবে আপনাকে, হ্যাঁ একটা জিনিস বুঝতে হবে, হেরিডিটারি আর ইনহেরিটেড সেম জিনিস, হেরিডিটারি বাট কনজেনিটাল আর ইনহেরিটেড কিন্তু সেম জিনিস না। হেরিডিটারি বা ইনহেরিটেড মিন্স একটা জিন মিউটেশন থাকবে যেটা মেন্ডেলিয়ান ল ফলো করবে এবং বংশ পরম্পরায় এটা সিকোয়েন্সটা মেইনটেইন হবে, এটাই তো হেরিডিটারি আর ইনহেরিটেড। বাট কনজেনিটাল যেটা জন্মের পর পর হয়, জন্মের সাথে সাথে একটা প্রবলেম পাইলেন, এটা এখানে কোনো জিন মিউটেশন থাকে না, এখানে কোনো সিঙ্গেল জিন ডিসঅর্ডার না, এখানে কোনো মেন্ডেলিয়ানস ল ফলো করে না, এবং এরা আপনার এক বেবির জন্মগত একটা প্রবলেম হলে দেখে আরেক বেবির হবে নো, বা তার যার হয়েছে তার ছেলের হবে নো। ঠিক আছে, এইটি হচ্ছে ইনহেরিটেড বা হেরিডিটারির সাথে কনজেনিটালের পার্থক্য। তো ইনহেরিটেড ক্যান্সার প্রেডিসপোজিশন কি কি আছে, সেখানে অনেকগুলা, বার্ট হগ ডুবি সিনড্রোম, ব্রেস্ট ওভারিন গাউডিন সিনড্রোম, গ্রোলিন সিনড্রোম, লিফ রোমানি সিনড্রোম, লিঞ্চ সিনড্রোম, মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া 1, 2, পলিপোসিস, হেরিডিটারি পলিপোসিস, রেটিনোব্লাস্টোমা। এইখানে এই নামগুলো মনে রাখতে হবে, কিন্তু আমি অনকোলজি চ্যাপ্টার এই সেম চার্ট একটা দেওয়া আছে আরো ডিটেলস, অটোসোমাল ডমিনেন্ট রিসেসিভ ভাগ করে, ওইটাই আমি সাধারণত আপনার অনকোলজিতে পড়াই, এবং এইখানেও আমার কাছে একটু গুছানো আছে, ইনহেরিটেড এর মধ্যে একটু দেখাই যে দুইটা ভাগে ভাগ করে, তাহলে আপনাদের এটা একটু সুবিধা হবে মনে হচ্ছে। কোথায় যে আছে,
জাস্ট মিনিট, একটু ওয়েট করেন। ফ্যামিলিয়াল ক্যান্সার বা ইনহেরিটেড ক্যান্সার, এইটা দেখেন, এইটা আমি দুই ভাগে ভাগ করে বলেছি, অটোসোমাল ডমিনেন্ট। এই এক্সাম্পল গুলো হচ্ছে ফ্যামিলিয়াল ক্যান্সার বা ইনহেরিটেড ক্যান্সার প্রিডিসপোজিশন সিনড্রোম। সো অটোসোমাল রিসেসিভ চারটা, এটা টেলাঞ্জিয়েক্টেশিয়া, ব্লুম সিনড্রোম, জেরোডার্মা পিগমেন্টাসাম, ফ্যানকুরেমি, চারটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ ফ্যামিলিয়াল ক্যান্সার অথবা ইনহেরিটেড ক্যান্সার। অটোসোমাল অনেকে স্টমাক ক্যান্সার আসলে ফলস, নো, স্টমাক ক্যান্সার ইজ এ ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম। ওকে, Retinoblastoma, Pews Jaeger, Fab, von Hippel, Leaf Romani, HNPCC, breast, ovary, stomach, pancreas, এই চারটা ক্যান্সার, এই চারটা অর্গানের ক্যান্সার আপনার অটোসোমাল ডমিনেন্ট এবং এরা ফ্যামিলিয়াল ক্যান্সার। মেন 1-2, নিউরোফাইব্রিস 1-2 এন্ড নিভয়েড বেসাল সেল কার্সিনোমা সিনড্রোম। এটা একটা আপনার হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ঠিক আছে? সো দিস আর দ্য ফ্যামিলিয়াল ক্যান্সার অর ইনহেরিটেড ক্যান্সার প্রেডিসপোজিশন সিনড্রোম। ওকে, আচ্ছা, নাও লেটস গো টু দ্য জিন থেরাপি এন্ড জিনোমিক এডিটিং অফ দ্য লাস্ট পেজ। জেনেটিক্স আমরা শেষের দিকে চলে আসছি। So gene therapy and genomic editing, gene therapy and genome editing, ঠিক আছে? So gene therapy and genome editing একটু যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের এখন কিন্তু বর্তমানে জিন থেরাপি একটা চ্যালেঞ্জিং কন্ডিশন আছে, এবং কি করা হয়, মিউটেটেড জিনটা রিপেয়ার করা হয়। হ্যাঁ, রিপ্লেস অর রিপেয়ারিং মিউটেটেড জিন ইজ দ্য টার্গেট অফ জিন থেরাপি। তাহলে রিপ্লেসিং অর রিপেয়ারিং অফ মিউটেটেড জিন, এটা হচ্ছে টার্গেট অফ জিন থেরাপি। ক্লিয়ার? So gene therapy, replacing or repairing of mutated gene is very challenging, এবং বর্তমানে খুবই বাইরের দেশগুলোতে চমৎকারভাবে এটা শুরু হয়েছে, বাট আমাদের দেশে কিন্তু এখন ওইভাবে শুরু হয়নি, ঠিক আছে, খুব কম। সো দেখেন এখানে কি করা হয়, আপনি নিজেই দেখেন, রেট্রোভাইরাল মিডিয়েটেড, ভাইরাস মিডিয়েটেড, হ্যাঁ, রেট্রোভাইরাল মিডিয়েটেড এক্স ভিভো replacement of the defective gene in bone marrow cells for the treatment of severe childhood combined immunodeficiency syndrome has been successful. এটা তো সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছে যে রেট্রোভাইরাল মিডিয়েটেড আমরা ডিফেক্টিভ জিনটা রিপ্লেস করতেছি কোথায়, বোন ম্যারো সেলস। ওকে, এবং দ্য মেজর প্রবলেমস, এখানে যে সমস্যাটা হয়, এই যে ভাইরাস দ্বারা ঢুকাচ্ছি, রিপ্লেস করছি, virally delivered gene therapy have been oncogenic integration of the exogenous DNA into the genome and severe immune response। তাহলে অনেক সময় ম্যালিগন্যান্সি, এই ভাইরাসের কারণে আপনার হচ্ছে অনকোজেনিক ইন্টিগ্রেশন বা ম্যালিগন্যান্সি ডেভেলপ করতে পারে, এটা হচ্ছে আপনার মেজর ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে প্রসিডিউরটা আমরা একটু যদি খেয়াল করে দেখেন, আদার থেরাপিস ফর জেনেটিক ডিজিজ ইনক্লুড, এই আর কি কি থেরাপিস, রেট্রোভাইরাল মেডিটেড বাদে PTC 124, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এ কম্পাউন্ড দ্যাট, এই কম্পাউন্ডটা কি করে, ক্যান ফোর্স সেলস টু রিড থ্রু এ মিউটেশন। তাহলে যেই জায়গায় মিউটেশন হয়েছে এই কম্পাউন্ডটা ওই জায়গাটা পড়তে পারে, এবং ওই জায়গাটা পড়ে ওই সেলকে ফোর্স করতে পারে, that result in premature termination codon in an open reading frame with the aim of producing near normal protein content। তাহলে যেখান থেকে abnormal protein sequence হয়েছিল ওই জায়গাটা টার্মিনেট করে দেয় এই PTC 124 এর মাধ্যমে। and this therapeutic approach could be applied to any genetic disease caused by nonsense mutation। so nonsense mutation দ্বারা যে কোনো জেনেটিক ডিজিজ হলে এই থেরাপিটা অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। এবং এখন দেখেন, the most exciting development in genetics our generation has been the discovery of accurate, efficient, specific technique to enable editing of the genome in cells and organism। তাহলে এখন এডিট করা যাচ্ছে জিনোমটাকে, এবং এই এডিটিং প্রসিডিউরটাকে বলে CRISPR-9, Cas9, clustered regularly interspaced short palindromic repeat and CRISPR associated genome editing। It is likely that ex vivo correction of genetic disease will become commonplace over the next few years। মানে এগুলো নিয়ে এখনো গবেষণা চলছে। And in vivo correction is not yet possible and will take much longer to become part of clinical practice। So এগুলা সামনের অদূর ভবিষ্যতে হয়তো এগুলো চলে আসবে। CRISPR-9 এটা হচ্ছে জিনোমিক এডিটিং, এটা হচ্ছে ফোর্স করে ননসেন্স মিউটেশন রিড করতে পারে, আর এটা হচ্ছে ভাইরালি মিডিয়েটেড। এগুলো হচ্ছে জিন থেরাপি এন্ড জিনোমিক এডিটিং, ঠিক আছে। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে যে সাম ডিজিজ where genetic prediction is available, বা where gene therapy is successful, তখন আপনি কি দিবেন, কি কি অ্যান্সার দিবেন, আমি একটু বলি, একটু লিখে নেন। হ্যাঁ, যে কি কি ডিজিজ, কিছু ডিজিজ আসছে যেগুলা এখানে ফাঁকা জায়গায় আমি একটু লিখে দিচ্ছি, এগুলো একটু মাথায় রাখবেন যে কিছু ডিজিজ আছে যেখানে জিনোমিক জিন থেরাপি সাকসেসফুল। হ্যাঁ,
তাহলে একটা লেখেন সিকেল সেল অ্যানিমিয়া, যেগুলো মানে পরীক্ষায় আসে আমি সেগুলো বলছি। সিকেল সেল অ্যানিমিয়াতে জিন থেরাপি সাকসেসফুল হয়েছে। থ্যালাসেমিয়া মানে অ্যাপ্লাই করা হয়েছে সাকসেসফুলি থ্যালাসেমিয়া। এসসিএডি সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি একটু আগেই বললাম। সিস্টিক ফাইব্রোসিস, হিমোফিলিয়া 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 তাহলে এসসিআইডি, সিস্টিক ফাইব্রোসিস, হিমোফিলিয়া, ডিএমডি ডিশুনি মাসকুলার ডিস্ট্রফি, হান্টিংটনস ডিজিজ, হান্টিংটনস কোরিয়া, পার্কিনসনিজম বাইরের দেশে এগুলো করা হয়। হ্যাঁ, হাইপার কোলেস্টেরোলেমিয়া, সিজিডি ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ, হাইপার কোলেস্টেরোলেমিয়া, ফ্যানকোনি অ্যানিমিয়া, ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ and Gaucher's lipid storage disorders। এইগুলাতে জিন থেরাপি অ্যাপ্লাই করা আছে এবং ভালো ফলাফল পাওয়া গেছে। এইটা একটা কোশ্চেন আসে। আরেকটা কোশ্চেন আসে যে জেনেটিক ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ মেন্টাল রিটার্ডেশন, ভেরি ইম্পর্টেন্ট, মেন্টাল রিটার্ডেশন। এটাও বলি, এটাও একটু লিখে নেন। ফলোইং জেনেটিক ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ মেন্টাল রিটার্ডেশন, এক নম্বর লেখেন ডাউন সিনড্রোম, ডিএস, ডাউন সিনড্রোম। আমি শর্টকাটে লিখতেছি, আপনারা ফুল ফর্মে লিখবেন। ডাউন সিনড্রোম, ফিনাইলকিটোনিউরিয়া পিকেইউ, ডিএমডি ডিশুনি মাসকুলার ডিস্ট্রফি, হোমোসিস্টিনিউরিয়া এগুলোতে মেন্টাল রিটার্ডেশন পাওয়া যায়। হান্টিংটন ডিজিজ, এইচ দিয়ে হান্টিংটন ডিজিজ, ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, উইলিয়ামস সিনড্রোম, WS উইলিয়ামস সিনড্রোম, রেড সিনড্রোম যেটা এক্স লিঙ্ক ডমিনেন্ট, রেড সিনড্রোম, ঠিক আছে, এগুলোতে মেন্টাল রিটার্ডেশন থাকে, এবং অ্যাঞ্জেলম্যান সিনড্রোম। সো দিস আর দ্য ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ মেন্টাল রিটার্ডেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বলি, ডাউন সিনড্রোম, ফিনাইলকিটোনিউরিয়া, ডিউশেনি মাসকুলার ডিস্ট্রফি, হোমোসিস্টিনিউরিয়া, রেড সিনড্রোম, উইলিয়ামসন সিনড্রোম, অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, ফ্র্যাজাইল এক্স and হান্টিংটনস কোরিয়া। These are the disease associated with mental retardation. একটা পরীক্ষা কোশ্চেন আসে যে টার্নার সিনড্রোম কি মেন্টাল রিটার্ডেশন তে অ্যাসোসিয়েটেড কিনা? ইউজুয়ালি নট। সো এই হচ্ছে আমাদের জেনেটিক্স। আমরা ইনশাআল্লাহ জেনেটিক্স এইভাবে যদি পড়তে পারেন আপনারা কিছুই লাগবে না, পরীক্ষার সকল কোশ্চেনই প্রমাণ পাবেন।